সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আরো একটি রবিবার, আরো একটি আনকোরা এপিসোড এবং আরো একবার যাহা বলিব সত্য বলিব মঞ্চের পর্দা উঠে গেছে এবং কেউ একজন অপেক্ষা করছেন সত্যের আসনে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের জন্য। অনুষ্ঠান শুরু করবার আগে যে কয়েকটি বিষয় আপনাকে অবগত করতে চাই। পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে SMS পোল। পুরো অনুষ্ঠানটি একজন বিশেষজ্ঞ, সমাজের গুণী একজন মানুষ যিনি হতে পারেন এই বিষয়ের উপরে এক্সপার্ট, সাইকিয়াট্রিস্ট, সমাজবিজ্ঞানী কিংবা সুশীল সমাজের প্রতিনিধি, তাদের মধ্য থেকে যে কোনো একজন যিনি পুরো অনুষ্ঠানটি আমাদের লাইভ শুনবেন এবং শোনার পরে আজকে যিনি অতিথি রয়েছেন তার সম্পর্কে তথা এই বিষয়টির সামাজিক প্রেক্ষাপটে তিনি তার মূল্যায়ন আমাদের সামনে তুলে ধরবেন। তিনি এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকবেন। কে রয়েছে আমরা সেটা একটু পরেই জানবো, তবে তার আগে বলতে চাই এই অনুষ্ঠানে আসার জন্য নিয়মটি। আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এ পর্যায়ে আমি আরজি সুমনকে অনুরোধ করছি কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে আমাদেরকে জানিয়ে দেবার জন্য। যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছে ঐশী। মেয়েদের প্রকৃত বয়স নাকি বলতে বারণ, তাই তার বয়সটা না হয় নাই বললাম। ঐশী কি ভুল করেছে সেটা তো তার কাছ থেকে আমরা শুনবই, তবে এই ঐশীর মধ্যেও যে কত ভালো দিক রয়েছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছে। ঐশীরা 4 বোন 1 ভাই। ঐশী খেলাধুলা পাগল, চঞ্চল এক মেয়ে। খুব সহজে মানুষকে কাছে টানার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তার। ঐশী একবার যাকে বন্ধু বলে মনে করেন, বিপদে আপদে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেন। স্কুলে পড়ার সময় এক বন্ধু নেশার সাথে জড়িয়ে যেতে থাকলে অন্য বন্ধুদের মতো তার কাছ থেকে দূরে সরে না গিয়ে নেশাগ্রস্ত বন্ধুকে সঠিক রাস্তায় ফিরিয়ে এনেছেন। ছোটবেলা থেকেই ঐশী বেশ আবেগপ্রবণ। কাউকে কষ্ট পেতে দেখলে নিজেই কেঁদে ফেলেন। ঐশীর অবসর কাটে গান গেয়ে, কবিতা লিখে। ছোটবেলায় তার ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার। ঐশী একটা কথা মনে প্রাণে বিশ্বাস করেন, কথা দিলে কথা রাখতে হয় এবং সবসময় সেটা মেনে চলার চেষ্টা করেন। আলোর পরেই থাকে অন্ধকার। ঐশীর জীবনে কি সেই অন্ধকার তা শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক ধন্যবাদ আরজে সুমন আমার কাছে ফিরে আসবার জন্য, এবং তুমি যেটা বলেছো আমরা নিশ্চয়ই সেটা আবিষ্কার করব। আমরা এ পর্যায়ে অতিথিকে ওয়েলকাম করতে চাই। ওয়েলকাম করবার আগে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি যে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে লাইভ রয়েছেন এবং তিনি আমাদেরকে শুনবেন। এ পর্যায়ে আমি অতিথির কাছে যেতে চাই। আপনার নামটা তো ঐশী? হ্যাঁ, আমার নাম ঐশী। আচ্ছা ঐশী, আমরা প্রথমেই যে প্রশ্নটি সবাইকে করে থাকি আপনাকেও সেই প্রশ্নটাই করছি, তার ব্যতিক্রম হচ্ছে না। এরকম একটি অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার এবং এরকম অনুষ্ঠানে আসলে অনেক বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। এটা জানার পরেও আপনি কেন আসলেন? কারণ আমার বিবেকে আমাকে প্রতিনিয়ত মেরে ফেলতেছে, আমাকে অনেকে জ্বালাতন দিতেছে, যেটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আমি চাই মানুষের মাঝে ছড়িয়ে দিতে, যাতে আমার মতো যেন কেউ ভুল না করে এবং আমার মতো যেন কোনো ছেলে মেয়ে তার বাবা মার কাছে অবহেলা না পায়। কারণ যে কষ্টটা আমি পেতেছি হয়তো এটা আমি মানুষের কাছে বললে আমার মন একটা হালকা হবে, এর জন্য আমার এখানে আসা। প্রিয় শ্রোতা, তার উদ্দেশ্য মহৎ। আমরা বারবারই বলে থাকি পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, এবং পাপকে ঘৃণা করলেই কেবলমাত্র নিজেকে পাপ থেকে মুক্ত রাখা যায়। আমরা ঐশী আপনার কাছে যেতে চাই। আমরা তো প্রথমেই বলেছি যে ভুলের পেছনে কারণ থাকে, ভুলকে সেটা জানার ব্যাপার থাকে এবং ভুলের পরিণতি জানার ব্যাপার থাকে। আপনি কোথা থেকে শুরু করতে চান? ভাই আমি যখন 7 বছর বয়স তখন থেকে বলতে চাই। জি প্লিজ। যখন 7 বছর বয়স তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায় কোথায় আমরা জানতাম না। হঠাৎ করে আমরা গ্রাম থেকে আমার মা আমাদের বাড়িতে নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসে। ঢাকা আনার পর আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে তখন মানে পড়াশোনার করাটার বাবা এবং মা দুজনেই ছেড়ে চলে যায়। বাবা চলে যায় আর কি, বাবা চলে যায়, হঠাৎ করে খোঁজ খবর নেই। বাবা হঠাৎ করে চলে যায়, মা কিছু বলতো না? মাও জানতো না বাবা কোথায় গেছে, হঠাৎ করে হারিয়ে গেল। হ্যাঁ। ওকে, তারপর আপনি কোথায় আসলেন? তখন আমরা ঢাকাতে আসি। কোথায় ছিল বাড়ি? আমাদের বাড়ি গোপালগঞ্জ। ওকে, তারপর যখন আমরা ঢাকাতে আসি আমাদের আর্থিক অবস্থা এমন হয়ে পড়ে, আমার মাও চাকরি পাচ্ছিল না, আমাদের চালাতে পারছিল না। এদিকে অভাব হয়ে আমার বড় বোনটার বিয়ে হয়ে যায় অনেক কম বয়সে। মেজ বোনটাকে একটা হোস্টেলে দেয় আর আমাকে একটা আমার এতিম বলে পরিচয় দিয়ে আমাকে একটা হোমে দিয়ে দেয়। একটা হোমে দিয়ে দেয়? হ্যাঁ, যেটা আমাদের খ্রিস্টান ঘরে মেয়ে যেহেতু আমাদের ভিতর এতিমখানাটাকে বলে হোম। ওকে, আপনারা খ্রিস্টান ছিলেন? আমি খ্রিস্টান ধর্মের মেয়ে। ওকে, তারপর যখন আমাকে হোমে দিয়ে দেয়
আমি রাজি হয়েছিলাম না। আমার বাবা মাকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হয়। ছোটবেলা থেকে আমি বাবাকে অনেক পছন্দ করতাম, বাবার পেট ধরে আমি ঘুমাতাম, এতটাই ভালো আমি বাবাকে বাসতাম। মার থেকে জাস্ট পার্সোনালি ভাবে আমি বাবাকে দেখতাম। যখন আমি হোমে চলে যাই আমার অনেক কষ্ট হয়, আমি যেতে চাই না বলে আমার মা আমাকে মারধর করেছিল। আমি তখন হোমে যেয়ে আমি খুব হাসি খুশি একটা মেয়ে, আমি খুব চঞ্চল, আর আমি সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে। আমি ওখানে গিয়ে মনে করি সবসময় হাসি খুশি থাকতাম, আর যখন আমার খুব কষ্ট লাগতো তখন আমি সবার আড়ালে চলে যেতাম, আড়ালে গিয়ে খুব কান্নাকাটি করতাম, নিজেকে সান্ত্বনা দিতাম একা একা। কারণ আমি জানতাম ছোটবেলা থেকে শুনে আসতেছি যে কানলে মনটা হালকা হয়, এটা গুরুজনরা বলে। আর যার জন্য আমি গোপনে এটা কাটতাম, কাউকে বসতে দিতাম না। বড় বোন এরা বলতো যে এই মেয়েটা দেখ এত ছোট, অথচ কি হাসি খুশি, কোনো কান্নাকাটি নেই মায়ের জন্য। এগুলো শুনে আমার ভালো লাগতো, কারণ আমার কষ্টটা আমি আড়াল করতে পারছি। আমি ওইভাবে করে অনেক 6 বছর আমি এখানে থাকি। 2000 সালে এখানে যাই, 2006 আমি বের হয়ে আসি। এর ভিতরে আমার মা আমাকে দেখতে যেত, এর ভিতরে আমি আমার বাবাকে দেখি নাই, বাবা আমাকে পড়ে না। বাবার জন্য খুব কান্না করতো, মা দেখতে আসলে বলতাম মা আমার বাবাকে না খুব দেখতে ইচ্ছা করে। এর ভিতরে শুনছি বাবা এসেছে, বাবা আসছে পর আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে, বিদেশে গেছিল শুনছি বাবা, বিদেশ থেকে এসছে। আসার পর মানে আমার বাবা নিজেই একটা হোম খুলছে, নিজে একটা হোম খুলে ফেলেছে বিদেশ থেকে এসে। এবং বিদেশিরা টাকা দিতেছে ডোনার হিসাবে। আচ্ছা, যখন এটা শুনলাম তখন আমি বললাম মা তো এখন তো আমাকে নিতে পারো তোমরা, আমার এর কষ্টটা ভালো লাগে না। তখন তার আগে আমার মা আমাকে আমাদের এখানে আমার ছোট বোনকে দিতে চাইছিল, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। কারণ আমি যেখানে কষ্টগুলো পাইতেছি সবাইকে ধুয়ে অনেক কষ্টগুলো নিজে আড়াল করে রাখতেছি, এটা আমার ছোট বোন পারবে কিনা। আমি এই কথা শোনার পর আমার মাকে বারণ করছিলাম, কিন্তু আমার মা শুনে না। তখন আমার মা আমার ছোট বোনকে ওখানে দিতে চাইছে বলে আমার যেখানে প্রিন্সিপাল সে তার কাছে আমি আমার ডিটেলস বলি যে আমার বাবা আছে, আমি এতিম না, আপনি আমার বোনকে নিয়েন না। পরে উনি আমার কথা শুনে পরে আমার বোনকে নেয় নাই। সেই থেকে আমার মার আমার উপর অনেক রাগ। আচ্ছা, আমি একটু জাস্ট আপনাকে থামাচ্ছি। আপনার বাবা বিদেশ গেলেন এবং তিনি বিদেশ থেকে সাহায্য নিয়ে এসে দেশে একটা হোম খুললেন। এই হোমটা কোথায় ছিল? এটা উত্তরায় ছিল। উত্তরাতে তিনি একটা হোম খুলেছিলেন খ্রিস্টানদের জন্য, যারা আসলে এরকম দরিদ্র তাদেরকে হেল্প করতে চান। তিনি কোন দেশে গিয়েছিলেন? সে ইটালি গিয়েছিল। ইটালি থেকে এই সাহায্যটা নিয়ে এসেছিলেন এবং তার নিজের মেয়ে আরেকটা হোমে থাকছে। আপনাকে তো রিটার্ন নিলই না, বরং আপনার ছোট বোনটাকে ওই হোমে দিতে চাচ্ছিল। এর পেছনের কারণটা কি ওই মুহূর্তে আপনি জানতেন? না, কোনো কিছু জানতেন না। না, তারপরে আমাকে 2006-তে আমার বড় বোন আমাকে নিয়ে যায়। এর ভিতরে আমার বাবা উত্তরা ছেড়ে জায়গা জমি কিনে আমাদের দেশে চলে যায়, গোপালগঞ্জ হোম নিয়ে। আচ্ছা, ওখানে গিয়ে বিল্ডিং করে অনেক জায়গা জমি কিনে, হয়তো 50-এর উপরে যাবে জায়গা জমি বিঘে। 50 বিঘার উপরে? হ্যাঁ। ওকে, অনেক। এটা সবই বিদেশি সাহায্য? হ্যাঁ। ওকে। তারপরে যখন 2006-তে আমার বোন আমাকে দেশে নিয়ে যায়, দেশে নিয়ে যাওয়ার পরে মনে করি আমার জীবনের একটা কষ্টের কাহিনী শুরু হতে থাকে। আমার প্রথম 1 মাস যে আমি আমার বাবার কাছে এত বড় হয়েছি, তারপর আমার বাবার পেটটা ধরে ঘুমাতাম। অনেকদিন পর বাবাকে দেখছি। ভাই বোনকে চিনতাম না যে কোনজন বড় বোন কোনজন ছোট বোন। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 14 হবে। 14 বছর বয়স, ঠিক আছে। তো এই 14 থেকে মানে 7 বছরের গ্যাপ। তো এই 7 বছর গ্যাপে বাবার সঙ্গে কোনো দেখা নেই। এবং আপনি যখন হোমে ভর্তি হলেন, মানে আপনাকে যখন অ্যাডমিট করা হলো ওখানে, তার কতদিন পরে বাবা ফিরে এসেছিলেন? আমার বাবা 2 বছর না 3 বছর পরে ফিরে আসছে। তার মানে বাবা ইচ্ছে করলে আপনার সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু দেখা করেননি। ওকে। আমি প্রথম আমার জীবনে আমার বড় বোঝা হওয়ার পর থেকে আমি ফার্স্ট আমার যে গ্রামে আমি পা রাখি, আমার জন্মস্থানে। যার পর আমি বাবাকে দেখে অনেক খুশি। আমার অনেকদিন পর বাবাকে কোলে গিয়ে বসতাম। বাবার মনে পড়তো ছোট করে কাহিনী গুলো, যে বাবার পকেটে হাত দিয়ে যে কটা টাকা আমি পেতাম আমার বাবা আমাকে দিয়ে দিত। কারণ আমি কালো ছিলাম, আমার ভাই বোনদের ভিতরে আমি দেখতে সবচেয়ে অন্যরকম ছিলাম, এই জন্য আমাকে খুব পছন্দ করতো। বাবা একটা কথা বলতো যে ও আমার মেয়ের ভিতরে সবচেয়ে কালো, ওকে খারাপ করবি না। তখন যখন যাই 2-1 মাস আমার বাবা আমার সাথে খুব ভালো করে। তারপর থেকে আমার বোনেরা, আমার ভাই বোনের একটু হিংসা শুরু করে। আপনি বাবাকে জিজ্ঞেস করেন যে কেন তুমি আমাকে এতদিন হোমে রাখলা, তোমার তো অভাব ছিল না? আমার বাবা বলে একটা বিপদে পড়ে রেখেছে। আমি প্রশ্ন করেছি। তো দেশের বাইরে থেকে এসে তো সে আপনার সঙ্গে একবারের জন্য দেখা করতে পারতো, আপনি এত আদরের ছিলেন। এটা আমি জানি না কেন দেখা করেন, হয়তো আমার মার কাছ থেকে আমি বাধা দিয়েছি আমার বোনটাকে নেওয়ার জন্য, এটাই হয়তো আমার অপরাধ ছিল। ওকে। তারপর পরে যখন আমি গ্রামে আসি, তারপর ছোট বোন সবাই বোনেরা আমাকে অবহেলা করতো, মানে হিংসা করতো, কেন বাবা ওকে বেশি ভালোবাসবে। আর এর জন্য বিভিন্ন কথাবার্তা আমার বাবাকে বানায় বলতো, যেটা সত্য সেটাও মিথ্যা করে বলতো, যার প্রমাণ আমি দিতে পারতাম না। আর সেই থেকে আমার বাবা আমার প্রতি অবিশ্বাস শুরু করলো। আমাকে বিভিন্ন কারণে আমাকে মারধর করতো। আমি জানতাম না যে আমাকে কোন দোষের কারণে মারধর করা হতেছে, যে আঘাতগুলো আমি কখনো বুঝতে পারি না। আমি অনেক কষ্ট পাইতাম, আমি চিলে কাঁদতে পারতাম না, কাউকে বলতে পারতাম না। আমাকে যদি কেউ পছন্দ করতো, আমি গ্রামে যাওয়ার পর থেকে আমার এলাকার ছেলেরা আমাকে খুব বিরক্ত করতো। যদি কেউ পছন্দ করতো সেটা আমি জানতাম না, কিন্তু আমার বাবা জেনেছে।
দেখা গেছে আমাকে বলতে পারতো না, কিন্তু বাবার কানে চলে আসছে যে আমাকে পছন্দ করে। বাবা বলতো আমাকে পছন্দ করে, এইটাই আমার অপরাধ। কেন আমি হয়তো তাদের সাথে কথা বলি বা আড্ডা দেই, এটা ভাবতো, কিন্তু আমি তো কখনো তাদের সাথে কথা বলতাম না। জি। এটা আমার ভাই বোনের এমন ভাবে বলতো যে তোমার মেয়ে এটা করতেছে, তোমার মেয়ে কজনের সাথে সম্পর্ক করে দেখো। ওকে। আর যদি আমি বলতাম যে বাবা আমি জানি না, তখন বলতাম আমি মিথ্যে কথা বলি। সেই পর থেকে আমাকে সবাই মিথ্যাবাদী বলে ডাকতো, যার জন্য আমি পরে আমি অপরাধটা জানতে চাইতাম না, কারণ যেটা আমি বললে ওরা বিশ্বাস করে না, আমাকে মিথ্যাবাদী বলে, সেখানে আমার বলাটা কোনো প্রয়োজন পড়ে না। তখন বাবা আমাকে মারতো, প্রচুর পরিমাণে মারধর করতো, আর আমি চিল্লায় কাটতে পারতাম না। খাটের স্ট্যান্ড ভেঙে প্রচুর পরিমাণে মারতো। স্ট্যান্ড চেনেন, লোহার কাঠের যে স্ট্যান্ড গুলো, তারপর যে রড, যে লোহার কাঠের যে রড গুলো পাশে স্ট্যান্ডের, ওগুলো দিয়ে মারতো, যার হিসেব ছিল না। এত বছরের এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলা তো একেবারেই অন্যায়, এবং বাবা হিসেবে মা তাও মাঝে মাঝে শাসন করতে পারেন, তারপরেও গায়ে হাত তোলা তো প্রচুর অন্যায়। কিন্তু সেক্ষেত্রে বাবা যখন একটু শাসন করেন, সেটা যে কত বড় কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা দেখেছেন গত এপিসোডে আমাদের এখানে এসেছিলেন কালাম, এবং কালাম তার মেয়েকে জীবনে একটা বার গায়ে হাত তুলেছিল এবং সেটার পরিণতি কতটা ভয়াবহ হয়েছিল। মা কিন্তু প্রতিনিয়ত শাসন করেই যাচ্ছেন, সেটা মেয়ের জন্য কষ্টকর হয়নি, কিন্তু বাবা শুধুমাত্র একদিন গায়ে হাত তুলেছিলেন, সেটার কারণে কালামকে কত বড় কষ্টের মুখোমুখি হতে হয়েছে সারা জীবনের জন্য। বাবারা আসলে সন্তানদেরকে এভাবে গায়ে হাত তুলবেন, সেটা না আমরা কেন জানি আমাদের বাঙালি ছেলে মেয়েগুলো আমরা মানতে পারি না। আর মেয়েদের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না, যেহেতু মেয়ে 14 বছর বয়স, সুতরাং এই বয়সে বাবা এভাবে গায়ে হাত তুলবেন, দিস ইজ অ্যাবসলিউটলি মানা যায় না নিজের জায়গাটা থেকে। হ্যাঁ, তারপর ভাইয়া যখন আমি ঘরে একা থাকতাম, আমার বাবা সুযোগ খুঁজতো। আমার বাবা রাগ করলে এটি সহজে কেউ ধরতে পারতো না। যখন আমি ঘরে একা থাকতাম, আমার বাবা ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে আমাকে প্রচুর মারতো। আমি তখন চিল্লে কাঁদতে পারতাম না, আমি নীরবে সহ্য করে যেতাম, এক জায়গায় বসে থাকতাম। আমি দূরে কোথাও যাবো সেরকম আমি পারতাম না, আমার লজ্জা লাগতো। যখন আমার বাবা কষ্ট হয়ে যেত, তখন আমার বাবা বের হয়ে যেত, পরে আমি কাঁদতে পড়ে যেতাম। আমি কাঁদতে কাঁদতে তখন আমি কাউকে বুঝতে পারতাম না। আমার কষ্ট লাগতো, আমার মা আমাকে বোঝার চেষ্টা করে না, আমার মা একটু বাধা দেয় না, আমার একটু খুব খারাপ লাগতো। আর সবচেয়ে বড় কথা, যে একটা সন্তান অপরাধ করলে যে বাবা মাকে জিজ্ঞেস করে বাইরে যাচাই করে, সেটা আমার বাবা মা কখনো করে না। তারা মানুষের কাছে শুনছে আর আমাকে এর জন্য মারধর করছে, এভাবে অনেকদিন। তারপরে আমাদের হোমের পাশে বাচ্চারা থাকতো, যেহেতু ছোট থেকে আমার ক্লাস ফ্রেন্ড পর্যন্ত ছিল। তারপরে বাচ্চারা যখন খেলাধুলা করতো আমি যেতাম, আস্তে আস্তে ওদের সাথে মিশে আমার কষ্টটা নিজেদের হোমে, হ্যাঁ পাশাপাশি একদম আমাদের বাড়ির সাথেই। আমি ওখানে যেতাম, ওইখানে আমি পড়তাম, প্রাইভেট পড়তাম, ওইখানে টিচারের সাথে আমরা আমার ব্যাচের ছেলেরা ছিল 6 জন, ওদের সাথে আমি মনে করি একসাথে টেবিলে পড়ে পড়াশোনা করে আবার চলে আসতাম। এইভাবে আস্তে আস্তে ওদিকে যেতাম, এবং আমার কষ্টগুলো আমি ওইখানে হাসি খুশি মাঝে ভুলে থাকতাম আর কি। পরে যখন ওই পাশে যাওয়া শুরু করছি, তখন আমার বোনেরা আমাকে বলতো যে তুই পরিচালকের মেয়ে, তুই কেন ওদের সাথে যাস, হোমের পরিচালকের মেয়ে, তুই কেন ওদের সাথে মিশবি, তোর একটা গ্রাফটি থাকবে অন্যরকম, কেন তুই ওদের সাথে মিশে কথা বলো। তখন আমার খুব খারাপ লাগলো, আমি তুমি বড়, কারণ আমার কষ্টটা আমি বুঝতাম যে ওরাও কষ্ট পেতেছে, এটা বুঝতাম, আর যার জন্য ওদের সাথে আমি খুব ফ্রি মাইন্ডে কথাবার্তা বলতাম। পরে এর ভিতরে আমাদের ক্লাসে একজন ছেলে ছিল, নাম মিঠুন, ও আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে, ও খুব ভালো ছাত্র, আর বিভিন্ন পড়াশোনা নিয়ে আমার কাছে যেতাম, ও আমাকে হেল্প করতে করতে একসময় ওর সাথে আমার সুন্দর একটা বন্ধুত্বের মতো সৃষ্টি হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমার ফ্যামিলি থেকে সন্দেহ শুরু করছে, আমাকে ওকে নিয়ে অনেক মারধর করছে, কি তুই ওর সাথে রিলেশন করিস, তুই একটু পরিচালকের মেয়ে হয়ে তুই কেন ওই হোমের ছেলের সাথে তুই সম্পর্ক করবি। তখন এগুলো আমার প্রথম আমি সম্পর্ক করতাম না ভাই, আমার জাস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড হিসেবে। পরে আমাকে যখন এরকম ভাবে করতাম, আমার এটা কেমন যেন লাগতো। আমি ছোটবেলাতে যেরকম সরল সোজা, সেরকম প্রচুর রাগী আর খুব জিদি। আমি যা রাগ করে বলবো সেটা করি, আমি কিন্তু আমার কষ্ট হইলো, আমার ক্ষতি হইলো, আমি সেটা করি। পরে আমি যখন এই অপবাদটা দিল, আমার খুব কষ্ট লাগলো, যখন বিনা কারণে মার খেলাম। পরে আমি আস্তে আস্তে মিঠুনের সাথে আমার একটা অন্যরকম রিলেশন হয়ে যায়। কার সাথে? মিঠুনের সাথে, আমার ক্লাস ফ্রেন্ড। ওর সাথে আমার একটা ভালোবাসার মতো তৈরি হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমাকে প্রায় মারতো, কেন হয়ে যাই আমি, কেন বাচ্চাদের সাথে কথা বলি, এটা নিয়ে খুব মারধর খেতাম। আর যখন মিঠুনকে নিয়ে আমি ভাবা শুরু করলাম, ভালোবাসছিলাম, তখন ও তো গরিব ঘরের ছেলে, ওর জন্য আমি যত টাকা পয়সা, আমি ওর জামা কাপড় থেকে শুরু করে আমি সবকিছু খরচ টানছি অনেক। প্রায় জ্বর হতো আর, প্রচুর অসুস্থ থাকতো। ওটা ওকে বলতো না, আমাকেও বলতো না, আমি ওকে ভালোবাসি বা কি আমার সাথে। ও আমাকে একটা কথা বলছে, দেখো তোমাকে আমাকে অনেক সন্দেহ করে, যাতে আমরা সরাসরি বেশি কথা বলবো না। একদিন হঠাৎ করে আমি শুনি প্রচুর জ্বর। আমাকে আমার হোস্টেলের একটা ছেলে আমাকে বলে যে দিদি এরকম মিঠুনের না অনেক জ্বর। পরে আমি রুমে যাই, দেখি আর জ্বরে এক সাইড অবশ হয়ে গেছে। ওকে হোস্টেলে থাকতো? হ্যাঁ।
হোস্টেলে থেকে কোথায় পড়তো? আপনাদের হোমে পড়তো? হ্যাঁ, আমাদের হোম থেকে বাইরে স্কুলে যে আপনাদের হোমে থাকতো আর বাইরের স্কুলে গিয়ে পড়তো। আপনাদের হোমে ওর কি ধর্ম একই ছিল নাকি অন্য না, ধর্ম? ও হিন্দু ধর্মের ছিল। ও হিন্দু ধর্মের ছিল। ওকে, তারপর? পরে যখন আমি রুমে যাই, রুমে যাওয়ার পর দেখি ওর মানে এক সাইড হাতটা লড়াতে পারতেছে না, অবসর মতো হয়ে গেছে জ্বরে। মানে এটা রেগুলার তো না, অনেক মাস যাবত এই জ্বরটা ছিল ওর, এবং এক পর্যায়ে একটা হাত অবসর মতো হয়ে যায়। আচ্ছা, এই যে অবশ হয়ে গেল, তার আগেই তো আপনার সাথে ওর সম্পর্কটা হ্যাঁ, হয়েছে, সম্পর্কটা হয়েছে। এবং আপনারা দুজনকে মন বিনিময় করেছেন। হ্যাঁ। এটা কি আপনার জীবনের প্রথম লাভ? হ্যাঁ, প্রথম লাভ। আবারও ফিরছি, এবং আপনি বলছিলেন যে মিঠুনের ডান হাতের অবশ হওয়ার কথাটা। তারপর যখন আমি ওখানে গেলাম, দেখলাম একটা হাতও লড়াতে পারছে না, ও আমার দিকে তাকিয়ে কথাও বলতে পারতেছে না, শুধু কান্না করতেছে। পর আমি মাথার কাছে হাত রাখলাম, রাখার পর আমি অন্য একটা ছেলেকে বললাম যে আমার বাবা মাকে বলো, আমি বললে সন্দেহ করবে, তুমি যে বলো যে ওর এরকম সমস্যাটা হইতেছে। পর ও করলো কি, আমার হাতটা টেনে ধরলো যাতে আমি না যাই। আমাকে ইশারা, আমি বললাম কি আমি যাবো না, বলছে মাথা নাড়িয়ে বলতেছে না যেও না। পরে আমি ওর পাশে বসলাম, ওর মাথা হাত বুলাতে থাকলো। পরে যে দেখলাম আমার বাবা মা আসতেছে, আমি দূর থেকে আমাকে একজন বললো যে তুমি সরে যাও। পরে আমি থেকে সরে যাই। আমার বাবা মাকে চিকিৎসা করে মোটামুটি একটু সুস্থ করে। পরের দিন আমি আবার দুপুরবেলা মনে করেন খাবার টেবিলে বসবো আর কি, খাচ্ছিলাম, তখন আর কি ইশারা একটা ছেলে আমাকে ডাক দিল, বললো যে মিঠুন তোমাকে ডাকতেছে। পরে আমি আবার গেলাম, যাওয়ার পর দেখি এত পরিমাণে জ্বর যে মুখে কিছু খেতে পারতেছে না, ওষুধও খেতে পারতেছে না। ও বলছে ওষুধ খাবে না। পরে আমি বললাম যে ওষুধ খাওয়া না কেন? পরে আস্তে আস্তে মানে মুখে ভিতরে এত পরিমাণে ঘা হয়ে গেছে জ্বরে, মুখ খুলে কথা বলতে পারতেছে না। অনেক কষ্টে বলতে গিয়ে কেঁদে ফেলছে যে তুমি না খাওয়াই দিলে খাবো না। পরে ওকে সুন্দর করে আবার বসাই আর কি, ওকে খাওয়াই দিই এবং ওষুধ খাওয়াই দিই। সেই থেকে আস্তে আস্তে আমি প্রায় দুপুরে যেতাম, যে সময় পেতাম, বকাঝোকার মাঝেও আমি যেতাম। বাবা মা কি জানতো যে ওই সময়টাতে আপনি এই ছেলেটার সাথে জড়িয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা সন্দেহ করতো। ওকে, আমি মানে প্রত্যেকদিন যেতাম এবং ওইভাবে সেবা করতাম। ও অনেকটা সুস্থ হয়ে উঠলো এবং ও আগের মতো করে স্কুলে যাওয়া শুরু করলো। একসময় ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে যদি কখন আমার জীবন থেকে হারাই যাবো না তো। পরে আমি বললাম যে কেন এই কথা বলতেছো কেন? বলতেছে যে আমার কেন যেন ভয় আছে তোমার আমি হারাই ফেলাবো। আমি বলছি তুমি আমার ভয় পাও, এটা কারণটা কি? বলতেছে তুমি বড় লোকের মেয়ে, আমি গরিবের ছেলে। আমি বলছি তুমি গরিবের ছেলে মানে? বলে যে হ্যাঁ আমি গরিবের ছেলে। তখন আমি ফার্স্ট আমার মুখ থেকে শুনি যার জীবন যে অনেক গরিব ঘরের ছেলে। কি ছিল? ও একটা কৃষকের ছেলে ছিল, দিন আনে দিন খায়। তখন শুনে আমার খুব কষ্ট লাগলো। এবং যখন ও বললো যে আমি এই আর খরচ চলে তোর বাবার খুব কষ্ট হয়, আর জামা কাপড় ড্রেস সবকিছু দিয়ে তোর কষ্ট হয়, আমার মনে ভিতরে একটা আফসোস যে জিনিসটা পাচ্ছে না, ওইটা দেখে আমার খুব কষ্ট লাগলো যে এইগুলোর জন্য আফসোস করতেছে। তাহলে আমি এইবারে টিফিন খরচটা আমি জমাবো এবং আমার হাত খরচ যে বাবা মা যেটা দেয় আর উপবর্তীর টাকা যেটা পাই আমি এটা দিয়ে ওকে দিয়ে ওকে। পরে আমি করলাম কি, যখন উপবর্তীর টাকা পেলাম তখন আর আমি ড্রেসটা কিনে দিই। তারপর ড্রেসটা কিনে দেওয়ার পর ও ড্রেসটা নিতে চায় না, গোপনে আমি এটা দিই। ওটার খবর আবার আমার বাবা মা জেনে ফেলে। ওকে। হঠাৎ করে আমার বাবা ঘরে ঢুকে আগের মতো করে আমাকে মারধর করে, চুল ধরে আর কি মারতো আমাকে। আর কষ্ট লাগতো এটাই, বাবা মারছে কিন্তু মা আমাকে একবারও দেখতে আসে না যে কোথায় কোথায় মারছে বা কি ব্যথা পেয়েছে, কতটুকু ওষুধ লাগবে কিনা, এটা বাবা কখনো বা মা কখনো জানতে আসে। শুধু মা একটা কথা বলতো, ঠিক আছে ভুল করছিস, তার সাজা পেয়েছিস। এই যে ওর ভেতরে যে অ্যাটিটিউডটা, প্রিয় শ্রোতা, অনেকেই হয়তো আপনারা বন্ধু বান্ধবের মধ্যে বা নিজের সন্তানদের মধ্যে দেখে থাকবেন যে অনেক সময় এরকম আছে যাদের গায়ে হাত তুললে বা যাদেরকে অত্যাচার করলে দেখবেন যে ওরা কোনো ধরনের প্রতিবাদ করে না, একদম চুপচাপ সাইলেন্ট বসে থাকে। যে আপনি যতই মারেন না কেন ও কোনো ধরনের প্রতিবাদ করছে না। শিশু এবং কোমলমতি বা কিশোর কিশোরী যারা রয়েছে তাদের গায়ে হাত তুললে বা অনেক সময় অত্যাচার করলে দেখবেন যে ওরা কিছুটা হলেও প্রাথমিক পর্যায়ে ভয় পায়, কিন্তু এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে ধীরে ধীরে ওদের মনের মধ্যে এক ধরনের ক্ষোভ জমতে থাকে। এই ক্ষোভ তাদের ব্যক্তিত্ব বিকাশে কত বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আপনি আজকের গল্পটা শুনলেই মোটামুটি বুঝতে পারবেন, কারণ এরা নিজের জায়গাটা থেকে প্রচন্ড রকম জেদি হয়ে ওঠে। ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরছি। তারপর যখন ওই কষ্টগুলো আমাকে খুব জ্বালাতন করতো, ঘুমাতে পারতাম না, কেন মা আমার সাথে এরকম করতেছে। পরে মনে করেন একদিন হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, তার হাতে মা লেখছে, ওটা দেখি আমি আমার শখ জাগলো, মানে ইচ্ছে করলো যে আমিও লিখবো। ও কি দিয়ে মা লিখেছিল? ও সুই দিয়ে কালি দিয়ে লিখেছিল, কিন্তু আমি তো ওইটা পারতাম না, যার জন্য আমি ওইটা ব্লেড দিয়ে লিখেছিলাম, তারকাটা দিয়ে ব্লেড দিয়ে আমি ওইটা মা লিখি। যখন আমি মা লিখি তখন আমার ফ্যামিলিতে পুরো আমার উপর অত্যাচার, এম দিয়ে মিঠুন হবে, এ দিয়ে ঐশী হবে, মানে এইভাবে মানে আমাকে উল্টো বুঝলো আর কি, যে আমি হয়তো মিঠুনের নাম লিখছি। মানে মা লিখেছিলেন MA, এই দুটো অক্ষর, আপনি লিখেছেন অন্য একটা ফ্রেন্ডের হাত দেখে, আর ওরা সন্দেহ করলো যে এমতে হচ্ছে
আপনি যাকে পছন্দ করেন সেই ছেলেটি, আর এতে হচ্ছেন আপনি ঐশী। হ্যাঁ। তারপর কি হলো? তখন ওইটা দেখে আমার বাবা আবার হঠাৎ করে আবার ওরকম মারলো আমাকে, ওহো। প্রচুর মারলো। আমি সেদিন আমার এক ছোট ফুপি আমাকে শুধু প্রতিবাদ করে, সে শুধু একটা কথা বলছিল যে মেয়েটার প্রতি এত অত্যাচার না করে তার থেকে আমাদের কাছে দিয়ে দে, আমরা নিজে দূরে দিয়ে আসি, ও দূরে থাকুক। পরে আমি রাগ হয়ে আমার হাতটা আমি পুড়াই ফেলে। হাত পুড়িয়ে ফেলেন ওই মা লেখার জায়গাটুকু? হ্যাঁ, আমি গ্যাস লাইট ধরে আমার হাতটা পুড়াই ফেলে, পড়াইয়া পরে আমি হাতে পুঠে আমি লবণ নিয়ে আমি ওইখানে তুলে দিই আমার নিজের কষ্ট ফুলে থাকার জন্য। আমি খুব কষ্ট পাই, যেটা আমি কাউকে বোঝাতে পারি না। নিজেকে খুব অত্যাচার করতাম নিজের প্রতি, এই অত্যাচারগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমি প্রায় খেতাম ঘুমের ওষুধ। হ্যাঁ, কেন? আমি ঘুমাতে পারতাম না, কষ্ট হইতো, কেমন যেন সুইসাইড করতে চাইতাম। কিন্তু দুইবার আমার বাবা আমাকে বাঁচায়, এবং যখন আমি পুরো জায়গায় আমি যন্ত্রণা পেতে থাকি তখন আমার বাবা বলে কি হয়তো মিঠুর কোনো কষ্ট দিছে, এই জন্য হয়তো হাতটা পুড়ে ফেলেছে, এই কথাটা বলে। তখন আমার আরো খারাপ লাগে যে বাবা মা এই প্রশ্নটা করতেছে না যে আমার মেয়েটা কোথায় কষ্ট পাইতেছে, আমার কষ্টটা কখনো জানার চেষ্টা করতেছে না কেন। পরে এই কষ্টগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য একদিন হঠাৎ করে আমি মাকে বলি যে মা আমি মিঠুকে খুব ভালোবাসি। এই কথাটা বলার কারণে আমার বাবা আমাকে আবার খুব মারধর করে, মানে একটা গরু বা একটা ছাগলের মানুষ মারে না। আমি প্রায় বলতাম রাগ হয়ে যে বাবা তুমি আমাকে বলতেছো, বারবার বলো যে আমি তোমার জন্য মান সম্মান যাবে, আমার জন্য তোমার মান সম্মান চলে যাও, আর আমাকে কান্দে কোনোদিন তোমরা সুখী দিতে পারবা না, আমাকে এত বিনা কারণে অত্যাচার করো কেন। এগুলো আমার বাবা আমাকে তারপর আরো বেশি করে এই কথা শোনার পর আমার বাবার আমার প্রতি একটু মায়া হতো না, আমার প্রতি ফিরে তাকাইতো না। পরে যখন ওইখান থেকে মিঠুনকে বের করে দেয়, যেটা আমার ফার্স্ট জীবনে অপরাধ, আমি যদি না বলতাম আজকে ওই গরিব ছেলেটার পড়াশোনাটা নষ্ট হতো না, কারণ ওই সুযোগটা ওদের কাছে অনেক বড় ছিল, যা থেকে বঞ্চিত হয়ে যায় আমার কারণে। শুধু আমি মাকে বলছি এটা আপনার জীবনের প্রথম ভুল। হ্যাঁ, আমি যদি না বলতাম আজ হয়তো বা ও অনেক বড় হতে পারতো, অনেক পড়াশোনা করতে পারতো। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি যে ভুল বা অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এটাকে কি অপরাধ বলবেন? এটাকে কি ভুল বলবেন? মানুষ বাধ্য হয়, কেউ ইচ্ছে করে ভুল কিংবা অপরাধ করে না। আজকে হ্যাঁ, ও যেহেতু অত্যাচার সহ্য করেই আসছিল, ও ইচ্ছে করলে হাইড করে যেতে পারতো ব্যাপারটা, কিন্তু ওর যে বয়স সেই জায়গাটা থেকে ও কেনই বা এটা বলতে গেল, আর বলার পরে ছেলেটার লেখাপড়া সবকিছু বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আপনার সাথে ওই ছেলেটার কি যোগাযোগ ছিল? পরবর্তীতে তার সাথে আমি অনেক দিন যাবত আমার যোগাযোগ ছিল না। তারপরে আবার হঠাৎ করে একজনের মাধ্যমে আমি নাম্বারটা পাই, যার মাধ্যমে আমি আবার ওর সাথে কথা বলি। ও ওইখান থেকে চলে যায়, চিটাগাং চাকরি নেয়, আর এভাবে সে চলতেছে। তারপরে ও চলে যাওয়ার পর মনে করেন আমার পড়াশোনাটা অনেকদিন গ্যাপ হয়ে যায়। আমার বাবা আমার বিয়ের জন্য অনেক চাপ দেয়, আমি বিয়েতে রাজি হই না বলে আমাকে অনেক মারধরও করা হয়েছে। তারপর আমি মনে করেন একদিন হঠাৎ করে আমি দাবি করি, এখন আমি ক্লাস 9-এ পড়ি, 9-এ পরীক্ষা দিই, মা আমি যদি কখনো দাবি করি তোমাদের কাছে কিছু চাই নাই, তোমরা আমাদের কাছে, আমি একটা খুব শখ, কালো রংটা আমার খুব ফেভারিট, যার জন্য আমি বলছি মা আমার একটা কালো শাড়ি এবং একটা মোবাইল ফোন দেবো আমাকে। তখন আমার মা দিতে চায় না, আমার বাবাও রাজি হয় না। আমি রাগ হয়ে আমার বোনের বাড়ি, বোন ঢাকা থাকে, মেজো বোন, ওখানে চলে আসি। চলে আসার পর আমাকে নেওয়ার জন্য ইচ্ছা না থাকলেও বাবা মা ওই দুটো আমাকে দেয়, অনিচ্ছার শর্তে হলেও আমার বাবা আমাকে কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি যাই, আমাদের এলাকার অনেক ছেলে আমাকে পছন্দ করতো, যারা ফ্যামিলিগতভাবে আমাকে নিতে চেয়েছিল। আমি রাজি হই নাই বিভিন্ন কারণে। আমার একটা টার্গেট ছিল এত অত্যাচার করতে যদি আমি পড়াশোনাটা আগায় যেতে পারি, যেন পড়াশোনাটা করতে পারি। তারপরে এদিকে আমার বাবা ইলেকশনে দাঁড়াবে, আমাদের গণ্যমান্য একজন ব্যক্তি, আমার বাবা এলাকার মানুষ বলতেছে যে আপনি এবার ইলেকশনে দাঁড়াতে হবে, চেয়ারম্যান ইলেকশন যেটা। পরে আমার বাবা ইলেকশনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে, 5 গ্রামের মানুষ ডাকছে, আমাদের বাড়িতে অনেক বড় প্যান্ডেল সেজে অনুষ্ঠান হতেছে। আমি একটু জানতে চাই যে আপনার বাবা ইলেকশনে দাঁড়াচ্ছে, তখনও কি বিদেশ থেকে সাহায্য পেতেন? হ্যাঁ, বিদেশ থেকে সাহায্য। কি পরিমাণ অর্থ আসতো আমাকে একটু জানাবেন? আমি একটু জানি 18 লাখ টাকা করে প্রতি মাসে 18 লাখ টাকা করে দেশের বাইরে থেকে আসতো, এবং এই টাকাটা তিনি হোমের কাজে ব্যবহার করছেন, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, এবং এলাকার চেয়ারম্যান হিসেবে ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। পরে ওই রাত্রি আমার কাছে একটা ফোন আসে, ফার্স্ট ফোন দিয়ে একটা ছেলে কণ্ঠ আমাকে বলতেছে যে আপনি আমাকে মিস কল দিলেন কেন। তখন আমার খুব রাগ হয়, আপনি কি বলতেছেন, আমি আপনাকে মিস কল দিচ্ছি, আমি কখনো কাউকে মিস কল দিই না। তো আমার আত্মীয় স্বজন হলে আমি ডাইরেক্ট কল দিয়ে কথা বলি, না আজকে আমি আপনার কাছে মিস কল পেয়েছি 3টা। পরে কথা বলতে বলতে একসময় তার সাথে ফোনে আমি বারবার কেটে দেই, কথা বলবো না। তখন সে এমন আমার কথা বলতেছে যে সেই প্রথম দিনই রাত্রে সে আমার সাথে 4টা পর্যন্ত কথা বলে, 12টা থেকে। ফোনটা কেটে দেই, কথা বলবো না, তারপর আবার ফোন দেয়। পরে তার কথা আমিও কথা বলতে থাকি। পরে মানে সেদিন ফোনে আমি তাকে গানও শোনাই, সে অনেক আমার গান শুনে। এভাবে আস্তে আস্তে 2-3 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, এভাবে মানে তাকে আমার খুব ভালো লাগতে থাকে, সে আমাকে খুব পছন্দ করে। তারপরে কথাবার্তা বলতে বলতে একদিন 6 মাসের ভিতরে আমার বাবা মা আবার আরেকটা প্রস্তাবনা আমাকে মা পছন্দ করে।
বিয়ের প্রস্তাব। এই যে ছেলেটার সাথে আপনি কথা বলছেন, ছেলেটার নাম তো ততদিনে তো নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন। সে আমাকে পরিচয়টা লুকিয়েছিল। তখন আপনাকে কি নামে সে আমাকে পরিচয় দিয়েছিল? বলছে যে আমার নাম মিলন, আমি বরিশালে থাকি, আমি হিন্দু ঘরের ছেলে। তারপর বিয়ের প্রস্তাব আছে। পরে আমার মাকে আমি রাজি হইনি। পরে আমি বললাম, মা আমি টেস্ট আসতেছে, কয়েক মাস পর টেস্ট, আমি পরিবেশটা অনেক ভালো লাগছে, আমি এখন বিয়ে করবো না। তখন মা বলতেছে বিয়ের পরও দেওয়া যাবে। পরে আমার অনেক কষ্ট লাগলো। আমি বলতেছি যে কেন তোমরা আমার সাথে যোগাযোগ করতেছো, কেন আমি তার সাথে প্রতিবাদ করলাম, এটা আমার দোষ ছিল। আমাকে সাথে কেউ কথা বলতো না। পুরো টোটাল ফ্যামিলিতে শুধু আমার ছোট বোন বাদে আর সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার মা, আমার বাবা, যদি আমি খেতে দিতাম আমার বাবা উঠে দিত, আমার সাথে কথা বলতো না। যদি কথা একটা মা বলে একটা ডাক দিতাম, মুখ ঘুরে চলে যেত, বলতো মা বলে ডাক দিন। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত। আমি এমন কি অপরাধ করলাম, এই বিয়েটা না করাটা মানে কি এত অপরাধ যে আমার বাবা আমার কাছ থেকে মুখ ঘুরে নিতেছে। আমার ছোট বোন আমাকে জয়দের খুব কান্না করতেছে, দিদি এমন কি হয়েছে তোর, বা এমন দেখতে কি এতটা তুই খারাপ যে এরকম একটা ছেলের সাথে তুই বিয়ে হবে, মানে যেটা দেখতে ভালো ছিল না, আমার ভালো লাগতো না। পরে আমার ছোট বোনটা আমাকে বলে, ও কাঁদছে, প্রচুর কান্না করতেছে, দিদি আমি এটা মেনে নেবো, তুই তার থেকে অন্য জায়গায় চলে যা, তার সাথে ফোনে কথা বলো, তার সাথে চলে যা। এর ভিতরে আমি তাকে বলার পর সে আমাকে বলে, ফোনে আমি পরে ফোন দিই তাকে যে দেখো এরকম আমার বিয়ে ঠিক করে। পরে আমাকে বলতেছে যে দেখো তুমি অনেক সরল মনের মানুষ, আমি তোমাকে একটু কথা বলি। কি যে আমি এতদিন তোমার কাছে আমার পরিচয়টা লুকাইছি, কিন্তু আমি তো বুঝিনি আমার জীবনে তোমার সাথে এতটা রিলেশন হয়ে যাবে, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায়, তখন তোমার সত্যিকার ঠিকানাটা আমাকে বলো। ও বলতেছে যে না, আমার পরিচয়টা দিলে তোমার আমার ভালোবাসা হারিয়ে যাবে। পরে আমার খুব কষ্ট লাগলো। আমি বলছি দেখো ওই এমন একটা ইমোশন ছিল তখন আমার, এদিকে বিয়ের চাপ। পরে আমাকে বলতেছে ঠিক আছে যাও, আমি যদি আমার এক বাপের মেয়ে হয়ে থাকি তাহলে আমি তোমার যত গরিব হও না কেন, যে ধরনের ছেলে তুমি হও না কেন, আর যেরকমই দেখতে হও না কেন, আমি তোমাকে বিয়ে করবো। তুমি আমাকে এই জ্বালা থেকে আমাকে মুক্তি দাও। আর তুমি তো আমার সম্বন্ধে সব জানো, আমার ডিটেলস আমি তোমাকে ফোনে অনেক দিন যাবত কথা বলছি তোমাকে। আপনি এগুলো বলতেন যেগুলো আজকে যে বিজবিতে এখন বলছেন, আপনার ব্যাকগ্রাউন্ড আপনার গায়ে অত্যাচার করতো? টুকটাক জানতো যে আমার মনটা খারাপ ছিল, কেন এরকম মা এই কথাটা বলছে, কিন্তু মা তো সেটা বলতাম না, বলতেন না। ওকে। পরে ও আমাকে বললো কি যে তুমি অনেক সরল মনের মানুষ। পরে আমি বললাম তুমি তোমার পরিচয়টা বলো। পরে আমি যে ওইভাবে তাকে প্রতিশ্রুতি দিলাম যে না, আমি মাটির উপর দাঁড়িয়ে বললাম আমি তোমাকে বিয়ে করবো। তারপরে বললো ঠিক আছে। তারপর আমার ভয়, ও আমাকে সাথে রেগুলার একটা নাম্বারে কথা বলতো, কিন্তু একদিন হঠাৎ আমার সাথে আরেকটা নাম্বারে কথা বলছিল, যেটা আমি সেভ করে রাখছিলাম। ওকে। পরে আমি যখন একটা ভাই, এর ভিতরে একটা ভাই পাশ থেকে যাইতেছে, আমাদের বাড়ির পাশে একটা থাকে মুসলিম ভাই। পরে আমার একটা সন্দেহ হলো যে এক সপ্তাহ আগে তো শাহিন নামে একটা ছেলে আসছে, ঠিক আছে শাহিন ভাই আসছে। আমি ভাবতেছিলাম যে শাহিন ভাই আসছে, তারপর আমাদের অনুষ্ঠানেও শাহিন ভাই আসছে। তাহলে যেভাবে কথাবার্তা বলতেছে, এখন মন থেকে একটু টার্গেট আসলো, চিন্তা করে যত একদম নীরব একটা ছেলে, ও আবার এত কথা জানে নাকি, নিজের কাছে নিজে প্রশ্ন করলাম। তারপর চিন্তা করলাম যে না দেখি শাহিন ভাই তো আবার লোড দেয়, কিন্তু একদিন হঠাৎ করে আমি লোড দিছিলাম, সেই থেকে হয়তো আমার নাম্বারটা পেয়েছিল। আচ্ছা। পরে আমি চিন্তা করে আমি করে গিয়ে ভাইয়ের কাছে বলি, ভাইয়া আমার ফোনে তো টাকা নাই, আমি ভাই শাহিন ভাইয়ের কাছে যেতেও পারতেছি না এই মুহূর্তে বাজারে, তা আপনি আমার নাম্বারটা দেবেন, বলে দিলে সে আমাকে ফোনে টাকা ভরে দেবে, আমি পরে টাকাটা পাঠাই দেবো। আর আমার বাবাকেও সে টাকা পাঠাইতো, তো বাবা 2,000-3,000 টাকা করে টাকা ভরতো মোবাইলে। এভাবে সে আমাকে বলছে হ্যাঁ একটা নাম্বার আছে। পরে সে যে নাম্বারটা দিচ্ছে, হঠাৎ করে যে নাম্বার থেকে আমার ফোন ছিল একদিন, সেই নাম্বারটার সাথে পুরো সেম টু সেম মিলে হয়েছে। পরে আমি মানে হঠাৎ করে আমি ওখানে হয়ে দাঁড়াই যে কি ব্যাপার, আমি যাকে সন্দেহ করলাম সে, এটা কিভাবে সম্ভব হয়, ও তো মুসলিম। পরে আমি ওকে ফোন দেই। পরে আমি বলছি ঠিক আছে আমি তোমার পরিচয়টা আমি জানছি। পরে ও বলছে তাহলে কি তুমি আমার সাথে কথা বলবো না, আমার সাথে সম্পর্ক রাখবা না? পরে আমি বলছি দেখো ইচ্ছা না থাকলেও যেহেতু আমি কথা দিছি, আর আমি যেটা আমি ছোটবেলা থেকে কথা দিয়ে এসছি আমি সেটা রাখছি, হয়তো বা আমার ক্ষতি হবে কিন্তু আমার কথা মুখে জবানটা ঠিক থাকে আমার। প্রমিস আপনি কখনো ব্রেক করতেন না? না। পরে যেহেতু এই কথাটা বলার পর আমি বললাম ঠিক আছে তুমি এত কিছু যেহেতু জানো, তো তোমাকে আমার সম্বন্ধে তোমার জানা তো কিছু থাকে না, তুমি যে তোমার পাশার একদম বাড়ির সামনে বাড়ি তোমাদের, তার মানে এভরিথিং ইউ নো, তুমি সবকিছুই জানো আমার সম্পর্কে, তাহলে তুমি আমাকে নিবে কিনা তোমার সাথে? পরে বলছি তুমি যদি আসতে পারো তাহলে নিবে। ও আপনাকে বলেছে? আমাকে বলেছে। হ্যাঁ। ছেলেটা কি শাহিনী ছিল? ওকে। কি করতো ছেলেটা? ও ব্যবসা করতো, যেমন মুদির ব্যবসা ছিল, ফার্মের ব্যবসা ছিল। আচ্ছা। ওর পারিবারিক অবস্থা কেমন ছিল? আর পারিবারিক অবস্থা, ওরা 5 বোনের একটা ভাই, যতটুকু ছিল মোটামুটি মিডিয়াম ফ্যামিলির একটা ছেলে ছিল। পরে আমি বললাম দেখো আমার এরকম বিয়ের ব্যাপারে চাপ দিতেছে, আমি কি করবো? পরে আমাকে বললো দেখো তোমাকে আমি একটু পরে জানাইতেছি কি করবা। আমি এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। মোবাইলে কথা বলতে বলতে আপনি একজনকে ভালোবাসতেন, সে তার ছদ্মনাম ব্যবহার করেছিল সম্ভবত মিলন। হ্যাঁ। ওকে। তো এই নামটা বা এরকম একটা মানুষকে আপনি ভালোবাসতেন যে মানুষটাকে আপনি চেনেন না জানেন না, যখন আপনি জানলেন যে সে শাহিন,
তাৎক্ষণিকভাবে আপনার যদি প্রমিসটা না থাকতো, আপনি তো বললেন যে আমি প্রমিস করে ফেলেছি, প্রমিসটা যদি না থাকতো তাহলে আপনি কি করতেন? তাহলে ভাই আমি অন্তপক্ষে এই ভুলটা করতাম না। ওকে, তার মানে প্রমিসটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ওই সময়টাতে, যেহেতু আপনি না জেনে না শুনে একটা প্রমিস করেছেন এবং যেভাবেই হোক আপনাকে প্রমিসটা রক্ষা করতে হবে। আচ্ছা, এটা কত বড় ভুল হয়েছিল বা কি হয়েছিল আমরা এখন গল্পের ধারাবাহিকতায় যাব। প্রিয় শ্রোতা, আমরা যেটা বলেছিলাম যাহা বলিব সত্য বলিবতে, যে ভুল কিংবা অপরাধের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা এতক্ষণে সেই ব্যাকগ্রাউন্ডটি আবিষ্কার করেছি। আমরা একটু সামারি করতে চাই। আমরা দেখলাম যে আজকে যে ঐশীটি আমাদের সামনে এখানে বসে আছে, তার জীবনে অসহনীয় একটি শৈশব, বাবার হাতে সে প্রচন্ড মার খেত, এর মধ্য দিয়ে কোমলমতি মনে তার ভেতরে একটা ভীষণ রকমের জেদ গ্রো করেছে। যেভাবেই হোক, যত অন্যায় হোক, কতটুকু মারবে, মারতে থাকুক, মার যেহেতু খাই আমি, মারতে থাকুক এবং আমি আমার জেদের জায়গা থেকে কাজ করবই। বেশি মারলে এটা হয় বা হয় কিনা সেটা আমাদের আজকে এক্সপার্ট যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব। এবং একই সাথে সে জীবনে একটা প্রমিস করেছিল, তার যে সেকেন্ড লাভটা ছিল আমরা বলবো, ফোনে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল, 6 মাস নাম গোপন করে, পরিচয় গোপন করে তার সাথে একটা সম্পর্ক, এবং সে প্রমিস করেছিল যদি পরিচয় দাও তাহলে তুমি যেই হও না কেন আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার সাথে ঘর সংসার করব। এবং সে জানতে পারলো ছেলেটি তার ধর্মের নয়, ঐশী খ্রিস্টিয়ান, ছেলেটি ছিল মুসলিম, এবং সেই প্রমিসটি রক্ষা করেছিল নাকি করেনি, কত বড় ভুল হয়েছিল সে তো বলছিল যেটা একটা ভুল ছিল। সেই ভুলটি জানবো আমরা 12টার সংবাদের পরপর, ঠিক 12:06 আমরা আবার ঐশীকে ফিরে নিয়ে আসার পর, তখন ঠিক এখান থেকেই শুরু করব। প্রিয় শ্রোতা, আমরা একটু যাচাই করে দেখতে চাই আমাদের গল্পের বিলিভ বা গল্পের যে বিশ্বাসের জায়গাটুকু সেটা এখন কোথায় রয়েছে। ঐশী যতটুকু বলেছে ততটুকু যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি আপনি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পোল নিয়ে কাজ করছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্চু। একটু পরে ফিরে এসে কম্পিউটারের মাধ্যমে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্চু, এবং আজকে সত্যের আসনটি আলোকিত করেছেন আমাদের বন্ধু, আমাদের অতিথি ঐশী। ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি হয়েছে আমরা, এবং এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এক্সপার্ট প্যানেলে আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা চলে যেতে চাই আবার ঐশীর কাছে, তবে এই মুহূর্তে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। দেখা যাক কম্পিউটার কি বলছে। Yes, 86%. No, 10%. No comments, 4%. কম্পিউটার বলছে 86% ইয়েস, 10% হচ্ছে নো এবং 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরে যেতে চাই ঐশীর কাছে, এবং ঐশী করলেন এবং ছেলেটা বলল যে আপনি তার জন্য সবকিছু করতে পারবেন কিনা, তো আপনি এক মনে রাজি হয়ে গেলেন। তারপর আমরা একটু শুনতে চাই। তারপর ভাইয়া আমাদের এদিকে মানে এই কথাগুলোর সাথে বলার জন্য আমি আমাদের খালপাড়ার সাথে দেখা করতে চেয়েছিলাম। আচ্ছা। আর দেখা করতে গেছি পর আমার মা দেখে ফেলে যে আমার সাথে কথা বলতেছে, খালের এপার থেকে আর ওপার থেকে আমরা দুজনে কথা বলতেছিলাম। পরে যখন সরাসরি দেখা বলে কথা বলতেছি তখন পিছন থেকে আমার মা আসে, মাকে দেখে আমি দৌড়ে চলে আসি এখান থেকে। পরে আমার মা ওকে খুব বকাবকি করে যে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছো, বিভিন্ন কথাবার্তা বলে। এই কথাটা যখন মা বলছে আমি তো দৌড়ে চলে আসি। ও আমাকে মোবাইলে কথাটা বলছে, আমার মা এই কথাটাকে বলছে। তারপরে আমার সাথে বেশি কথা হয় নাই। মা আমাকে জিজ্ঞেস করছে তুমি ওর সাথে কথা বলতেছিলে কেন? বলছে মা আমি ওই বাড়িতে গেছি, ভাই ওই পেছনে যাচ্ছিল, আমি একটু কথা বলছিলাম, এমনি কোনো সমস্যা বা সেরকম কিছু না। আমি মার কাছে এটা বলিনি, যেহেতু মা জানলে রাগারি করবে বা আমি হয়তো বাবার হাতে হয়তো মার খেতে পারি বা অনেক অত্যাচার সইতে হবে আমার, এই জন্য আমি বলিনি। কারণে মা আমাকে পরে আর প্রশ্ন করে নাই। ফার্স্ট আমার মা আমাকে এই জীবনে প্রথম প্রশ্ন করলো যে কেন কি করতেছি। পরে ওই কথাগুলো বলার পর আমার মা আরো আমাকে বিয়ের জন্য চাপ দেয়। তখন আবার ওরকম শুরু করে, কিছুদিন ভালো ছিল, পরে আবার শুরু করে যে তোমার বিয়ে করতে হবে, কেউ কথা বলে না। ছোট বোনকে আমি প্রায় শেয়ার করতাম সবকিছু, চাইনিজ ব্যাপারটা ওর কাছে আমি শেয়ার করছিলাম। আমার ছোট বোনের নাম প্রীতি, আমাকে প্রীতি বলে ডাকে। বলছে প্রীতি এরকম আমি কি করবো? ও কানাকাটি করে বলতেছে দিদি তাহলে তুই শাহিনের সাথেই চলে যা, ওর থেকে শাহিন দেখতে অনেকটা ভালো। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওর বলছি দেখ তুই বলিস না, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, এখন আমি শিওর না কি করবো। ওই কথাটা একটু সাপোর্ট পাওয়ার পর শাহিনকে আমি জানাইলাম যে দেখো আমার বাড়ির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, আমি কি করবো? পরে বলতেছে যে তুমি হ্যাঁ বলে দাও। আমি বলছি হ্যাঁ বলা আমার সম্ভব না। পরে ওর সাথে একটু প্রথম রাগারাগি হয়। পরে আমার ফোনটা রেখে দেওয়ার পর এদিকে আমার মা বাবা ফোনে আলাপ শুনে আমার ফোনটা নিয়ে যায়। বাবাকে ওই এলাকায় সবাই ভয় পেত। আচ্ছা।
একটু গণ্যমান্য অন্যরকম, সবাই মানে অন্যরকম দাপট ছিল আমার বাবার এখানে। মানে এমন ওই সময় এমন একটা ক্ষমতা ছিল, আমার বাবা যদি চাইতো ওই এলাকা থেকে একটা ফ্যামিলি উঠে দিতে পারে, এরকম একটা ক্ষমতা ছিল। মানে পাওয়ারফুল ছিল অনেক। হ্যাঁ, অনেক পাওয়ারফুল ছিল। পরে যখন এই কথাটা মানে আমি ভাবার পর আমি ওইটা মানে ভেঙে ফেলি, সিমটা ভেঙে ফেলছিলাম। পর আরো বেশি আমি আমার মাও সেদিন আমাকে মারে যে সিমটার ভিতরে কি আছে যে তুই ভেঙে ফেললি, বা কার সাথে কথা বলতেছিলি। আমি বলছি কেউ না, কারোর সাথে কথা বলতে পারি না বা গান শুনতে পারি না। পরে মাকে ওই কথা বলার পর তারপর মা শুনো না। পরে আমি বললাম যে যাও, ওর কথা মতো আমি হ্যাঁ বললাম। হ্যাঁ বলার পর আমি বলছি যে আমি বিয়ে রাজি। আমার কথা তো শুনলা না, আমি চাইলাম একটু পড়াশোনা করতে, তাও দিলে না। তাহলে তোমরা যেভাবে আমাকে ই করবো সেটাই মেনে নেবো। বলার পর সবাই খুশি হইলো। খুশি হওয়ার পর এদিকে আমি কি করবো, আমি পাশে, আমার কাছে যেহেতু ফোন নেই, পরে পাশের বাড়ি থেকে আমি ওর সাথে ফোনে কথা বললাম। সাইনে গেছে যে আমি এরকম তোমার কথা মতো বলছি, আমি কি করবো, তুমি চিন্তা করো না, যেভাবে হোক আমি নিজে দাঁড়াই থেকে পারি বা কাউকে দিয়ে পারি তোমাকে সরাই ফেলাবো। পরেও আমাকে এই কথা বলার পর বলছে আমি তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে, এভাবে তো প্রতিদিন বাইরে এইদিকে এদিক যাইতে পারি না, আমাকে বাধা দেয়, কখন আমাদের বাড়ি থেকে বের হতে দেয় না। পরে বললো কি যে ঠিক আছে আমি মোবাইল তোমাকে পাঠাচ্ছি যেভাবে হোক। পরে এক চাচাতো ভাই বিকেলে এসে আমাকে একটা ফোন দিয়ে যায়, যেটা আমি গোপনে রাখি আমার কাছে। এদিকে আমার বাবাও একটু চান্স পায় যে এলাকার যে কোনো একটা ছেলে আপনার মেয়ের সাথে কথা বলতেছে, আপনার মেয়ে কিন্তু পালায় চলে যাবে তার সাথে। কিভাবে এটা মানুষের কানে চলে গেছে আমি জানি না। যখন এই কথাটা বাবা জানলো, তখন বাবা তো ইলেকশনের ব্যাপারে এমন কাজবাজ করতেছে, তাছাড়া শাহিনের সাথে একটা যোগাযোগ ভালো ছিল বাবার। তখন বাবা শাহিনকে ফোন দিয়ে বললো কিছু যুবকদের নেও আমার সাথে যাওয়া, আমার একটু কাজ আছে। পরে এলাকার যে কজন যুবক ছিল মোটামুটি সবাই কেউ নিয়ে যায়, এবং আমাকে ফোনে একটা কথা বলে, তখন দিনটা পয়লা বৈশাখ। ওরা আমাকে বলে তুমি রেডি থেকো, আমি যেখানে ফোন দিয়ে তোমাকে বলবো যেখানে যেতে সেখানে যাবো, সেখানে আমার লোকটি করেছে তাদের সাথে চলে যাওয়া। ওকে। তারপরের দিন আমার আবার জানানির তারিখ, যেটা খ্রিস্টানদের ভিতরে জানানির তারিখ ফেলায়, যে ছেলে বাড়িতে যায় মেয়ের পক্ষ থেকে তারিখ ফেলাইতে যায় বিয়ের। আমার দুলাভাই আসছে, সব দুলাভাইরা আমার পরের দিন যাবে, বাবা সবাইকে নিয়ে বিয়ের তারিখ ফেলাবে, সমাজের মানুষ নিয়ে যাবে। ওইরকম একটা দিনে সবাই বাড়িতে রয়েছে। আমাদের বিকেল বেলা আমাদের চ্যাপেল হয়, যেটা বলি আমরা প্রার্থনা করে। ওই চ্যাপেলের সময় তখন হোমের সাইডে আমাদের বাচ্চারা খুব আনন্দ করে মানে গান গাইতেছে আর ট্রিপল করতেছে। জি, আমি একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটু অ্যাটেনশন কামনা করছি। ওর যে কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে টেইল ড্রপ হচ্ছে অনেক বেশি। টেইল ড্রপ বলতে যেটা আমরা বোঝাই যে ওয়ার্ডের শেষের যে শব্দগুলো থাকে, মানে শেষের যে অক্ষরগুলো থাকে সেগুলো খেয়ে ফেলা, এবং সেটা আসলে সবার যে র্যান্ডামলি হয় তা কিন্তু না, অনেকেরই হয়। অনেকেরই দেখবেন যে সেন্টেন্স কমপ্লিট করার পরে একেবারে শেষের শব্দটা যেটা থাকে সেটা পড়ে যায়, কিন্তু ওর প্রত্যেকটা শব্দতেই একটু টেইল ড্রপ হচ্ছে, এবং সেটার পেছনে কিন্তু কারণ আছে। কারণগুলো কি সেটা আপনি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে কেন এইভাবে কথা বলছে। একটু ঘুমন্ত, একটু টেইল ড্রপ হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে স্পষ্ট হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে, আপনারা যদি আজকে এর অপ্রিয় সত্যের একেবারে শেষ পর্যায় পর্যন্ত শোনেন তাহলেই বুঝতে পারবেন যে ওর এইভাবে কথা বলার কারণটা কি। তো প্রার্থনা হচ্ছিল, তারপর ওই দিন সন্ধ্যাবেলা আমি প্রার্থনার, এদিকে প্রার্থনা চলতেছে, এদিকে সবাই ফ্যামিলির বিয়ের জন্য একটা মানে একটা অন্যরকম আনন্দ উৎসব করতেছে। তখনই আমাকে ফোন দেয় যে এরকম তুমি পুকুর পাড় যাও, এখানে আমার চাচা ভাই আছে, তুমি তার সাথে মানে চলে আসবা। পরে আমি মনে করি আমাদের চার সাইডে তার কাটা দেওয়া থাকে, এবং মায়েকে অ্যালাউন্স দেওয়া যে আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে যারা আছে আমাদের তার কাটা মানে আশেপাশে আসতে পারে না। কেন? মানে যদি আসে রাত্রিবেলা তাহলে তাদের মনে করেন দেখা গেছে যদি কোনো বিপদে পড়ে এটার দায়ী আমরা হব না। এরিয়া দেওয়ার জন্য পুরো বাড়ির এরিয়া তার কাটা দিয়ে ঘেরাও করা ছিল, এবং এটা মাইকে অ্যানাউন্স করা যে তার কাটার কাছে যাতে কেউ না আসে। এটা কি বৈদ্যুতিক কানেকশন দেওয়া ছিল তার কাটাতে? দেওয়া ছিল, মানে যাতে চোর আসতে সাহস না পায়। পুকুর পর যাইতে বসতে পরে আমি মনে করি তার কাটা পার হইতে যে আমি মানে পাও কেটে যায়, মানে হঠাৎ করে ব্যথা পাই, তারপর পড়ে যাই। তারপর ওর কাছে মনে করি আমি যাই, যাওয়ার পর চাস্তো ভাইকে দেখি, ওখান থেকে আমি আবার যেখানে যেতে বলছে সেখানে যাই। ওর এক চাচা থাকে, ওখান থেকে আমাকে বোরকা পরাইয়া সে আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে নিয়ে যায়। আপনি কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়েছিলেন? না, ও সবসময় একটা কথাই বলছে, দেখো তুমি এক কাপড় চলে আসবা, তোমার যত যা ছিল সব তুমি খুলে আসবা। এক ড্রেসে আমি চলে আসছি। পরে ওইখান থেকে যখন আমি বের হয়ে আসি, আসার পরে যখন বোরকা পরে আমি যাই, তখন আমার মধ্যে একটা অন্যরকম কাজ করতেছিল। কেন যেন হাহাকারে যে বাবা মা ছেড়ে আমি চলে যাচ্ছি, হয়তো এটাই আমার শেষ দেখা বাবা মার সাথে, কেমন যেন এরকম মনে হচ্ছিল। এটা ভাবতেছিলাম না যে ও তোমার বাড়ির সামনে, আমাদের বাড়ি দুই বাড়ির মাঝে কোনো বাড়ি নেই। এ বাড়ি থেকে আমাদের ছাদ থেকে তাকালে ওদের বাড়ি দেখা যায় কে কে করতেছে, এরকম মানে নিজে নিজে কষ্ট পেতেছে। চুপ করে বসে বসে আস্তে আস্তে কাটতেছিলাম, চোখের পানি পড়ছিল। তো অন্ধকার, আর চাচিও দেখে না বা কেউ দেখে না। ওরা ওইখান থেকে যখন যাই, আমার বাবা ওইখান থেকে আসার পর আমার বাবার সাথে তখন শাহিন ছিল, ওরা আমাকে খোঁজে, একটু অ্যাক্টিং করে, মানে যে আমিও জানি না বাকি আপনার মেয়ে কোথায়।
এবং বাবা খবর পেয়ে বাড়িতে এসে খোঁজাখুঁজি করে, ও বাবার সাথে খোঁজাখুঁজি করতেছে। শাহিন আসলে আপনার বাবারই এক ধরনের কাজের লোকই ছিল বলা যেতে পারে, হ্যাঁ। মানে ডান হাত বাম হাত যাই বলি না কেন আমরা। এবং যখন আপনাকে বের করে নিয়ে গেল তখন শাহিন আপনার বাবার সাথেই ছিল। সাথেই ছিল। এবং আমি জানি না শাহিনের স্ট্র্যাটেজিটা কেন নিয়েছিল, হয়তোবা বোঝা সম্ভব হবে যে আপনার বাবা কোথায় কোথায় খুঁজছে, সেক্ষেত্রে আপনাকে লুকিয়ে রাখাটা সহজ হবে হয়তোবা। তারপর পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, দেখো তুমি এখানে থেকে সরে যাও, তোমার বাবা এখানে লোক পাঠাবে। কারণ আমাকে একটু সন্দেহ করছে, কারণ তোমার মা বলে দিচ্ছে যে তোমার সাথে আমি কথা বলছিলাম, তোমার মা দেখছিল। পরে ওই 2 দিন আমাদের ও বাড়ি থেকে লড়ে না, ওখানে বসতে বসে, দেখো তোমার বাবা যাতে আমার উপর যতটুকু সন্দেহ এটা তুমি দূর হয়ে যায়, আমি বাড়িতে থাকলে চিন্তা করবে না, আমার মেয়েকে নিয়ে গেলে তো ও যেতই। এই প্ল্যানটা করে ও আর কি বাড়িতে 2 দিন রয়েছে। তারপর মনে করেন আমার বাবা সন্দেহ করে গেছে, যার জন্য ওর বাড়ির চার সাইডে একটা গার্ডের মতো রাখছে। বিদেশ থেকে টাকা আসতো বানের বদে, শুধু মানে যাকে বলে যে, অনেকে বলে যে বিচলে কাকের অভাব হয় না, সেরকম মানে টাকা উড়েতো শুধু, আর মানুষের অভাব হইতো না। ওই টাইমটা মনে করেন আমাদের এলাকার মানুষ, আমার বাবার যত টাকা পয়সা আছে সব ওই টাইমে বলতো যে আপনার আমাকে খবর দেবো, আপনি এত টাকা দেন, আমরা আপনার মেয়ে খোঁজ দিতেছি। ওই টাইমটা আমার বাবা অনেক টাকা গেছে, যেটা কোনো হিসাব ছাড়া। আর এদিকে কেস করছে যে আমার মেয়েকে পাই না, অপহরণ হয়ে গেছে, কে নিছে জানি না, বিভিন্ন ভাবে কেস মামলা করছে আমার বাবা। পরে 17 তারিখে ও যায় ভোরে, ও যে হোক সবার চোখ ফাঁকি দিয়ে ও আর আসতো ভাই ওখানে। আপনি কয় তারিখে বের হয়ে গেলেন? আমি 14 তারিখ বের হয়ে গেছি। এই 3 দিন কোথায় ছিলেন? এক কাকার বাসায়, চাচার বাসায়। ওরই এক চাচার বাসায়? হ্যাঁ। আচ্ছা। ওখানে পরে এদিকে ওর আব্বাও আসে তার আগের দিন, শাহিনের আব্বা চলে আসে। শাহিনের আব্বা মা সবাই জানতো, পুরো ব্যাপারটা জানতো, হ্যাঁ, ওর আগে থেকে জানতো? ফ্যামিলি সবাই জানতো। আচ্ছা। আর ফ্যামিলির আমাকে নেওয়ার জন্য ব্যস্ত ছিল অনেক। পরে যখন সে যায় 17 তারিখে সন্ধ্যার সময় আমাদের কোর্টে বিয়ে হয়। কোর্টে বিয়ে হয়, ওই মানে কোর্টে তো আমার বাবা পুলিশ করে রাখে, শুনছে যে শাহিন বাড়ি থেকে চলে গেছে, শাহিন গেছে কোথায় পিরিজপুরের ওদিকে, অনেকে বলছে যে ওদিকে যেতে দেখছি। পরে বাবা করছে কি পিরিজপুরের থানা মানে কোর্টগুলো আটকে রাখছে পুলিশ দিয়ে, যাতে আমাদের লোকজন গেলে আমাদের ধরে ফেলবে বাবা। পরে ওরা করছে কি গোপনে আবার একটা উকিলের বাসায় নিয়ে আমাকে বিয়ে করে আর কি। বিয়ে করার পর আমরা ওখানে চলে আসি। চলে আসার পর এক বোনের বাসা উঠি, মেজো বোন বরিশালে থাকে। মানে 3-4 দিন এখানে যায়, আর বোন এখানে যাওয়ার পর আবার আমাদের হুজুর দিয়ে বিয়ে পড়ায়। আমি এফিডেভিট করে মুসলমান হয়ে। ওই সময়টাতে আপনি এফিডেভিট করে মুসলমান হয়ে যান, ধর্মান্তরিত হন। হ্যাঁ। আপনার যখন আপনি ধর্মান্তরিত হন সেই সময়টাতে আপনার ফ্যামিলির কথা মনে পড়েছে? যদি আপনার বাবা এটা জানতে পারে সেক্ষেত্রে আপনার কি হতে পারে, কখনো ফিল করেছেন? মানে আমি কেমন যেন আমার ওই জিনিসটা ছিল না, ভিতরে বোধটাই ছিল না। না, ছোটবেলা থেকে আমার মনে করি মুসলিম ধর্মটা আমার খুব পছন্দের ছিল। আমার যত ফ্রেন্ড বান্ধবী সবাই মুসলিম ছিল, ওদের কাছে বিভিন্ন কথা শুনতাম যেটা আমার ভালো লাগতো। আচ্ছা। যা একটা অন্যরকম আগ্রহ কি ছিল। ভালো লাগতো আপনার? ইসলাম ধর্মের কি কি জিনিস ভালো? যেমন ওর কলমা পড়তো, ওইগুলো আমার শুনতে ভালো লাগতো, আরবি কথাগুলো ভালো লাগতো। পরে যখন আমি ওইগুলো মানে মুসলিম ধর্ম থেকে, তখন আমার ভিতরে কোনো এনার্জি, আমার কেন যেন মনে হচ্ছে খুব আনন্দ লাগতেছিল মুসলিম মানে ধর্মটা চেঞ্জ করার সময় আমার একটা আনন্দ বোধ করতেছিলাম। পরে যখন আমি ওইখানে ধর্ম চেঞ্জ করে বিয়ে করি, তারপর আবার ওর বোনের বাসায় সে হুজুর দিয়ে আমাকে বিয়ে করায়, কলমা পরে বিয়ে করি। পরে ওইখানে বসে 1 সপ্তাহ পর শুনি যে আমাদের যে কোর্টের যে কাগজটা ওইটা আমার বাবা আটকে ফেলছে। আমাকে মারধর করতো। শাহিন মারধর করা শুরু করলো? হ্যাঁ, আমাকে প্রচুর মারধর করা শুরু করলো, যেটা ভাষায় বোঝানো যাবে না আর কি। যখন আমি বাবা মার সাথে ফোনে কথা বললাম, তারপরে আমি ওকে বললাম যে আমার তো কিছু করার নাই, আমি কি করবো। বাবা মাকে মারা করলাম, দেখছো তুমি নিজেই তো শুনলে লাউড স্পিকার দিয়ে গালাগালি করলো। তখন আমাকে হঠাৎ করে একটা গালি দিয়ে বসছে যে তোর মতো মেয়ের আসলে বিয়ে করে আমি ভুল হয়েছে প্রথম। হ্যাঁ। পরে বললাম কেমন কথা বলতেছে, তোর বাবা মাকে মামলা করতেছে, তুই এটা বাধা দিতে পারোস না, কেমন মেয়ে হয়েছিস তুই। পরে বলছে আচ্ছা আমি তুমি তো জানোই যে আমাকে কিরকম অবহেলা করছে আমার বাবা মা, আর তারপর তুমি আমাকে এই কথাগুলো কেন বলতেছো। পরে ও আমাকে বলতেছে যে তুই খারাপ মেয়ে, এই জন্য হয়তো তোর বাবা মা তোর সাথে এরকম করছে। মানে ওই আমাকে একটা অবিশ্বাসের কথা বলছে যে আমি একটা খারাপ মেয়ে, এই জন্য আমার বাবা মাকে অবহেলা করছে। আমার জিনিসটা খুব খারাপ লাগে। পরে আমি একটা রাগ হয়ে আমি একটা গালি দিই যে তুমি জানো না যে আমি কি কোন রকম, তুমি আমাকে বিয়ে করলা কেন, আমি যদি রাস্তার মেয়ে হই তাহলে আমাকে তুমি বিয়ে করলা কেন, কেন আমি ওকে গালি দিয়ে কথা বললাম। অথচ ও আমাকে এতগুলো গালি দিচ্ছে, সেটা মানে ও দেখতেছে না। ওই গালিটা দিলাম কেন, এই জন্য আমাকে প্রচুর মানে চুল ধরে মারছে। আর মার গুলো ছিল কিরকম, খুব আঘাতজনক, যেটা দাগ হয়ে যেত, কালো হয়ে যেত। মানে ও তো একটা ছেলে যে কতটা শক্তি থাকে সেটা তো বুঝতে পারে না। মেয়েদের সবাই বলে যে মেয়েরা নাকি বিড়ালের মতো, তারপরও মনে ছেলেরা কেন হাত তুলে, এটি আমার কাছে প্রশ্ন। তারপর আমাকে হাত দিয়ে প্রচুর মারধর করে, যেটা আমার শরীরে দাগ বসে যায়, আমি সহ্য করতে পারি না। পরে আমি খুব কান্নাকাটি করি। ওর মারধর করে আবার যখন রাগটা পড়ে যায় তখন আবার
নিজে হামুর কেঁদে বলতেছে তুমি আমার রাগের সঙ্গে কথা বলো কেন, মানে যেরকম পাগলের মতো ভালোবাসতো সেরকম আবার এরকমই করতো। পরে আমি বলছি যে তুমি এরকম কথাগুলো বলছো কিছু জন্য, এই জন্য তো আমি বলছি। এই সময়টাতে আপনি কোথায় থাকতেন যখন? আমার বোনের বাসায়। বোনের বাসায় এই ধরনের কাজ করতো? বোন কি করতো? এটা টের পেত না, আমি যাতে চিল্লাই কাঁদতাম না, এটা নীরবে সহ্য করে দিতাম, এটা আমি কাউকে জানতে দিতাম না, এটা ঘরের ভিতরে, কারণ আমার লজ্জা লাগতো। অন্যায় করে যে এবং অন্যায় যে সহ্য করে সে নাকি সমান অপরাধী, কিন্তু কথা হচ্ছে এখানে অন্যায় সহ্য না করে মেয়েটার কি বা করার আছে, কার কাছে গিয়ে বলবে? কারণ সে তো সবকিছু ত্যাগ করে এসছে, এবং ত্যাগ করে এসছে শুধুমাত্র একটা প্রমিসের কারণে। কতটুকু লাভ করে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হয়ে দাঁড়িয়েছে প্রমিস। কারণ যে ছেলেটিকে সে বিয়ে করলো এবং সেই ছেলেটি আলটিমেটলি তার প্রতিবেশী ছিল, জীবনে তাকে দেখে তার প্রতি কোনোদিন তার একটা বিন্দু মাত্র পরিমাণের ওই ধরনের ফিলিংসই জাগেনি, কিন্তু ফোনে যে অপরিচিত ছেলেটিকে লাভ করেছিল সেই ছেলেটিই ছিল এই প্রতিবেশী শাহিন। শুধুমাত্র প্রমিস করেছিল পরিচয় জানার জন্য, যে আমি প্রমিস করছি তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব। জানা গেল সে হচ্ছে শাহিন, প্রতিবেশী শাহিন। এবং যেহেতু সে প্রমিস করেছে, আমাদের 18 বছরের ঐশী সে প্রমিস রক্ষা করার জন্য ছেলেটিকে বিয়ে করলো, নিজের ধর্ম ত্যাগ করলো, এবং ত্যাগ করার 6 মাসের মাথায় সে জানতে পারলো যে ছেলেটার আসল ব্যাপারটা আসলে কি। ছেলেটা গায়ে হাত তুলছে, অত্যাচার করছে, এবং তার প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, কারণ সে তার পরিবার ছেড়ে এসছে। পরিবারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা জেনেছেন, এবং তার আসলে পায়ের নিচে কোনো মাটি নেই। ওই সময়টাতে শাহিনের রোজগার কিছু ছিল না ভাইয়া, যেটা ও জমায় রাখছে ব্যবসা করে, যেটা আমার হাতে ছিল সেগুলি ভাঙতো, এবং আমার ফ্যামিলিতে বাবা দিত, আমার বোনেরা দিত, এইভাবে চলতো। আপনার বাবা তো জেনে গেল যে শাহিন এই কাজটা করেছে, শাহিনের পরিবারের প্রতি সে কোনো অত্যাচার করেছিল? আমার বাবা অনেক কেস মামলা করেছে, তারপর আমার মানে মানুষ দিয়ে হুমকি দেখাইতো যে ছেলে আনো, বলে তোমাদের কিন্তু খবর আছে, উচ্ছেদ করে দেবে এখান থেকে। তারপরে এই জিনিসগুলো করতো, যেটা আমরা মানে উঠানোর থেকে আর বড় ছিল ভয়টা, যারা সবসময় জন্য আতঙ্ক ভাবে থাকতো যে কখন বুঝি পুলিশ আমাদের ঘেরাও করে ফেলে। তাছাড়া 2-3 বার পুলিশ আনছে ওদের বাড়িতে। উনি তো রাজনীতিও করতো, রাইট? আপনার বাবা তো রাজনীতিও করতো। ওকে। পরে যখন এইগুলো করতো, আমি তো পরে মার খাওয়ার পর আমি চুপ করে রাখি, ওটা সহ্য করে যায়। দিন দিন ওর ব্যবহারটা খুব খারাপ হতে থাকে। ও আমার হাঁটা থেকে শুরু করে আমার সব পর্যন্ত মনে করেন আমার ভুল ধরতে থাকতো, আমি কিভাবে হাঁটতেছি, বা আমার কাজগুলো আর মনে ভালো লাগতো না। মানে আমি যে কাজটা যদি ওকে খুশি করার জন্য করতাম, ওটা ওর কাছে খারাপ লাগতো। যাচ্ছে না যে ও খুশি হবে বলে একটা জিনিস, ভালো জিনিসটা রান্না করলো না, আর একটা পছন্দের জিনিস সেটা ও ভুল ধরতো, মানে এটা পছন্দ করতো না, এভাবে শুরু করলো। পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো। পরে একদিন রাগ হয়ে বলছে, তুমি আমার সাথে এরকম করো কেন? তার থেকে বলতে পারো না আমি 2 চোখ যেদিকে যে চলে যাবো, দরকার হলে মরে যাবো, কেন তুমি আমার সাথে এরকম করতেছো? পরে আমাকে বলতেছে যে তোকে কেমন বিয়ে করছি ইচ্ছে, আমি তোর চ্যালেঞ্জের পর বিয়ে করছি। আমাদের চ্যালেঞ্জের পর মানে তখন আমি ফার্স্টে জানতে পারি যে যখন আমার মার সাথে ওর প্রথম যে তর্ক হয়, আমার মা যে বামুনের চাঁদের দিকে হাঁটবে যখন বলছিল, তখন ও চ্যালেঞ্জ নিয়েছিল যে আমাকে বিয়ে করবে। মানে ওই যে প্রথম দিন যেতে দেখলো আপনাদেরকে, সেই সময় যে আপনার মা ওকে বলেছিল যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইও না, সেইটাই ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, এবং সেজন্য আপনাকে আমাকে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলছে। ভুল তো ও করলো, প্রিয় শ্রোতা, ওর জায়গাটা থেকেও একটা ভুল, ছেলেটার জায়গা থেকে। চ্যালেঞ্জ নিয়ে একটা মানুষকে বিয়ে করতে হবে, আর আরেকজন প্রমিস করে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, তার সম্পর্কে ডিটেল সে কোনো কিছু জানে না, শুধুমাত্র ফোনে অন্য পরিচয় কথোপকথন। তারপর যখন আমাকে কথাটা বললো, তখন আমার খুব কষ্ট লাগলো, মানে নিজেকে আরো অসহায় মনে হলো যে আমি এগুলো হারাইলাম, ওগুলো হারাইলাম, আমি এখন কোথায় যাব? তখন আমার ওই যে নিজেকে কষ্ট দেওয়ার একটা অভ্যাস, না খেয়ে থাকতাম বা নিজেকে কি করতাম, তখন আমি নিজের হাত নিজে কাটাচাড়া করতাম, নিজের রক্তগুলো নিজে ঝরাইতাম, রক্ত ঝরাই আবার নিজে লবণ মিখিয়ে দিতাম, যন্ত্রণাগুলো বেশি করে, মানে এদিকে যন্ত্রণাটা চলে যেত, মনে কষ্টটা ওদিক দিয়ে বিয়ে করে ফেলতাম, এরকম মনে হতো, মনে থেকে অনেক হালকা লাগতো, কাঁদতাম আর করতাম। আর এই দাগগুলো আমার এখনো আছে, যেগুলো আমার নিজেকে অত্যাচার করার। পরে যখন এটা করলাম, ওরা দেখে শাহিন অবশ্য কষ্ট পায়, কেন তুমি নিজেকে কাটছো? পরে এই কথাটাই শুধু বলছে। পরে আমি কিছু বলি না, আমি বলছি আমাকে দেখার মতো কোনো মানুষ নেই, আমি ছোটবেলা থেকে অবহেলিত, আজ তোমার কাছে আসছি সব ছেড়ে, তারপরে তোমার কাছে আমি অবহেলিত, তাহলে আমি যাবো কোথায়? পরে আমি বলছি, দেখো যদি আমাকে ভালো না বাসতে পারো, তা ঘৃণা এমন ভাবে করো যাতে আমি মরার আজ পর্যন্ত আমার মনে থাকে তোমার ঘৃণাটুকু মার। আর যদি ঘৃণা না করতে পারো, আমাকে 2 টাকার বিষ এনে দিও, আমি খেয়ে মরে যাবো, কিন্তু আমাকে এরকম কষ্ট দিও না, কষ্ট দিয়ে কথাগুলো আমাকে বলবো না। ও আমাকে প্রতিজ্ঞা করছে, ঠিক আছে যাও, আমি তোমাকে কথাগুলো বলবো না। কারণ ও আমাকে শুধু রাত্রে যখন একটা স্বামী স্ত্রী থাকতে যায়, বা একটা স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা, ওই টাইমটা ভালোবাসার কথা বলতো, তারপর ওর কাছ থেকে আমি ভালো ছিলাম না। ওই সময়টুকু আমাকে ভালোবাসতো, ওই সময় যদি যা বলতাম ও সেটা মেনে নিত, তারপর আর ও আমার কথা মনে রাখতো না, আমার কথা শুনতো না। আমি যদি বলতাম
যে তুমি এই পথে যেও না, একটু বেশি করে করতো। আমি ওর ভালোর জন্যই বলতাম। আর লাস্টে এইটুকু বুঝতো যে না, ওর কথা, আমার কথা শুনলে আরো বিপদ হবে। আমার কথা না শুনে যেখানে গেছে আজ পর্যন্ত অনেক বিপদে পড়ছে। ঠিক উল্টো দিক থেকেও তো ওর জায়গাটা থেকে যদি আপনার প্রতি চাওয়া পাওয়ার কোনো জায়গা থেকে থাকে যেটা ওর পছন্দ হতো না বা ওর ভালো লাগতো না, এরকম কোনো জিনিসকে আপনি করতেন? যেহেতু আপনি আজকে সত্য স্বীকার করতে না, এসেছেন। আমি তখন কখনো এরকম কিছু করতাম না। এমনকি ভাই আমি কখনো একটা ছেলে দিকে তাকাও দেখতাম না বিয়ের পর। আমি কখনো একটা ছেলের সাথে কখনো আমার নিজের দেওয়ার কি বা ভাগ্নি তাদের সাথে বসে কখনো কথাও বলতাম না। আমি আমার মতো চুপচাপ যখন মানে চেষ্টা করতাম যতটুকু করে হাসি খুশি রাখার জন্য। যেহেতু আমি অনেক চঞ্চল, হয়তো আমার চঞ্চলেরটা আর পছন্দ হতো না, আমি জানি না। আমাকে কখনো বলে না যে আমার চঞ্চল, ও যদি বলতো না ওই তোমার এটা চঞ্চলতা আমার পছন্দ না, তুমি এটা করো না, তাহলে আমি করতাম না ভাইয়া। কিন্তু যে আমার সেই হাসি খুশি বা আমার এই চঞ্চলতা পছন্দ করতাম, এইটুকুই জানতাম। যার জন্য ও যতই রাগ হতো না ভাই, আমি অসামনে প্রচুর হাসতাম, দুষ্টুমি করতাম, হাসি হাসি কথা বলতাম যাতে ও একটু হাসে। কিন্তু এতটাও গম্ভীর যে আমি একটা সরল একটা কথা বললে সেটাও মাথায় ভিতরে রেখে দিত। কিন্তু আমি তো সরল সব করে বলে দিতাম, এটাও রেখে দিয়ে মনে করেন পরবর্তীতে ওইটা মানে আঘাত দিয়ে কথা বলতো এবং ওইটার সদ্য তুলে নিত, ওকে, যেটা আমি মানে কোনোভাবে মেনে নিতে পারতাম না। পরে যখন এরকম কেস মামলা একটু চলতে থাকলো, পরে একদিন আমার বাবা সংবাদ পায় যে আমি আমার বোনের বাসায় আছি। পরে আমার বাবা সংবাদ পাওয়ার পরে আমরা ছিলাম এটা বরিশাল থানায়, এই যে স্বরূপকাঠি থানায় ছিলাম আন্ডারে। আমার বাবা ওইখান থেকে পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাবে। এই সংবাদটুকু পেয়ে ওর বোন আমাদের আর ওরা সরাই ফেলে এখান থেকে, বলছে তোমরা চলে যাও এখান থেকে। পরে আমরা এখান থেকে দুজনে সেই সকালে পরপর 10টার দিকে রওনা চলে যাই অন্য জায়গায়। যার পথে আমরা শুনি যে ওর মেজ বোনের যে জামাই, উনি এতটা ভালো মানুষ যে অনেক ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, খুব ভালো। মানে তাকে পুলিশ আসতে মারধর করছে বলে আমার খবর না দিতে পারে। আমার তখন শুনে অনেক কষ্ট লাগছে, আমার জন্য একটা নিরীহ মানুষ মার খেলো। আমার মেনে নিতে পারলাম যে এতটা ভালো মানুষ সে থানায় ধরে নিয়ে গেছে এবং এরকম বলছে যদি তোরা ধরা না দাস তাহলে আমি ওকে মানে জেল হয়ে যাবো, এরকম ভাবে বলছে যে আমরা জেলে দিয়ে দেবো। আমার অনেক খারাপ লাগলো জিনিসটা। তাছাড়া এদিকে ওর চাস্তু ভাই যাকে বাবা সন্দেহমূলক যে পুলিশ আনছিল, একজনকে সন্দেহমূলক ধরে নিয়ে গেছে যে 1 মাস জেল খাটতেছে এখন। মানে এরকম ভাবে ওই সময় শুনতেছিলাম যে 1 মাস জেল খাটতেছে। মানে ওইদিকে জেল কাটাটা শুনতেছি, এদিকে নিরীহ 2টা মানুষ কষ্ট পাইতেছে। আমার খুব কষ্ট লাগলো, জামা পরে এটা কেন কষ্ট পাবে। ওরা আমি বললাম কি বাবা, আমি তুমি দুলাভাইকে কিছু বললো না, আমি তোমাকে ধরা দিতেছি, আমি কোথায় আছি তোমাকে বলতেছি। প্রিয় শ্রোতা, আরো একটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এবং এই বিরতিতে যাওয়ার আগে আমরা বলতে চাই যে ছোট ছোট অনেকগুলো ভুল আমরা পেয়েছি এবং ভুলের পরিণতি কি সেটাও আমরা জানবো। আরো কিছু ভুল রয়েছে সামনে, যে ভুলগুলো ছোট ছোট জমা হয়ে হয়তোবা জীবনের জন্য একটা বড় অপরাধী হয়ে যাবে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। এ পর্যায়ে আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদেরকে। যারা এতক্ষণ পর্যন্ত ঐশীকে বিলিভ করেছেন তারা লিখবেন ইয়েস, যারা বিলিভ করেননি তারা লিখবেন নো। লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে মানে 4 মিনিট পরে, ঠিক গুনে গুনে 4 মিনিট পরে ফিরে এসে আমরা জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট। কত পার্সেন্ট শ্রোতা আজকে ঐশীকে বিশ্বাস করছেন এবং কত পার্সেন্ট বিশ্বাস করছেন না সেটা আপনারা জানতে পারবেন কম্পিউটারের কাছ থেকে। SMS পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর এই ফাঁকে বলছি চলে আসতে আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি একটু পর, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমার টিম আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, যারা তখন SMS পোল নিয়ে কাজ করেছে। চলুন আমরা জেনে আসি SMS পোলের রেজাল্ট। Yes, 92%. No, 4%. No comments, 4%. কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 92% ইয়েস, 4% নো এবং 4% নো কমেন্টস। আমরা ফিরতে চাই আবার ঐশীর কাছে এবং যারা জেবিএসবিতে আসতে চান জীবনের অপরাধ এবং ভুলগুলো নিয়ে, তাদের জন্য বলছি শুধুমাত্র তারাই যেভাবে আমাদেরকে টেক্সট করবেন। প্রথমে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস
আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, যারা এখানে আসতে পারেন না তারা চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলছি jbsb8920@gmail.com। ওখানে আপনি আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো লিখে পাঠালে আমরা অনুষ্ঠানের যে চিঠি পড়ার সেগমেন্টটি রয়েছে সেখানে গিয়ে আপনার নামে আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরকে আমরা পড়ে শোনাবো। ঐশী, আপনার কাছে আবারও ফিরছি। আপনি যেটা বলছিলেন যে আপনি সিদ্ধান্ত নিলেন বাবাকে আপনি দেখা দেবেন, বাবার কাছে গিয়ে আপনি ধরা দেবেন। এই পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত নিলেন বাবার কাছে আপনি ধরা দেবেন, এটা কি আপনার হাজবেন্ডকে আপনি জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন? হ্যাঁ, ওকে যখন আমি জানাই তখন আর কি ও প্রথমে রাজি হয় না। ও বলতেছে যে তুমি কেন এটা ধরাতে বাবা কি। তখন আমি ওকে বললাম, দেখো তুমি চিন্তা করো, তোমার আমার ভুলের জন্য তোমার দুলাভাই কষ্ট পেতেছে। সে আজকে এত গণ্যমান্য একটা ধার্মিক ব্যক্তি, একটা ভালো ব্যক্তি, সে আজ এত মানুষের সামনে অপমানিত হচ্ছে, মার খেছে, এটা তুমি কিভাবে সহ্য করো। পরে যখন আমি এই কথাটা ওকে বললাম, ও আমাকে বললো যে তুমি কি ভেবে চিন্তে বলতেছো যে তোমার বাবার কাছে ধরা দিলে আমাদের কোনো সমস্যা হবে না। পরে আমি বলছি আমি এটুকু বিশ্বাস করি যদি ধরা দিয়ে হয়তো বাবা কিছু নাও বলতে পারে। ওকে। পরে তারপর রাজি হয় না, পরে বলতেছে ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলবো। তখন আমার বাবার সাথে ফোনে কথা বলে, বাবার সাথে ফোনে কথা বলার পর বাবা বলে যে তুমি আমার সাথে কোথায় আছো সেটা বলো, তাহলে তোমার দুলাভাইকে আমরা ছেড়ে দেবো, তোমাদের হাতে পাবো আর তাদের আমি ছেড়ে দেবো। পরে ও আর আমি সিদ্ধান্ত নেই দুজনেই যে আমরা বাবার কাছে ধরা দেবো। পরে আমরা বাবার কাছে ধরা দিই। কতদিন পর? এটা 6-7 মাস পর। 7 মাস পরে বাবার কাছে ধরা দিলেন, কিভাবে ধরা দিলেন? তখন বাবা আমাদের বললো কি তোমরা এইভাবে অমুক জায়গায় যাও, আমার একটা জায়গার নাম বললো যে ওইখানে যাও, আমি ওইখানে মানুষ পড়েছি, তোমরা সেখানে সেই ট্রলারে উঠে যাবো, যেহেতু নদীতে চলাফেরা আমাদের, সেখান থেকে আমি এই থেকে থানা থেকে বের হয়ে যাবো আর এখান থেকে তোমাদের দুলাভাইকে ছেড়ে দেবো। অনেকক্ষণ আর দুলাভাইকে ছেড়ে দেয়। পর আমার বাবাকে লোকে একটা প্রশ্ন করে, শাহিন তুমি কি আমার কথা শুনতে চাও? কারণ আমি অন্যপক্ষে অনেক গণ্যমান্য আমাদের এলাকার ভিতর, যদি এখন যেহেতু তুমি আমাদের জামাই হয়ে যাও, আমি যা বলি সেটা শোনো না। এখন যেহেতু 7 মাস পর এটা পুলিশ বাদী হয়ে গেছিল কেসগুলো, বলছে যে এখন তো পুলিশে তোমাদের ধরবে আর সবাই বলবে যে জামাই জেল খাটতেছে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক মনে হবে। আপনার বাবা বলছে শাহিনকে? হ্যাঁ। ওকে। পরে আমার বাবা বলছে ঠিক আছে বাবা আপনি যা বলবেন উঠেছে তাই মেনে নেবো। পরে কথা বলার পর আমার বাবা করলো কি আমাদের ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় আসলে নিশ্চিন্ত করে আমাদের রাখলো, ওইখানে ঘর ভাড়া করে 10,000 টাকা জিনিস কিনে দিয়ে যতটুকু আমার মোটামুটি যখন ওই মুহূর্তে যা প্রয়োজন ওইগুলো দিয়ে দোকান ভাড়া করে দিয়ে মানে হাত খরচ দিয়ে বাবা তখন বললো যে দেখো এখন এখানে কিছুদিন তোমরা এখানে থাকো, যে আমি না বলা পর্যন্ত তোমরা গ্রামে যাইও না, তাহলে সমস্যা হবে। তারপরে বাবা যখন চলে যায় তখন ওর ব্যবহারটা আরো খারাপ হতে থাকে। প্রতিনিয়ত দেখা গেছে রান্না বান্না নিয়ে আমার সাথে অশান্তি করতো, দেখা গেছে আমার সাথে চলাফেরা নিয়ে, আমি ওর সাথে যদি বের হতাম, যদি আমার মাথা কাপড় একটু সরে যেত বা পড়ে যেত এটা নিয়ে অশান্তি করতো। বা আমি হাঁটতেছি, আমি খেয়াল করি না যে আমার দিকে কোনো ছেলেরা তাকাইছে কিনা বা কি, এটা ও খেয়াল করতো যে আমার দিকে কোনো ছেলেরা তাকাইছে কিনা বা কি, ও আমাকে এই জন্য মারধর করতো। মানে বাসায় এসে এত পরিমাণে গালাগালি বা খারাপ থাবর চোপা মনে করে লাথি এগুলো দিত। এগুলোর পেছনের কোনো ব্যাকগ্রাউন্ড কি ছিল? আপনি কখন আবিষ্কার করার চেষ্টা করেছেন যে একটা ছেলে আপনার দিকে তাকালে ও কেন এতটা এরকম অ্যাটাকিং মুডে চলে যায়, কেন এরকম খারাপ ব্যবহার করে? এগুলোর কোনো পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল? ও সবসময় আমাকে একাকিত্ব ভাবে চাইতো মনে হয়, আমার যেটা আমি ধরতে পারিনি আমার যে আসলে এখানে কিসে সবসময় একটা কৌটার মধ্যে বন্ধ করে রাখা, একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা, খুব কনজারভেটিভ। পাশে ঘরে একটা ফ্যামিলির সাথে আমি কথা বলি বা কি এগুলো চাইতো না কখনো। আর তাছাড়া আমার একটা দোষ ছিল যে আমি যেটা নিজে স্বীকার করি, আমি অনেক রাগে যেহেতু ওই যখন ও রাগ হয়ে একটা গালিগুলি দিত সেটা আমি সহ্য করতে পারতাম। দেখা গেছে আমিও রাগে অনেক কথা বলতাম, যেটা প্রতিপেক্ষিতেই মারটা আমার বেশি খেতে হতো। আপনারা দুজনই মানে খুব বেশি রাগী ছিলেন এবং কেউ কাউকে কোনো কম্প্রোমাইজ করতেন না, বোঝানোর জন্য কোনো লোক ছিল না, কারণ আপনারা পরিবারের মধ্যে ছিলেন না। ওকে, তারপর পরে ওইখান থেকে মনে করেন অনেক ভাবে ওরকম মারধর খেতাম। পরে একদিন ওর মার সাথে ও যোগাযোগ করা শুরু করলো, আর বাবা মার সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করলো। ফ্যামিলির সাথে যখন যোগাযোগ শুরু করলো তখন বাড়ি যাওয়া নিয়ে আমাকে মারধর করতো। তখন আর অন্য দিকগুলো বেশি খেয়াল করতো না, ও আমাকে বলতো বাড়ি যাও, আমি বলতাম না আমি বাড়ি যাবো না, এটা নিয়ে আমাদের সাথে অশান্তি হতো। পরে যখন দেখলাম যে ও এইভাবে আমাকে মারলে আমার কষ্ট বুঝতে চায় না, পরে আমাকে বলতাম দেখো তোমার একটা দেহ আমার একটা দেহ, আমার দিয়ে কষ্ট লাগে তোমাকে তুমি বুঝবা না, তবে যেদিন তোমার দেহে কষ্ট লাগবে সেদিন তুমি বুঝবা। পরে যখন আমি ওই ওর মার সাথে বাবার সাথে যোগাযোগ করা শুরু করলো তখন ওর বাবা মার সাথে জানতো যে আমি আমাদের বাবার আন্ডারে আছি। পরে ওর বাবা মাকে আমাদের তার ছেলেকে এমন ভাবে বুঝাইলো তখন সে আমাকে বাড়ি যাওয়ার নিয়ে মারধর করতো, আমাকে বাড়ি যেতেই হবে। আমারও মন চাইতো, কারণ আর কতদিন দূরে এইভাবে থাকবো,
ব্যবসা নাই, কিছু নাই, বাবার টাকা কতদিন খাবো। প্রতি মাসে টাকা পাঠাতো আপনার বাবা? বাবা টাকা পাঠাতো, সব খরচ আমার বাবা টানছে, না বলে না কখনো। যখন এই খরচটা শেষ হয়ে যেত, হাত খরচটা চাই না, তখন ওর মন মেজাজ খারাপ হতো, তখন আমাকে বেশি মানে ওর কথার সাথে কোনো কথা বলতে পারতাম না। পরে পরে আমি বললাম যে দেখো আমিও তো চাই, আমি বুঝাইছি যে দেখো আমিও তো চাই যে এরকম একটা সংসার করতে, কারণ আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, একটু ঘরে একটা ফ্যামিলি, আমার সুখী সংসার থাকবে, এটা আমিও চাই। তারপরও শুনতে চাইতো না, ও বলতেছে তো যদি নিজে থাকতো তুই কবে বাড়ি যেতি, এভাবে মানে তুই ভাষায় গালাগালি করতো এবং অন্যভাবে একটা কথা বলতো। এদিকে আমার বাবা ছোট বোনটার বিয়ে ঠিক করে, এটা আবার আমার ফোনে আমাকে বলে। পরে আমি বাবাকে বলি, বাবা কেমন তুমি এই বয়সে ছোট বোনটার বিয়ে দিচ্ছ, অত বয়স হয় না, কেবল ক্লাস 8 পড়ছে, তুমি এই বয়সে আর বিয়ে দিতে যাবো। তখন বাবা আমাকে একটা কথা বলছে যেটা আমার খুব কষ্ট লাগছে, যে তোর জীবনটা তুই নষ্ট করছেন, ছোট বোনের জীবন নষ্ট করতে চাস নাকি? পরে আমি চিন্তা করলাম আসলে আমার এখানে বড় তো কোনো অধিকার নেই। পরে এদিকে ও বাড়ির কথাটা শুনছে যে আমার বোনের বিয়ে ঠিক করছে। ওই বিয়ের আগের দিন ওর মার কথা শুনে ও আমাকে নিয়ে আমাকে প্রচুর মারধর করে যে তোমার বাড়ি আসতে যেতে হয়। পরে আমি কি করবো, আমার ওইখান থেকে ও জিনিসপত্র গুছিয়ে ঘরের জিনিসপত্র বিক্রি করে পরে আমার মার সাথে মানে কিছু কিছু জিনিস বিক্রি করছে যাতে আমার যাতায়াত ভাড়াটা হয়, আর জিনিসগুলো মনে করেন ও নিয়ে আসছে বাড়িতে। গ্রামের বাড়িতে যখন আমরা বাজারে পর্যন্ত পৌঁছেছি, মনে করেন তখন আমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছাই নাই, তখন আমার বাবা আর ওর বাবা একসাথে হয়েছে, একসাথে হয়ে বাজার বেশ আমাদের বুঝাইছে। দেখো বাবা বলতেছে, দেখ মা তুই যদি এখন এই মুহূর্তে তুই বাড়িতে যে উঠোস তাহলে কিন্তু তোর বোনের বিয়েটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার থেকে তুই এখন এদিকে কোনো জায়গায় থাক। পর আমি আমাদের বাড়িতে যাই, উড়ে যাওয়ার পর ওইটা আমার বাবা শোনে যে আমাদের বাড়িতে যে উঠছে। হয়তো বাবা কষ্ট পাইছে কিন্তু আমাকে বলে নাই, ফোনে আমাকে শুধু একটু বলছে তুই বুঝতে পারছিস কোথায়, আমি বলছি ওদের বাড়িতে, ঠিক আছে আমি আনতে যাবো না, এটুকুই বলছে শুধু। পরে বলার পর এইভাবে 2 দিন পর আমার বাবা ফোন দিচ্ছে যে আমি আসতেছি তোদের বাড়িতে, তোর নিতে এদিকে 3 দিনে আনতেছি। আমার ছোট বোনের কথা বলতেছে, জ্বরে 3 দিনে তো বাড়িতে নেয় মেয়েদের বিয়ের পর বলছে ওদের 3 দিনে আনতে গেছি, তাই তোর ছোট ভাই আনতে গেছে তুই আয়। বলছে তুমি যদি না আসো আমি যাবো না। আমার বাবা আসে, এই ফার্স্ট শাহিনদের বাড়িতে আমার বাবা পা রাখে। আমার বিয়ের পর শাহিনদের বাড়িতে যখন পা রাখে, ওখানে যে আমার বাবা আমাকে নিতে যায়, তখন শাহিন চাইতে চায় না, ও বলছে না আমি যাবো না। আমি বলছি কেন যাবো না, বাবা যেতে আসছে, বাবা অনেক আশা করে আসছে একটা মেয়ে জামাকে দিতে, আগে যাই করুক না কেন। মানে আমি বাবা জামাকে এত কষ্ট দিয়েছে বা এগুলো আমি কখনো মনে রাখতাম না, আমি সবসময় বর্তমানটাকে নিয়েই ভাবতাম যে এখন তো বাবা এটা করতেছে, এই জিনিসটা আমার ভিতরে কাজ করতে সময়, কিন্তু এটা কখনো বুঝাতে পারি। দিস ইজ আ ভেরি টার্নিং পয়েন্ট প্রিয় শ্রোতা, যে বাবা মার হাত থেকে বাঁচার জন্য একটা অজানা একটা ছেলেকে সে সঙ্গী করে প্রমিস ঠেকাতে গিয়ে সে বিয়ে করে ফেললো, সেই বাবা মার পক্ষেই সে এখন কথা বলছে তার হাজবেন্ডের এগেনিস্টে গিয়ে কখনো কখনো। তারপর যখন আমি বাবার কথা শুনে যার জন্য করলাম, তখন ও বললো ঠিক আছে যাবো। ও করছে উঠানে যে দাঁড়িয়ে রয়েছে, পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছো, তখন আসতে খারাপ শুরু করছে, তোমার বাবার কথা শুনে আমি জীবনটা নষ্ট করছি, আজ আমার বাবার একমাত্র ছেলে, আমার স্বপ্ন ছিল অন্যরকম, আমার স্বপ্ন সব ভেঙে চলে, তোমার বাবা সব সার্কা করে দিতেছে, এরকম কেন করতেছে। বুঝাইতে যে তখন আমি কাঁধে হাত রেখে তখন আমার চিকন দিয়ে ফালাই, তখন আমি দূরে যাচ্ছি পড়ে যায়। পরে আমি বললাম যে তুমি এরকম করতেছো কেন, পরে আমাকে বলছে তুই আমার কাছে আসবি না, আমি তোর সাথে সংসার করবো না। এই কথা শুনে খুব কষ্ট লাগলো। তারপর আমি আমার হাত ধরে বলতেছি দেখো চলো এখন শুনতে চলো, অনেক রাত হচ্ছে, কিন্তু ও যাইতেছে না, আর হাত ধরে অনেকক্ষণ যাবত কাঁদতেছে, দেখো ভুল আমার বাবার ভুলের কারণে তুমি আমাকে কষ্ট দেওয়া। তখন ও কোনো কথা বলে না, আমার সাথে কোনো কথা না বলে ও শুধু আমাকে কি বলছে আমার হাতটা ছাড়াই দিও, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল নৌকার কাছে। আমাদের কিন্তু বিল নাকার নৌকা চলে, নৌকায় যে ও বসে আছে, নৌকাটা উঠেই ও ভাসাই দিছে, ভাসাই ও বিলের ভিতরে যে চুপ করে শুয়ে দিচ্ছে সারাটা রাত ওইখানেও। পরে ও সকালবেলা উঠছে পর আমার বাবা আসছে, বাবাকে আসার পর আমাকে বাবাকে বলতেছে কি, ও বাবাকে বলতেছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। ওইভাবে বলে না, বলতেছে যে আপনার মেয়ে কি করবে সেটা আপনার মেয়ের ব্যাপার, আপনার মেয়ে যদি চায় আমার হাত ধরে আসতে আসবে, না আপনার হাত ধরে যেতে চাইলে আপনাদের হাত ধরে চলে যাবে, তবে আপনার মতো আমি চলতে পারবো না। বাবা বলছে তুমি আমার সাথে সে সময় বললো না কারণ যেদিন তুমি এভিডেভিট করছো, ও বলতেছে আপনার সাথে প্রতারণা করছি যাকে বলে, মনে কথা বলে তাড়াতাড়ি চলে গেল ঘরের ভিতরে গিয়ে আমার ব্যাগ দুটো চেঞ্জ করে ফেললো, মানে ওর জামা কাপড় আলাদা করে ফেললো, আমারটা আমার কাছে রয়ে গেল আর কি। ওই ও দেখতো যে আমি কোথায় যাই, কার কাছে যাই, আমি ওর হাত ধরেই বের হই নাকি আমার বাবার হাত ধরে চলে যাই, এটা আমার দেখতো, আমার এই জিনিসটা খুব আঘাত লাগে। তারপর আমি কিছু বলি না, আমি মানে পুরো থা দিয়ে দাঁড়ায় পড়ছি, আমি চুপ করে দাঁড়াইছি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, আমি কেউ বলতে পারতেছি না। পরে ও আর ব্যাগ নিয়ে ও নৌকে উঠে যায়। ওর আমার বাবা বলছে যে তোর কথা না ভাবে জামা কাপড় দুটো ব্যাগ আলাদা করে চলে যেতে পারছে, সে তো 2 দিন পর তোর হাত ছেড়ে দেবে, চল আমার সাথে, আমার কথা শোন। পরে আমার বাবা করলো কি,
ব্যাগটা নিয়ে নৌকে উঠে আমার বাবা আমাকে নিয়ে আসলো। আমি তখনও কোনো কিছু বলি না, তখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করতেছি। এদিকে শাহিন বাড়িতে গিয়ে ওখান থেকে চলে গেল ওর বোনের বাসায়। আমি ছাদে গিয়ে আমি শাহিনের কথা এত পরিমাণে কষ্ট লাগতেছে, আমার কথা মনে করে আমি খুব কান্না করতেছি যে কি করলাম, কেন বেশি ওরে বাধা দিলাম না, কেন আর হাত ধরে গেলাম না, যেহেতু হাত ধরে আমি বের হয়েছি, ওকে বিয়ে করছি, তারপরে কেন আমি ওর সাথে গেলাম না, কেন বাবার কথা শুনে ফিরে আসলো। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে পুকুর পাড়ে চলে যাই। পুকুর পাড় থেকে জাস্ট হাইটে গেলে মনে করেন 2 মিনিট লাগে যদি শুকনো সময় হয়, আর নৌকে গেলে মনে করেন আমাদের 15 মিনিট লাগবে এরকম। পরে আমি ওইখান থেকে আমি আমাদের এই পাশে একটা পুকুরে কোনো একটা বাড়ি আছে, মুসলিম বাড়ি, ওইখানে আমি দাঁড়িয়ে পিসিকে বলতেছি কি পিসি আমাকে একটু পার করে দেবা। বলছি কোথায়? আমি শাহিন দেবে। কই বাবা তোর বাবা জানলে আমাদের এখান থেকে উঠাই দেবে, আমি পারবো না। এই কথা যখন বলছে পরে আমি বলছি কি পিসি তুমি যদি আমাকে পার না করে তো আমি সাঁতরে এখান থেকে উঠবো। তো পিসি বলছে যে এই পাগল হয়েছিস, ঠিক আছে যা, এত রাতে তোর সাঁতরে জ্বলাবো না, আমি পার করে দেবো, তুই কখনো তো বাবা মাকে বলিস না। পরে সেই পিসি আমাকে পার করে দিল। ওই বাড়িতে যে ওঠার পর ওর বাবা কিছু বললো না। পরে আমি ফোন দিলাম ওকে যে দেখো আমি তোমাদের বাড়িতে চলে আসছি। পরে শাহিন মনে করে ও আমাকে এতটাই ভালোবাসতো যে ওই রাত 3টে যখন ফোন দিছি ও এইখান থেকে রওনা দিয়ে সেই সুরপুর থেকে চলে আসছে। আয়সা আমাকে অনেক কান্না করছে যে কেন তুমি আমার সাথে চলে গেছিলা, মানে একটু দূরত্ব মানে ওর কাছে অনেক ছিল, আমার কাছে অনেক কষ্টকর ছিল। দুজনের ভিতরে যত অশান্তি করি না কেন বা যত দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হোক, তারপরও দুজনে ভালোবাসাটা দুজনে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে আর কি। প্রিয় শ্রোতা, এই পার্টি আপনারা সবাই প্লিজ মনে রাখবেন যে যত ঝামেলাই হোক না কেন, যত কষ্টকরই হোক না কেন, সামান্য কয়েক ঘন্টার দূরত্ব ওদের মধ্যে প্রচন্ড কষ্টের তৈরি করেছে। এবং ওরা যখন ফিরে আসলো তীব্র বেগে তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমরা কেন, শুধুমাত্র একটা মনোমালিন্যের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এই যে দূরত্বটুকু এটা ওদেরকে একটা ফিল দিয়েছে যে ওরা দুজন দুজনের কাছ থেকে দূরে সরে থাকতে পারবে না। জীবনে ছোট ছোট ভুল আমরা খুঁজে পেয়েছি, কিন্তু সবচাইতে বড় ভুলের মুখোমুখি আমরা হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তারপর যখন আমি বাড়িতে আসলাম, দাদার বাড়িতেও মনে করেন আমি আমার বাবা মা ভাই বোনদের কাছ থেকেও আমাকে কেউ বুঝতো না, ওরা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিতাম। কারণ যেহেতু আমি গ্রামের কাজ পারতাম না, কিভাবে রান্না বান্না করতে হয় বা কি বা এলাকা পোষা বা ধান সারা এগুলো আমি পারতাম না, যার জন্য আমার ফ্যামিলির মা হয়তো আমাদের বাবার টাকা পয়সা বা দেখে আমাকে প্রথমে মেনেছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর যখন দেখতে পাচ্ছি আমি কিছু পারি না বা কি আমাকে শিখিয়ে নিতে হবে, তখন আমার মা আমার উপর একটু অন্যরকম একটা ব্যবহার শুরু করলো, যেটা আমি অনেক কষ্ট পেতাম। আর আরেকটা বড় বিষয় ছিল যে ছেলে মানুষ আমি জানি যে কাজ করে আসলে পর মাথাটা অনেক গরম থাকে, তখন একটা জিনিস বললেও খারাপ লাগে। আর ওর মা ওই কাজটা বেশি করতো, যখন ও ফিরে আসতো ওর মা করতে ওই টাইমটাই খাওয়ার সময় ও আমার বদনাম গুলো ছেলে কাছে বলতো, আর যেটা মানে ও সহ্য করে নাও করতে পারে ও ভাতে ফেলে সরে আমাকে মারতো। ওই করতে থাকি। পরে আমার পাড়াপড়শি এলাকার মানুষজন বলতেছে যে বউ তুই এত অত্যাচার সহ্য করিস, তার থেকে একটা বেবি নে। পরে আমি তাদের কথা শুনে আমি একটা বেবি নেই। তারপরে মাঝে যখন আমার বাবু পেটে এসলো তখন আমি চিন্তা করলাম আমি সেপারে কোরআন শরীফটা আমি খতম দেবো, তখন আমি এটা পড়া শুরু করলাম। সেপারে এবং কোরআন শরীফ আপনি পড়া শুরু করলেন? যখন আমি রেগুলার মনে করেন আমি হুজুরের মাধ্যমে আমি সেপারে কোরআন শরীফ পড়ি, পরে আমি রেগুলার নামাজ পড়ি, এরকম ভাবে একটা ধর্ম প্রতি একটা অন্যরকম আগ্রহ চলে আসে। পরে মনে করেন এরকম আস্তে আস্তে যখন আমি বেবি নেই, ওই বেবি অবস্থায় আমাকে এত পরিমাণ অত্যাচার শুরু করে আর ফ্যামিলি আমাকে, আমি বেবি যখন আমার 6 মাস পেটে তখন আমি ওখান থেকে আবার বাবার বাড়িতে চলে আসি। চলে আসার পর এখান থেকে আমার বাবা মা আমাকে সরিয়ে ঢাকায় রাখে। ঢাকায় রাখার পর যখন আমাকে ডিভোর্স করতে চায় তখন আমি আবার আমার বেবির কথা চিন্তা করি যে ও হওয়ার আগে এতিম হয়ে যাবে বা ও বাবা হারা হয়ে যাবে, এটা মেনে নিতে পারি নাই। যার জন্য আবার ওকে ফোন দেই। ফোন দেওয়ার পর আমি ডিভোর্স করি না, ডিভোর্স না করে আমি ফোন দিই। ফোন দেওয়ার পর ওকে নিয়ে আবার ঢাকায় আমি সংসার বাঁধি। অনেক কষ্ট করে না খেয়ে না ই করে আমি দুজনে কাজ বাজ করে আমি অনেক জিনিস সংসারে করছি, অনেক কিছু করছি। যখন আমার বেবি হলো, বেবি হওয়ার পর আবার আমাকে অশান্তি শুরু করলো বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে গেলাম, ওই একই অত্যাচার, মানে কেউ বসতো না, কাজ সকাল সন্ধ্যা কাজ করতো, তারপর বসতে দেখতে পারতো না, কোনো রেস্ট ছিল না। আর এদিকে আমি অসুস্থ হয়ে পড়তাম 2 দিন পর পর। বাবুর যখন 1.5 বছর বয়স তখন একদিন এরকম এত অসুস্থ আমি ওইটা চিকিৎসা চালাবে না। আর তাছাড়া একটা বড় জিনিস আমার কষ্ট লাগতো কেন, একটা মেয়ের অনেক শখ থাকে আল্লাহ থাকে, যেটা আমি কখনো পাই নাই। আমার স্বামী কখনো একটা শখ করে একটা জিনিস কখনো কিনেও নেয়নি। তারপর মনে করে যে আমি চিকিৎসা খরচ আমি এত অসুস্থ তাও খরচও কখনো দিত না, আর ফ্যামিলি দেবে না। যে কষ্টটা নিয়ে বাবার বাড়িতে মানে ওর উপরে একটা ঘৃণা আমার জন্মায় যায়, যে ভালোবাসার থেকে কিছু কিছু সময় মানুষ প্রবাদ বাক্য বলে যে অভাবের সময় নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। আর আমার সময় হচ্ছে অন্যরকম, যে অভাব তখন ছিল না, কিন্তু খারাপ ব্যবহারটা আমাকে এমন ভাবে করছে যে আমি ঘৃণার দ্বারা আমি চলে গেছি। যার উপর যতটা আমার ভালোবাসা ছিল সেটা আমার ঘৃণাকারে দাঁড়াইতেছে। পরে আমি ওখান থেকে যখন আমি বাবার বাড়ি চলে আসি তখন আমার বাবা মার সাথে একটু যোগাযোগ, আমার ছেলেটা হওয়ার পরে একটু মাইনে নিচ্ছে আমার বাবা মা।
পরে আমার বাবা মাকে বলে নেই বাড়িতে যে এরকম আগাড়ি করে আসছে বা কি। পরে আমার বাবা মা যখন ওদের ফ্যামিলি থেকে কেউ আমাকে আনতে গেল বাবা, তখন আমি আসিনি, বলছি আপনারা আপনাদের ছেলেকে বোঝান, আপনার ছেলেকে ঠিক বানান, ভালো বানান, তাহলে আমি যাবো। আমি সবাইকে একটা কথা বলি, কেউ আমার সুখের গ্যারান্টি যে দিতে পারবে তাহলে আমি তার সাথে যাবো, কিন্তু কেউ আমার সুখের গ্যারান্টি দিতে পারে নাই। এমনকি ওর মামা, বড় মামা আমাকে আনতে যায়, তখন আমি তাকে বলছি, মামা আপনারা আপনার ভাগ্নেকেও চিনেন, আমাকেও চিনেন, একই এলাকার মেয়ে ছিল আমরা দুজন, আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখে আসছেন, আবার ওকেও দেখে আসছেন, যদি আমাদের সুখের গ্যারান্টি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের সাথে আমি যাবো। আমার মামা একটা কথাই বলছে, দেখো আমার বোন ভালো না, মানে তার সাইনে মার কথা বলছে, কারণ ও যে অশান্তি করবে না তার কোনো হিসাব নেই। যখন আমি ওই কারোর সাথে যাইনি, পরে আমার বাবা আমাকে ডিভোর্স করে ফেলে। আপনি কেন দিলেন? তখন আমি মানে ওর উপর এমন একটা ছিল, রাগ ছিল যে আমি সাথে সংসার করবোই না, কারণ প্রতিনিয়ত আমার কাছে সময় চায়, প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়, বারবার বলে যে আমি ভুল করছি বা কি। প্রথমবার ডিভোর্সের সময় আমাকে ওই কথাই বলছে, যখন আমার বেবি পেটে ছিল, আমাকে বলছে শেষ চান যাও, তোমার কাছে যেও না, আমি ভালো হয়ে যাবো। কসম দিয়ে বলছে যে ভাইয়া যে আমাকে কখনো গায়ে হাত তুলবে না। সেই মনে হচ্ছে আমাকে আবার অত্যাচার করছে, এই কষ্টটাই আমার ভিতরে অন্যরকম কাজ করতো। প্রথমবার ডিভোর্স হয়েছিল আপনাদের? না, ডিভোর্স করতে গিয়েছিলাম কিন্তু করিনি। ও কখনো চাইতো না আপনাকে ডিভোর্স দিতে? না, ও কখনো চাইতো না। এত অত্যাচার, এত ঝগড়াঝাটি, আপনার পক্ষ থেকে আপনি রাগ করতেন, ও রাগারাগি করতো, কিন্তু ও কখনো ডিভোর্স করতে চাইতো না। কিন্তু আপনি চাইলেন একবার ডিভোর্স করে দেওয়ার জন্য, হ্যাঁ। তখন আবার সে গিয়ে সেভ করলো। সেকেন্ড টাইম আপনার বাবা আপনাকে সাপোর্ট করলো, এবং প্রথমেও আগে থেকেও সাপোর্ট করে আসছিল, এবং আপনি শেষ পর্যন্ত বাবার কথা শুনলেন, শুনে আপনি ওকে ডিভোর্স করে দিলেন। ডিভোর্স করে দিই। তারপর ভাইয়া যখন আমি ওকে ডিভোর্স করি, ডিভোর্সের পর আমার বাবা মা আরেকটা বিয়ে আমার জন্য প্রস্তাব আনে। তখন আমার মানে বিবেকে আবার একটা প্রশ্ন করে যে আমার বেবিটাকে ছেড়ে তো আমার চলে যেতে হবে, তাহলে এই জন্য আমি আবার ওই প্রস্তাবটা রাজি না হয়ে আমি আবার শাহিনকে ফোন দিই, দেখো আমার যা করছে ভুল করছি, আমি তোমার সাথে আবার সংসার করতে চাই, আমার বেবিটাকে আমি এতিম বানাতে চাই না, বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো। বেবিটা কি আপনার সঙ্গে ছিল যখন আপনি ডিভোর্স করেছিলেন? ওকে। তারপর যখন আমি একথা বলি তখন ও রাজি হয়। পরে আমি রাত্রিবেলা ওর সাথে আমি আবার পালিয়ে আসি, পালিয়ে এসে আমরা আবার কাবিন করি দুজনে। ঢাকাতে এসে আমরা আসলে তো ঠিক, তারপর কিছুদিন ভালো থাকে, তারপর ও আবার আমার সাথে একটু খারাপ হওয়া শুরু করে, এবং আমি কোনো কাজ বাজ না পাওয়া শুরু করতে, তখন ও মানে বলতো কি যে আমি পরে কাজ করবো না, ব্যবসা বাণিজ্য করবো। পরে আমি বলছি ব্যবসা বাণিজ্য করবো কিভাবে, তখন এইভাবে আস্তে আস্তে করলো কি, কোনো কাজ খুঁজে না পেয়ে ও রিক্সা চালানো শুরু করলো। রিক্সা চালানো শুরু করলো? যে ছেলেটা বিজনেস করতো সেই ছেলেটা সংসার চালাতে গিয়ে রিক্সা চালানো শুরু করলো, এবং সে তো ডিভোর্স একবার যে এগ্রি করে নিয়েছিল বলা যেতে পারে, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সে আপনার কাছে ফিরেও আসলো। তারপর পরে যখন আমি তার কাছে ফিরে আসলাম, তখন সে আর কি আমার মানে ওকে এইটুকু বুঝতেছিল যে আমার ছেলে মানে ও ছেলেটা ছিল অনেক প্রিয়, প্রথম সন্তান, বাবা আমার যেরকম থাকে, আমি ওকে কষ্ট দিতে চাইছিলাম না, আর ও আমাকে কষ্ট দিতে চাইছিল না। ও চাইছিল না ছেলেকে কষ্ট দিতে বা আমাকে কষ্ট দিতে, হয়তো আমি রাগের মাথায় আমি ডিভোর্স করছি। তারপর ও বলছে, যখন আমি ভুল স্বীকার করছি তখন আমাকে মেনে নিছে যে না ঠিক আছে, ছেলের দিকে তাকে আমরা দুজনে মিলে থাকবো। আর যখন ও রিক্সা চালানো শুরু করে, প্রথম ঠিকই মতো চালাতো, পর থেকে দেখতাম ও রাতে বেলা চালানো শুরু করছে, দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলা চালাচ্ছে। যখন রাতে বেলা চালানো শুরু করলো তখন ও একটা খারাপ দলের সাথে যোগ হয়ে গেল। খারাপ দলের সাথে? কি ধরনের? যেমন এটা একটা খারাপ দল বলতে কি, বিভিন্ন আর্মির পোশাক বানাইয়ারা মারিং করতো, বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ লুট করতো, এরকম ভাবে একটা দল ছিল, ক্যাডার দল। ওকে, এটা আপনি বুঝলেন কিভাবে? ভাইয়া মাঝে ওকে আর কি টিভিতে ধরে নিয়ে যায় ওই দলের সাথে। ওকে। তখন ও যে গ্যারেজের মালিকের কাজ করতো সেই মালিককে সহ নিয়ে গেছিল আর কি, এইভাবে আমি জানতে পারি যে ও খারাপ পথে চলে গেছে। আর যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আমার সাথে রাগারাগি বা অশান্তি করতো, প্রতিনিয়ত আমি মার খেতাম। তখন মনে করি আমি ওইগুলা অত্যাচারগুলো সহ্য করতে করতে পরে একসময় মানে সব মায়ের মানে ছেড়ে দিই, আমি কেমন যেন জীবনে মায়েরটা আমি ছেড়ে দিই। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, ঠিক 1টা বাজার সঙ্গে সঙ্গে আবারও আমরা যাহা বলিব সত্য বলিবতে ফিরে আসছি। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি যে জীবনের ভুল কিংবা অপরাধগুলো কি, সেটা মানুষকে কোন জায়গাটায় নিয়ে যেতে পারে, আজকের এই ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। ঐশী নিজের প্রতি যে ভুলগুলো করেছে এবং ঐশীর চারপাশের মানুষ ঐশীর প্রতি যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলোর সমষ্টিগত রেজাল্ট ঐশীর জন্য ভালো কিছু দেয়নি, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধ নিয়ে। আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো বললে সমাজের লাখো মানুষ সচেতন হবে, তাদের জীবনে ভুল এবং অপরাধগুলো আপনার মতো করে আসবে না, তাহলে এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনার সেলফোনে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে।
ঐশীকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গেলেই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবির মেম্বার হয়ে যাবেন। ফিরছে ঠিক রাত 1টায়, সঙ্গেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতার সময় এখন রাত 1টা এবং আরো একবার বেজে গেছে জেবিএসবির ঘন্টা। তার মানে আমরা আরো একবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আজকে ঐশীর জীবনের অপ্রিয় সত্য। আপনারা ঐশীর মতো আমাদের এখানে আসতে চাইলে টেক্সট করতে পারেন, পাশাপাশি আমাদেরকে মেইলও পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমরা ফিরে যাচ্ছি ঐশীর কাছে। ঐশী, তারপর কি হলো? তারপর ভাইয়া ও খারাপ পথে চলে গেছে। আর যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আমার সাথে রাগারাগি বা অশান্তি করতো। পরে আমি একদিন হঠাৎ করে আমাকে বিনা কারণে এমন প্রচুর পরিমাণে মারধর করে, যেটা আর মারধর করতে করতে মনে হয় আমার জামাকে পর্যন্ত ছিঁড়ে ফেলেও। আর আমার পরনে কিছু ছিল না সেদিন, এমন কোনো জায়গা নাই যে আমাকে না মারছে। সেদিন প্রচুর পরিমাণে আঘাত করে, তখন ওকে ছেড়ে আমি চলে আসতে বাধ্য হই। তখন আমার বেবিটার কথা আমি ভুলে যাই। তখন আমার এমন একটা কষ্ট আমার ভিতরে জন্ম নেয়, যেটা আমি বেবিটাকে ছেড়ে আমি চলে আসি। চলে আসার পর আমি কোথায় যাবো এটা ভাবতে পারতেছিলাম না। আর তখন আমার বাসার পাশে আমার সাইডে ব্যাচেলাররা থাকতো। ওখানে একটা ভাই ছিল যে তার ওয়াইফের বিয়ে, যার জন্য সে বাড়িতে রেখে আসছে। সে কামরুল ভাই, ওর সাথে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছিল। তখন ওই মুহূর্তে আমি কামরুল ভাইকে ফোন দিই যে ভাই আপনি কোথায়? বলছে অফিসে। আমি ভাই একটু আপনার আমার সাথে দেখা করেন। কোথায় ভাই? আমি বললাম ভাই এরকম আমি সমস্যা বলছেন, কি করতে পারি? উনি বললো যে প্রতিনিয়ত তো আপনাকে দেখি মার খেতে, আসলে ভাই ভুলটা কার? আমি বলছি ভাই ভুলটা জারি হোক না কেন, আপনি আমাকে হেল্প করেন। আমি তো বাসা থেকে চলে আসছি। এই কামরুল ভাইটা কে ছিল? আমাদের পাশাপাশি ঘরে থাকতো। পাশাপাশি ভাড়া থাকতো কামরুল। আপনার পরিবারের সাথে সম্পর্ক কেমন ছিল কামরুলের? মানে আপনার হাজবেন্ডের সাথে হোক বা আপনাদের সাথে হোক? আমার হাজবেন্ডের সাথে খুব বন্ধুত্বের মতো। একসাথে আমরা ঘুরতে যেত বা একসাথে খাওয়া দাওয়া করতো। মাঝে মাঝে আমাদের ঘরে রান্না বলতো ভাবি এটা রান্না করেন। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, উনিও বিবাহিত ছিলেন। আচ্ছা, তো আপনি বের হয়ে আসার পরে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না? তখন ওই ভাইটাকে আমি বিশ্বাস করে ফোন দিলাম যে ভাইটা আমি কার কাছে ফোন দিতে পারি বা কি এখন শাহিন বাসা আসছে কিনা, মানে এটা জানার জন্য তাকে ফোন দেয়। পরে জানতে পারলাম যে শাহিন বাসা আসছে, খুব মানে রাগারাগি করতেছে। ও নাকি এসিডের বোতল এবং সুই নিয়ে ঘুরতেছে যে আমাকে মেরে ফেলবে। ও যেহেতু আমাকে পাবে না, কাউকে হতেও দেবে না আমাকে, এরকম বলতেছে। এই কথাগুলো শুনে পরে আমি ভাইকে জিজ্ঞেস ভাই আমি এখন কি করতে পারি? ও যখন পাবে না কাউকে হতেও দিবে না, মানে এটা কি আমি বুঝলাম? মানে ও এটা ভাবতেছে আমাকে চলে গেছে, ও যে আর এক জায়গায় সংসার করবে, তাহলে ওর যেহেতু আমি পাবো না, যেহেতু আমার কাছে চলে যাবে, তাহলে অন্য কারোর সংসার করবে সেটাও দেখতে পারবে না। এটাই বলতে চাচ্ছিল আর কি। আপনার ছেলেটা তখন আপনার বাড়িতেই ছিল? না, তখন ও শাহিনে গেছে আর কি। মানে আপনি ওই ঘরে রেখেই চলে এসেছিলেন? আপনার ছেলেটার বয়স কত ছিল তখন? তখন আমার ছেলেটা বড় 2.5 বছর। 2.5 বছর? ছেলেটা কি করছে, কোথায় যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই? না, তখন মানে ওকে তুই চলে আসছে, তার আধা ঘন্টা পরে শাহিন বাসায় গেছে আর কি। এই সময় আমি চলে আসছি। পরে যখন বাসায় ওই কাজগুলো শুনতে পারলাম, বাসার মানুষ আমাকে ফোন দিয়ে বললো, পরে তো মনে করেন ফোন অফ করে ফেলছি আর কি। পরে আমি কামরুল ভাইকে ফোন দিলাম, ভাই আপনার সাথে দেখা করেন, এরকম তো অবস্থা কি করবো? পরে ভাই বলতেছে ঠিক আছে আপনি কি করতে পারেন। তখন আমার মার নাম্বারে কামরুল ভাই কথা বলে যে আন্টি এরকম তো অবস্থান কি করবে বলেন। মা বললো যে মানে ওই মুহূর্তে আমার এমন অবস্থা ছিল, আমি এতটা অসুস্থ, মানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার ছিল না, আমি হাঁটিয়ে পড়ে যাই। এরকম ভাবে আমার মুখ ঢেকে চলা লাগতো, কারণ আমার মুখে প্রচুর ফুলে উঠছিল, আর দাগ হয়ে গেছিল। আর যত নখের দাগ বা যে আঘাতের দাগগুলা, এবং মাথা ফুলে উঠছিল, আমার মাথায় যে পরিমাণে আঘাত করছিল, আমি দাঁড়াতে পারতাম না। পরে ওই পাশে দেখে পরে বলছে ভাই আন্টি এরকম ভাবি তো দেখি এরকম অবস্থা, এই অবস্থায় আমি কোথায় এবার নিয়ে যাবো তাকে। তখন আমার মা বললো বাবা যাই হবার হয়ে গেছে, তুমি টকে এক জায়গায় চিকিৎসার জন্য আগে ব্যবস্থা করো, আমার মেয়েটাকে বাঁচাও। তখন কামড় বের করলো কি, ওইখান থেকে আমাকে নিয়ে গেলো জামগোড়া। আমি ভাই জিজ্ঞেস করছি ভাবি আপনার পরিচিত কোথায় আছে, আপনি কোথায় থাকতে পারবো? পরে আমি বললাম দেখেন আমার তো এখানে সেরকম পরিচিত নেই, আছে অনেক দূর, তাদের কাছে গেলে আমার সমস্যা হবে, কারণ আমার যত ফ্যামিলি আত্মীয় স্বজন না শাইন চেনে। পরে ওই এলাকা আমি বলার পর উনি করলো কি একটা বললো যে আমার একটা কলিগ থাকে আমার সাথে একসাথে চাকরি করে, তাই আমি আস্তে আলোচনা করে দেখি। পরে তার সাথে আলোচনা করে সে আমাকে মনে করে একটা ডাক্তারের পাশাপাশি একটা বাসায় আমাকে ডাক্তারের আন্ডারে রেখে পরে একটা বাসা ভাড়া করে দেয়। ওইখানে আর কি ওই মুহূর্তে সে আমাকে বললো যে ভাবি এখানে তো এখন ব্যাচেলার বলে তো কেউ ভাড়া দেবে না, অন্তপক্ষে আপনার একটু কিছু স্যাক্রিফাইস করতে হবে, যে আমি বলবো যে আমার ওয়াইফ এটা বলে। পরে বলছি ঠিক আছে, আমার তখন আমার এটা ছিল মানে আমি বাঁচতে পারলে হয়েছে, ঠিক আছে, আমি যাতে একটা আশ্রয়ের জায়গা পাই, এর জন্য পরে আমি সেটা না বলিনি। পরে সে আমাকে ওয়াইফ বলে সেখানে রাখে, আর সে আবার চলে আসে সেই আশুলিয়া। পরে রাখার পর সে মনে করেন তার 10টা পর্যন্ত ডিউটি ছিল, সে শুক্রবার দিন ডিউটি না করে সে আমার মার সাথে কথা বলতো বা আমার সাথে কথা বলে দিতে যেত,
মা টাকা পাঠাইতো, ওইভাবে সংসারে আমার যত জিনিসপত্র কিনে দিচ্ছে কিছু কিছু জিনিস, এবং খাবার খরচ চালাইতো, যে মা টাকাটা পাঠাইতো বিকাশে। এবং আপনার মা কি জানতো যে আপনি আপনার জামাইয়ের কাছ থেকে দূরে? হ্যাঁ, আমার মা ওইটা জানতো, অত্যাচার পর চলে আসছে, এটা প্রথম দিন জানাইছি আমরা। তো আপনার মা কেন বললো না যে আপনি ফিরে যান বা কি? আমি জানি না সেটা, হয়তো তাদের ওই যে অপছন্দ ওকে। এবং একই সাথে আপনি তো গিয়ে ওখানে থাকছেন না, কিছুদিন পরে আবার বের হয়ে আসছেন ওর সাথে, সে কারণেই হয়তো বা জানেনি। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কামরুলের কাছে আপনি আছেন, সেটা তো একটা ভয়াবহ রকমের হিতে বিপরীত, একটা ভয়াবহ রকমের রিস্ক একটা ব্যাপার ভবিষ্যতের জন্য। আমি ঠিক জানি না কি হয়েছে, তবে কামরুল আপনাকে এই শেল্টারটা কেন দিল? কামরুলকে নিজে জানতো না ব্যাপারটা? না, সে অতটাই করতো না। সে যে একটা কথা বলছে, আন্টি আমার তো বোন নেই, আমাদের গোষ্ঠীতে আমরা 47টা ভাই, আমাদের কোনো বোন নেই, তো ওকে বোন হিসেবে আমি দেখতেছি, এই কথা বলে সে আমাকে মনে করে রাখতেছে। আর এর ভিতরে রাখার ভিতরে পরে মনে করেন আমি তার ফোন দিয়ে, আমি একদিন ফোন দিছিলাম, মানে আমার বেবিকে নিয়ে আমি একটু খারাপ স্বপ্ন দেখি, পরে আমি ভাইকে ফোন দিয়ে বলছি, ভাইয়া আপনি একটু আসবেন, আপনার ফোন দিয়ে আমি একটু ফোনে কথা বলবো। এর ভিতরে শাহিন আমার বেবিটাকে নিয়ে চলে গেছে আর কি, গ্রামে চলে গেছে, গ্রামে যে রাইখে আবার ওখানে যে রয়েছে কিছুদিন। এর ভিতরে কতদিন যাবত আপনি ওই ভাড়া বাসায় ছিলেন? আমি 2 তারিখ থেকে মনে করেন 16 তারিখ পর্যন্ত ছিলাম, মানে হচ্ছে 14 দিন মাত্র। টোটাল 14 দিন ভাড়া বাসাতে ছিলেন, এরপরে আপনি থাকেননি। তো এই কয়দিনের মধ্যে আপনি একদিন আপনার বেবির সাথে কথা বলতে চাইলেন? হ্যাঁ, ওই যখন ভাইয়ের নাম্বারটা থেকে কথা বললাম, যার নাম্বার আমি তো মনে করেন শাহিনের নাম্বার ফোন দিই, শাহিনের বন্ধু নাম্বার ফোন দিয়ে বলছে যে ও কি গ্রামে? বলছে হ্যাঁ। আমি বলছি ভাইয়া স্বাধীন কেমন আছে? আমার ভাইটার নাম স্বাধীন। পরে আমি বললাম স্বাধীন কেমন আছে, আমি অন্য খারাপ একটা স্বপ্ন দেখছি। পরে বলছে ভালো আছে। পরে আমি বলছি ভাই আপনাকে একটা অনুরোধ করি, এই নাম্বারটা আপনি শাহিনকে দিবেন না। পরে বলছে ঠিক আছে। পরে ভাই এটা করছে কি, মানে আমি একটু বলার পর তো রেখে দিছি, ওই ভাই এটা করছে কি, ওই নাম্বারটা শাহিনের কাছে দিছে। পরে যখন শাহিন ট্রাই করছে তখন দেখে যে কামরুল ভাই, তখন মনে করেন কামরুল ভাই জানার পর কামরুল পরে আবার ফোন দিয়ে আমাকে জানায় যে ভাবি এরকম শাহিন ফোন দিয়ে আমাকে বললো আমার সাথে তার জরুরি কথা আছে, কারণটা কি? পরে বলছে আপনার নাম্বার তো জানা কথা না। পরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো ফোন দিছিলাম এই নাম্বার থেকেই, হয়তো ওই নাম্বারটা ওকে দিয়ে ফেলছে। কামরুলের নাম্বার থেকে ফোন দেওয়ার দরকারটা কি ছিল? আপনি চাইলে তো আলাদা একটা ফোনও নিতে পারতেন। তখন ওই মুহূর্তে মানে কাছে ওইটাই ছিল, আশেপাশে আমার হাতে তখন টাকা পয়সা ছিল না যে আমি ফ্ল্যাশ থেকে যে আমি কথা বলবো, সেরকম ছিল না। পয়েন্ট আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে কামরুলের নাম্বার থেকে আপনি ফোনটা দিলেন আপনার যেখানে আপনার বেবি আছে সেই জায়গাটাতে। কামরুল সেই সময় আপনার কাছে থাকতো না? তাহলে সে থাকতো আসলেই থাকতো। ফোনটা তো কামরুলের সাথে থাকতো, আপনি ফোনটা পেলেন কিভাবে? সে যে শুক্রবার যায়, ও আপনার কাছে গিয়েছিল আপনাকে দেখতে, তখন আপনি ফোন দিয়ে ফোন দিয়েছিলেন? শুক্রবার যাই তার ফোন দিয়ে আমার মার সাথে কথা বলাই দিয়ে আমাকে। ওকে, ওই নাম্বারটা থেকে আপনি ফোন দিয়েছিলেন। বাই দিস টাইম আমি একটু জানতে চাচ্ছি যে এই 16 দিনে, যেহেতু আপনি আজকে আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে এসেছেন, কোন ধরনের অনৈতিক একটা সম্পর্ক বা অ্যাডাল্টারি সম্পর্ক বা পরকীয়া কোনো সম্পর্ক কি তার সঙ্গে হয়েছিল? না, তার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক হয় না। মনে করেন এর ভিতরে সে আমার উপর অনেকটা দুর্বল হয়েছিল, যেটা আমার মাকে বলেছিল, আমাকে বলার সাহস সে পায়নি। আর আমাকে তখন আমার মাকে বলেছিল যে আমি ওকে বিয়ে করতে চাই বা কি, কারণ সে পারিবারিক আমাকে বলতো যে সে পারিবারিক ভাবে কত ছোট বয়সে তার বিয়ে হয়েছে, বাকি তার কিছু মেনে নিতে পারে না। এর ভিতরে তার একটা বেবি হয়েছে, তার সংবাদটা সে আমাকে প্রথম দিচ্ছে যে আমার একটা ছেলে হয়েছে। আমাকে বলছে তুমি মার্কেট করে দিয়ে, আমাকে বেশিরভাগই ওইখানে গেলে পর বাসা ভিতরে ঢুকলে পর তখন আর ভাবি বলতে পারতো না, তখন আমাকে সবসময় বলতো লক্ষ্মী বলে ডাক দিত, যেটা আমি মেনে নিতে পারতাম। আমি বলতো আপনাকে লক্ষ্মী বলেন কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কামরুল লোকটা আপনার প্রতি দুর্বল ছিল, এটা অনেক আগে থেকেই ছিল। অনেক আগে থেকে না, মানে ওইখানে আমি আস্তে আস্তে বুঝছি, যখন আমাকে সে রাখা শুরু করছে বা আমার খরচপাতি চালাচ্ছে, আমার মার সাথে কথা বলছে, তখন আমাকে কোনো সময় বলে নাই বা আমি বুঝতে পারি না। যখন আমার মার কাছ থেকে আমি শুনলাম তখন বুঝতে পারছি কামরুল ভাই হয়তো বা এই কারণে আমাকে আশ্রয়টা দিয়েছে। তার মানে আগে থেকেই উনি দুর্বল ছিল, কিন্তু আপনাকে বুঝতে দেয়নি। হ্যাঁ, বুঝতে দেয়নি। ওকে, এর মাঝে সে আমাকে বলতেছিল, একদিন বলতেছে যে কি আমি বাড়িতে যাবো, ছেলে যেন মুড কাটতেছে, কেন যেন দেখতে ইচ্ছা করতেছে ছেলেটাকে। পরে আমি বলছি আপনি বেতন পেয়ে চলে যান, সমস্যা কি আপনার? পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু টাকা পয়সা পায় মানুষ, এটা দিয়ে সে ছেলের কাছে চলে যাবে। কিন্তু সে ব্যাচেলর থাকতো ওই সময়টাতে। কিন্তু তাকে ভাই হিসেবে, যেহেতু তার বন্ধু হিসেবে, আমি শাহিনের বন্ধু হিসেবে তাকে দেখতাম, তার যে সে যে মনে মনে আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না। প্রিয় শ্রোতা, এতক্ষণে আমরা আমাদের আসল জায়গাতে এসেছি। যে হাজবেন্ড আপনার শরীরের উপরে এত অত্যাচার করছে, এত রাগী একজন মানুষ, সেই বাসায় পাশে একজন ছেলে রয়েছে ব্যাচেলর, সে যতটাই বন্ধুই হোক না কেন, তার স্ত্রী তার হাতে মার খেয়ে সে তার বন্ধুর আশ্রয়ে আছে এবং লম্বা সময় যাবত, সেটা তার হাজবেন্ড জানে না। সেটা যখন জানবে, এটা যে একটা ভয়াবহ ব্যাপার হতে পারে, এটা আপনি একেবারেই গেস করতে পারেননি। তারপর তখন তো আমি অনেক অসুস্থ, মানে রেগুলার মনে করেন আমি প্রেশারে ভুগতাম, মানে আপডাউন করতো প্রেশারটা আমার। আর ডাক্তারের সাথে আমার মা কথা বলে, আমার ডাক্তার এরকম অনেক বলছে যে আপনার মেয়েকে আমরা অনেক কষ্টে বাঁচিয়েছি, বা আমার মাথা অতিরিক্ত আঘাত লাগছে, যার জন্য আমি মাথা ঠিক রাখতে পারতাম না, কখন কি কাকে বলে এটা আমার খেয়াল থাকতো না। পরে মনে করেন পহেলা বৈশাখের আগের দিন, এই যে এই বছর পহেলা বৈশাখের আগের দিন সে একটা মেহেদি নিয়ে আসে। মেহেদি নিয়ে আসার পর আমি আবার সুন্দর করে মেহেদি দিতে পারি, সে আগে থেকেই জানে, যেহেতু আমি শাহিনীর সাথে থাকতাম, আমি বড় সুন্দর করে মেহেদি দিই, আল্লাহ থেকে শিখেছিলাম। পরে উনি আমি আনার পর আমি তো দরজায় বসা, পরে আমাকে দিয়ে বললো লক্ষ্মী না তোমার জন্য একটা আনছি।
পরে যখন ওইটা মেহেদিটা এনে দিল, পরে আমি ভাবির পাশাপাশি বসে তোমরা, পরে আমি ভাবি আপনার হাতটা দেন, অন্য একটা ভাবির হাতে দিয়ে দিলাম। পরে ও হাতটা, কোন ভাবে এটা? এটা জাস্ট আমার পাশে ঘরে যে কলিগ ছিল তার ওয়াইফ, ওকে। তার ওয়াইফের হাতে আমি মেহেদিটা আঁকাই দিই। পরে ও করে হাত পাতে, এই কামরুল ভাই আমার ওইখানে হাতটা পাতে যে আমাকে একটু আঁকাই দাও। পরে বলছেন কি দেবো, পরে আমার এবার সুন্দর সুন্দর ছন্দ লিখতাম। পরে বলছে যে তুমি একটা ই করো, তোমার ডায়েরিতে দেখছি একটা ইংলিশ একটা ই করা ছন্দ লেখা, ওই ছন্দটা আমাকে লিখে দাও। আপনার ডায়েরিও দেখলো কিভাবে? আমি ডায়েরি ইউজ করতাম, আমি বাসায় আসতাম, ডায়েরি আমার থাকতো বালিশের পাশে, মাঝে মাঝে দেখতো। ওকে, তার মানে এতটুকু লিবার্টি আপনি তাকে দিয়েছিলেন? হ্যাঁ, বেশ মনে করেন আমার বাসায় এসে কখনো হাইস্ট 1 ঘন্টা বসতো। তার মানেটা হচ্ছে যখন আপনার বাসাটা ভাড়া করে দিল তখন আপনার বাসায় এসে ঘন্টাখানেকের মতো বসতো? হ্যাঁ, পরে বলছে না লিখে দিল। পরে আমি এদিকে ভাবিরও তাকায় রয়েছে, ভাবির বলতেছে দেন, সমস্যা কি? মানে আমি পারতেছিলাম না যে বলতে চাই, কারণ ভাবি তো জানে যে আপনার হাজবেন্ড সে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে আমি বলতে পারতেছিলাম না। পরে আমি লিখে দিই, লিখে দেওয়ার পর সে আমার হাত থেকে যখন করে কি মানে মেয়েদেরটা নিয়ে আমার লেখার পর সে আবার করে কি তার নামের সাথে আমার নামটা যোগ করে দেখে তখন আমি মেসটা, তখন আমি দাঁড়াই যাই, দাঁড়িয়ে আমি ঘরে চলে যাই। চলে যাওয়ার পর সে দরজাটা খোলাই রয়েছে। সেদিন মনে করেন আমার উনি যখন ঘরে দরজা বসে তখন আমি বলছি আপনি আমার পাশ থেকে চলে যান, মানে আমি খুব খারাপ করি। সে বলতেছে কেন? বলছে আপনি এত সাহস কিছু, আপনি বুঝতে পারতেছেন? তখন আমার মনে ফিরে গেছে, আপনি বুঝতে পারতেছেন আপনি আর শাহিন পাশাপাশি এখনো আছেন, শাহিন ঢাকাতে গেছে আর শাহিন আপনাকে ফোনে বলছে যে আপনার সাথে জরুরি কথা আছে, আপনি মানে বুঝেন। তারপর আপনি আমার নামটা আপনি হারাতে লিখছেন, আবার আমার পরিচিত এই ছন্দটা আপনি আমাকে লিখতে বলছেন, আমি ছন্দটা লিখলাম বুঝলাম, তো আপনার নামটা লিখতে গেলেন কেন? মানে তখন আমার মনে ই করছে যে এই নামটা যদি শাহিন দেয়, আমি কেন তো জানাই শাহিন প্রচুর রাগে, ও কিছু একটা করে বসবে। তখন আমি কথাটা বলার পর উনি আমার উপর রাগ হয়ে তার ঘরে যত জিনিসপত্র, তার টাকার জিনিস কিনে ছিল সব নিয়ে সে চলে যায়। যখন সে চলে যায় পরে আমার খুব আমি কান্নাকাটি, পরে আমি কি করবো? ওই মুহূর্তে পরে আমি চিন্তা করলাম একটা চাকরি বাকরি নেবো বা কিছু করবো। তখন ভাবির বললো যে কি ব্যাপার, ভাই চলে গেল, আমার তো আবার ফিরে আসবে না, এইভাবে বলে ভাবিদের বুঝাইছি। পরে যখন আমি ফোনে আমার মার সাথে কথা বললাম তখন ভাবির যে কজন ছিল ডিটেলস বলে বুঝে ফেলাইছে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, যেহেতু একদিনও সে এখানে থাকে না, ঘন্টাখানেক বসে চলে যায় বা সেরকম আচরণ দেখে না, জাস্ট মুখে। তখন তারা সন্দেহ করলো, তখন আমাকে বলে বসলো যে ভাবি আপনাদেরকে এই সম্পর্ক? আমি বলছি হ্যাঁ। পরে তাদের কাছে বলি যে দেখেন তার সাথে আমার বিয়ে হয় না, জাস্ট বিপদে পড়ে আসছে, আমার দেওয়ার হিসেবে, আমি দেবর বলে তাকে সম্বোধন করি। পরে বলার পরে আমি মাকে ফোন দিই যে মা আমি এভাবে চলতে পারতেছি না, চাকরির জন্য অন্য জায়গায় গেছি, দেখা গেছে সেখানে ভাই আমার একটা মেয়ে একটা কিভাবে বাঁচতে পারে না ঢাকার শহরে, তারা আমার দুর্বলতার সুযোগ নিতে চায়, যার জন্য আমি ওই পথে না যেয়ে পরে মাকে ফোন দিই, মা আমি কি করবো? তখন আমার মামা বিকেশে আমার টাকা পাঠায়, টাকা পাঠানোর পর আমি খুলনাতে চলে যাই। এর ভিতরে ফোন দিয়ে কামরুল অনেক কান্নাকাটি করছে যে আমি ভুল করছি, আমি জিনিসগুলো পাঠিয়ে দিতেছি, তুমি যেও না। পরে আমি বলছি দেখেন ভুল আপনি করছেন না আমি করছি সেটা আমি দেখতে চাই না, তবে আমি যদি ভুল করি তো আমার ভুলের বিচার আল্লাহ করবে, আর যদি আপনি ভুল করেন সেটাও আমি দেখতে পারবো। পরে দিন মনে করি আমি 16 তারিখ আমি চলে আসি, 16 তারিখ আমি খুলনাতে চলে আসি। আমার বাবা রিসিভ করে, বাবা মার সাথে কথা অনেক। 16 তারিখ আসার পর 17-18 তারিখ উনি আমার সাথে ফোন দিয়ে জানে যে ভাবি বলতেছে যদি কেমন আছো, ঠিক ওষুধ খাইছো কিনা, বা ডাক্তার কি বলছো, প্রেশার মাপাইছো কিনা, মানে বিভিন্ন আমার সম্বন্ধে জানতো। আমি ফোন দিয়ে বদলে পর কথা বলতে মিনিটে ভাই একই প্রশ্ন বারবার করতো, আমি রাগ হয়ে যেতাম, কেন একটু আগে তো একটা প্রশ্ন করছেন এখন আবার জিজ্ঞেস করছেন খাইছি কিনা বা কি, এটা ভালো লাগতো না। 17-18 তারিখে এরকম পরে আমাকে বলতেছে দেখো শাহিন আমাকে গতকালকে রাত 12টা পর্যন্ত নিয়ে বলছে একটা চাকরির ব্যাপারে কি কথাবার্তা বলবে, আমাকে সাথে নিয়ে গেল, কোনো কথাবার্তা বলো না, 2টার দিকে আমাকে ফেরত নিয়ে আসছে। পরে আমি বলছি দেখেন আমি বারবার বলছি যেহেতু আপনি কেন ওর সাথে যান, আপনি জানেন না কতটা খারাপ। আর কামরুল ভাই ছিল একটা সরল সোজা মানুষ যাকে বলে, মানে সে যেটা ভাবতো সেটাই রাইট। উনি বলতেছে কি যে শাহিন ভাই যদি জানে যে আপনাকে আমি হেল্প করতে হয় তবে থাবড়ে মারতে পারে, সে তোমাকে মেরে ফেলবে না, এই কথাটা আমাকে বললো। পরে বল কি যে না মনটাই ভালো লাগে না ছেলের জন্য আর মারে দেখার জন্য, পরানটা কাঁপতেছে। পরে আমি বলছি আপনি চলে যান এই অশান্তি হওয়ার আগে। পরে যখন আমি খুলনাতে চলে আসি, পরে 19 তারিখে সে আমাকে ফোন দিচ্ছে বিকালে, ফোন দিয়ে বলতেছে যে কেমন কি আসছে জানতেছে। এর ভিতরে সে আমার ফোনটা রেখে দেয়, বলতেছে কি শাহিন আসতেছে আমি রাখি, আমি পরে কথা বলবো। এ কথা বলে সে ফোনটা রেখে দেয়। তারপর থেকে তার সাথে আমার যোগাযোগ বন্ধ, মানে সে আর ফোন দিতেছে না। পরে মাকে বলতেছি মা যে মানুষটা মিনিট আমার খোঁজ নিতে বিরক্ত করতো, আমি গালাগালি করছি এই জন্য মনে ফোন দেয় না, বা হয়তো বা ছেলেটা নেই মা চলে গেছে মনে বাড়িতে। পরে এরকম চলতে চলতে 3-4 দিন চলে গেল। এই যে সময়টাতে কামরুলের সাথে আপনার কথা হতো, কামরুলের সাথে কথা না হলেও তো হতো, তারপরও আপনার কামরুলের সাথে কথা হতো, কি এমন মনের টান অনুভব করতেন যে কারণে কামরুলের সাথে কথা হতো? জাস্ট আমার একটাই অনুভূতি ছিল ভাইয়া যে আমাকে বিপদের সময় একদিনের জন্য হইলেও হেল্প করছে। আচ্ছা, এই সময়টা থেকে আপনার মনে হতো না যে আপনার হাজবেন্ডের সাথে আপনার কথা হোক? না, আমার কথা বলার থেকে আমার ভয়টা বেশি ছিল ভাইয়া, যে কোনো মুহূর্তে বিপদ বা কোনো কিছু কারণ ও পারে না এমন কিছু নাই, যেহেতু আমি সংসার করছি আমি জানি। আর আমি একটু ভয় পেতাম কারণ ওই সিটির বোতল এবং চাকুনি ঘটতো, কখন আমার বিপদ ঘটে বসে, এই জন্য আমি ওর সাথে যোগাযোগ করতাম না। ওকে, তারপর এর ভিতরে মানে আমি কেমন ছটপট লাগতেছিল আমার। ওকে,
পরে এই মুহূর্তে এই এদিকে আমি আগাগি করার পর কামরুল ভাই তার মোবাইলটা ভেঙে ফেলছিল সিমটা। সে ফ্ল্যাগজি নাম্বার থেকে আমার সাথে কথা বলতো এবং অফিসের একটা মানে আপনার সাথে রাগারাগি করে কামরুল ফোন ভেঙে ফেলেছিল। আমরা বুঝতে পারছি যে কামরুলের সাথে আপনার একটা হার্টের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। আপনি একটা প্রচন্ড রকম মনোকষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, না পারছেন স্বামীর কাছে যাইতে, না পারছেন আপনি আপনার সংসারের কাছে একটা জায়গা করতে। সেদিক থেকে কামরুল আপনার জন্য একটা সফট কর্নার ছিল। কামরুল অনেকভাবে বুঝিয়ে দিয়েছে আপনাকে আগেই যে আপনাকে সে প্রচন্ড রকম লাভ করে বা আপনাকে সে চায়। একজন মানুষ আপনাকে এভাবে চাচ্ছে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে হোক বা অন্য কোনো অ্যাডাল্টারি সম্পর্কের জায়গাটা থেকে হোক, সেটা জানার পরেও যদি আপনি তার সাথে যে কোনো রকমের সম্পর্কই রাখেন না কেন, সেটা একরকম তাকে উস্কে দেয়। কারণ আপনি জানেন যে একজন মানুষ আপনাকে এভাবে চায়, আপনি এভাবে চান না, তার মানে তাকে সে জায়গাটা থেকে আপনার সম্পূর্ণ রকম সরে যেতে হবে। কিন্তু তারপরেও আপনি কামরুলের সাথে আছেন, যখন কামরুলের সাথে আপনার না থাকলেও চলে, কারণ আপনি আপনার বাসায় চলে গিয়েছেন সেই মুহূর্তে। তারপরেও আপনি কামরুলকে এক ধরনের মিস করছেন যে কেন সে যোগাযোগ করছে না, তার মানে আপনি উদ্বিগ্ন ছিলেন কোনো না কোনো ভাবে। এই যে একটা মনের অজান্তে একটা হার্টলি রিলেশন কামরুলের প্রতি তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ অ্যাবসলিউটলি অনৈতিক। আমি জানি না, তারপরে মনের কাছে লজিক এবং লজিক কোনো ব্যাপার নেই, হোয়াট এভার ইট ইজ। তারপর তখন রাতে একটা ফোন আসে আমার মোবাইলে, যেটা কামরুল ভাই যখন অফিসে ফোন দিত, যখন তার একটা কলিকের নাম্বার থেকে ফোন দিত, সেই নাম্বারে আমি 2 দিন ফোন দিয়েছিলাম। সে বলছে অফিসে আসে না কিছুদিন যাবো। আমি চিন্তা করলাম যে মানুষ রেগুলার অফিসে যায়, সে যাচ্ছে না, হয়তো বাড়ি চলে গেছে। ওই নম্বরেই তার ভাই ফোন দিয়েছিল, কামরুলের ভাই ফোন দিয়েছিল। তখন আর কি জানতে পারে যে আমি ফোন দিই, তখন সেই কলিগটি আমার নাম্বারটা দিয়ে দেয় যে আপনিও একটু কামরুলকে খুঁজতেছেন, সে মহিলাও খুঁজতেছে, তো আপনি কথা বলে দেখেন। সেই রাত্রে আমাকে কামরুলের ভাই ফোন দেয়, বলতেছে আপনি কে? পরে বলছে আমার নাম। আচ্ছা। পরে সে আমাকে বলার পর সে বলতেছে আপনি ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন? পরে আমি এটা মানে কিছু বলি নাই, বলছি যে কেন? পরে সে আমাকে বললো কি, হঠাৎ করে বলতেছে যে আপনি কি জানেন আমার ভাই মার্ডার হয়েছে? পরে এই কথাটা শোনার পর আমি হামো করে কেঁদে ফেলি, কেন জানো? পরে মাকে জোরে একটা কথাই বলতেছে, মা আমাকে উপভোগ করতে গিয়ে আজ আমার জন্য কামরুল ভাই মরে গেল। আমি জানি মা এটা শাইন করছে। আপনি এটা বললেন। পরে আমার মাকে ধরে আমি প্রচুর কান্না করি যে মা আমার কারণে কেন কামরুল ভাইকে জীবন দিতে হলো, আর এটা শাহিনী করছে। তখন আমি মাকে বললাম, মা জানো লাস্ট যেদিন কামরুল ফোনে কথা বলে তখন বলতেছিল যে শাহিনী আসতেছে, এবং তখন তার ভাইয়ের কাছ থেকে আমি জানি তার ভাইয়ের কথা আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে আমি বলতে যে আপনি কি মিথ্যে কথা বলতেছেন? তার নাম শরীফ। শরীফ আপনি মিথ্যে কথা বলতেছেন কেন? বলছে ভাই, সে বলতেছে ভাবি আমার ভাইকে মারার হয়েছে 19 থেকে 20 থেকে লাশ পাওয়া গেছে, তাকে ইন্টারনেটের মাধ্যমে তারা দেখছে মোবাইল নাম্বারটা, যে টাইমটা কামরুলের লাশটা যেখানে পাওয়া গেছে সেই টাইমটা শাইনের নেটওয়ার্কটা ওইখানে ছিল কিনা আসলে এর ভিতরে, তারপরে আসলে থেকে সে কতক্ষণ ছিল, কোথায় এদিকে ঘুরছে, কার সাথে কতবার কথা বলছে, সেটা সব ডিটেলস তারা বের করে ফেলছে। এটা তো মিন করে না যে সে খুন করেছে। তারপর মানে খুনের আগে মনে করেন যে কয়টা এটা অনুমানে করছে মোবাইলের মাধ্যমে, এবং একটা মানুষ অস্থিরতা পাবে এবং যে ফ্ল্যাগজি নাম্বার সামনে থেকে ওকে নিয়ে যাওয়া হয় সেটা নাম্বারটা আমি দিয়েছি, এবং তারাও বলছে হ্যাঁ শাহিন ভাই এখান থেকে বিকেলবেলা, তারপর থেকে কামরুল ভাই খোঁজ নেই, তারাই বলছে। এবং তারাই বলার পর এটার বেশি হয়েছে। তারপরে যখন আমি পুলিশের কাছে এটা বলি, পুলিশরা তখন ডিটেলস, আমি তখন আমার বাবা আমাকে নিয়ে বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে চলে আসে। পরে দেখি শাহিন বাড়িতে আমাকে কিছু বলে না। তখন আমি যখন বাড়িতে যাওয়ার পর আমি পরের দিন আমি শাহিনকে ফোন দিই, দেখো যা আবার হয়ে গেছে, আমার ছেলেটাকে আমার কাছে দাও। মানে এটা পুলিশের কাছে আপনি পুলিশ কেস করার পরে তারপরে গিয়ে আপনি শাহিনের কাছে যাচ্ছেন? মানে শাহিনের কাছে বলতেছি যে আমার ছেলেটাকে দেওয়ার জন্য, বেবিটাকে দেওয়ার জন্য। ওরা বলছে ঠিক আছে ছেলেটাকে এসে নিয়ে যাও তুমি। কিন্তু তখন আমি জানি না, তার আগের দিন আমি যেদিন চলে আসছি সেদিন পুলিশ মানে ঢাকা থেকে গেছে ওকে ধরতে। আর তখন থানা থেকে আমার বাবাকে ফোন দিছে যে আপনাদের বড় বড় নৌকা ছিল আমাদের, যে আপনাদের একটা নৌকা আমাদের দেন। তখনও বাবা জানতো না যে ওই কেসেই পুলিশ আসতেছে। আমার বাবা সেই রাত্রে নৌকা নিয়ে যাওয়ার পর যখন শুনতে পারে যে শাহিন কেসেই আসছে, ওই কেসেই, তখন বাবা হতম্ব হয়ে যায়। তখন কিছু করার নেই, তখন বাবা ওই নৌকা কেন ওই ঘাটে ঘোরাইছে এটা নিয়ে শাহিনের রাগ ছিল। ওই পুলিশে আর ধরতে পারে না, শাহিনের ভিতর মানে খবর পেয়ে সরে গেছে বাড়ি থেকে। পরে সরে যাওয়ার পর পরের দিন আমি ফোন দিয়ে আমি বাবুকে চাইছি, ও তো মনে করে সুযোগটা কাজে লাগাইছে। ও আমাকে বলছে ঠিক আছে আসো, ছেলে নিয়ে যাও। পরে আমি পরের দিন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমরা ছেলেটাকে ছোট বোনের বাড়িতে বেড়াতে গেছি। ওখান থেকে ফেরার পথে মানে ওই খালের কাছে আমি ঘুরাইছি। আমি উপরে উঠে আমার বেবিটাকে নিতে যাচ্ছিলাম, তখন ও আমাকে দেয় নাই। আমাকে ওখানে সবার সামনে অনেক মারধর করে, আর আব্বাও আমাকে তখন চুলের মুঠি ধরে, মানে ওইভাবে আমাকে অনেক কষ্ট দেয়। এখানে গালাগালি অনেক অশান্তি হয়। এর ভিতরে শাইন করছি কি দৌড়ে যে আমার বাবার কলার ধরছে, যে কলা ধরছে তখন আমার মেন্টাল খারাপ হয়ে গেছে। আমি বুঝছি আমার কেন বাবার কলা ধরলো, আমার এটা সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি ওর হাত ধরে টানে সরাইছি এবং বলছি তোমার এত বছর তুমি আমার বাবার কলা ধরলা কেন তোমার বাবার উপর মার উঠতে গেলাম, আমি যে হাত থেকে গেলাম। পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো।
পরে আমার ছোট ভাই কলা ধরে নিচে উপরে উঠেছে, উপরে উঠে বলছে তোর বোনটা থেকে যা, এই কথা বলতেছে। তখন যে ওর একটা সিনারি, মানে যে কোনো মানুষ দেখলে বলতে পারে যে ও একটা খুন করে আসছে, মানে ওর ভিতরে একটা মানে চেহারা মুখে ভাইসে উঠছে ভাইয়া। মানে আমি তো ওকে ওর সাথে এতদিন সংসার করছি, আমি মনে ওই মুহূর্তটা আমি ওর দিকে তাকাতে পারিনি ভয়তে, মানে ওর চেহারাটা এমনই খারাপ হয়ে উঠছে। তখন যখন ওই মারার দেওয়ার পর তখন অনেক জ্ঞান যাওয়ার পর ওরা আমাদের নৌকা আটকে রাখে, পরে মানুষজন এসে আমাদের সারাই দেয়, পরে আমরা এখান থেকে চলে আসি। ওই রাগটা ও মনে করে আমার ভাইরে হাতুর দিয়ে দাও আনে আমাদের কোপাবে, ভাই হাতুর নান সেরকম। আমার ভাইয়ের এখানে একটা বাড়ি দিছে, যে জন্য আজও আমার ভাই পড়াশোনা বন্ধ করে দিছে, মানে মনে রাখতে পারে না, আজও ব্যথা অনেক কষ্ট পাচ্ছে আমার ভাই। সেটাই মনে করে আমার বাবার এখনো অনেক রাগ। তারপর থেকে আমার বাবা উঠে করে রাখলো যে ও যেহেতু আমি না করে আমার নাম হয়েছে, তাহলে আমি ওকে ধরাই দেবো। তখন আমার বাবাকে আমার কাছে একটাই প্রশ্ন করছে, আর তখন আমি যখন বেবিটাকে না পেয়েছি, আমি ওখানে মনে করেন আজান দিতেছি, তখন মাগরিবের আজান, তখন আমি প্রচুর কান্না করছি। তখন আমি বলতেছিলাম যদি আমি সত্যি একদিন নামাজ পড়ে থাকি, আর যদি আমি মুসলিম করে সত্যি একটা বউ হয়ে থাকি, তা আমার আজও কাল হোক আমার বেবিটা আমার কাছে চলে আসবে, তোমরা কেউ আটকে রাখতে পারবো না। আমি কান্না করছি যে তোমরা আজকে আমার বেবিকে দিলা না, মানে অনেক কান্না করছি সেদিন। ওই পরে আমি চলে আসার পর আমার বাবা মাকে বুঝ দিল যে ছেলে বড় হলে পরে চলে আসবে। চলে আসার পর বাবা মা কথা বলছে তুমি কি চাস ও কি সাজা পাও? তখন আমি বলছি হ্যাঁ। পরে আমার বাবা করে কি পুলিশের সাথে হাতি করে ডিবির মাধ্যমে ওকে ধরে ফেলে। ওকে ধরানোর আগে আমার বেবিটাকে আমি একবার আনছি, কিন্তু শাইন জ্ঞান, মানে তখন আমার বাবা মামা কোল থেকে ওকে দিয়ে দেয়। তখন যে ভাই একটা মার কোল থেকে বেবিকে কেড়ে না, যে কতটা কষ্টের সেটা কাউকে ভাষায় বোঝানো যাবে না। ওই কষ্টটা নিয়ে ভাই আমি যখন ও ধরা পড়ে আমি ঢাকায় আসি, এবং আমার বোনের বাসা থেকেই একটা বান্ধবীর সাথে পরিচয় হয়, এবং সেই থেকে আমার একটা নেশার জগতে আমি চলে যাই। আপনি নেশার জগতে যাওয়ার আগে আমার কিছু কোশ্চেন আছে। আপনি এখানে আপনার নিজের ভুল কোনটা মনে করছেন? ভাই আমার এখানে ভুল হয়েছে, আমি কেন কামরুল ভাইয়ের ফোন দিয়ে, আমি ফোনটা যদি না দিতাম তাহলে হয়তো বা শাহিন জানতো না আমি কামরুল ভাইয়ের কাছে আছি, বা সে আমাকে হেল্প করছে। আর একটা ভুল যে আমি বাবা মার কাছে চলে আসার পরও যদি আমি বলতাম, বা আমার বাবা মাও যদি বলতো যে না আমার মেয়ে আমাদের কাছে আছে, তুমি খুঁজো না, এটা আমি বারণ করছিলাম বাবা মাকে বলতে, যে তোমরা বললো না শাহিনের কাছে আমি বলতে তোমাদের কাছে আছে। তখন যদি আমার বাবা মা বলতো তাহলে হয়তো বা শাহিন ও কামরুল ভাইকে ফোন করতো না। আর তারপরে আমার বেবিটা যে আজ মা হারা বাবু হারা, সে অন্তপক্ষে আমারই ভুলের কারণে সেও কষ্ট পেত না, সে কারো কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না। আমি যেরকম এতিমের মতো বড় হয়েছে, আমার বেবিটা আছে এতিমের মতো বড় হচ্ছে। আচ্ছা, আপনার স্বামী কি স্বীকার করেছে যে সে খুন করেছে? হ্যাঁ। কোথায় স্বীকার করেছে? কবে স্বীকার করেছে? ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে। জবানবন্দি দিয়েছে। কি জবানবন্দি দিয়েছে? সে কিভাবে তাকে মারছে, কিভাবে, আপনি সেটা সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, কিভাবে মেরেছে? তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বিষয় করে নিয়ে স্প্রিট আসছে না ভাইয়া, ওর সাথে নেশা জাতীয় কিছু মিশাইছে, মিশাই তখন তাকে মাতাল করে তারপর তাকে রড দিয়ে প্রচুর পরিমাণে বাড়ি দিছে, মানে মুখে এই সমস্ত জায়গা প্রচুর, কানে একটা কেটে গেছে রডের বাড়িতে। তারপরে যে মোটরসাইকেলে দৌড়িয়েছে না ভাইয়া, ওইটা দিয়ে আর কি ফাঁস দিয়ে মারছে। এমনকি সে বলে না যে কাকে নিয়ে করছে, সে বলছে আমি একা করছি। এবং সে আমার মাকে বলতেছে যে আমার মা নাকি হুকুমদারি ছিল এবং আমার দুলাভাই নাকি সাথে ছিল। এটা জাস্ট মানে শত্রুতার মাধ্যমে বলছে এই দুটা নাম। ও স্বীকার করেছে ও খুনি, কিন্তু সাথে বলেছে আপনার মার নাম, আপনার দুলাভাইয়ের নাম। কবে নাগাদ কেসটা হয়েছে? এটা ভাইয়া এই বছরে কেসটা, এটা পুলিশবাদী কেস হয়েছে। পুলিশবাদী কেস হয়েছে, এবং এই কেসটার রেজাল্ট কি এসেছে এখন পর্যন্ত? মানে ও জেলেই আছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটু বলতে চাই, কমেন্টস করতে চাই, এটা একটি চলমান প্রক্রিয়া এবং এটা আইনের বিচারাধীন বিষয়। এই বিষয়টিকে কোনোভাবে প্রভাবিত করার জন্য আজকের এই জীবনের অপ্রিয় সত্যগুলো প্রচার করা হচ্ছে না। আমরা আদালতের প্রতি, আমরা আইনি সংস্থার প্রতি সম্মান রাখতে চাই। তারা তাদের জায়গাটা থেকে কাঠামোগতভাবে এবং নিয়ম অনুযায়ী যেটা করার সেটাই করবেন। আর এটা সম্পূর্ণরূপে আজকে আমার অতিথির ভাষ্য, এবং তার ভাষ্য অনুযায়ী এটা তার মতো করে সত্য, সুতরাং এটাকে আপনার বিলিভ করতে হবে, বা এটাকে যে ধ্রুব সত্য মনে করে নিতে হবে, এটা এমন মনে করার কোনো কারণ নেই। আপনার এটা শোনার পরে যদি আপনার মনে সন্দেহ তৈরি হয়, সেই সন্দেহের প্রতিও আমাদের রেসপেক্ট আছে। যদি আপনি বিলিভ করেন, সেটার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমি একটু জানতে চাই যে আপনি এটাকে ভুল মনে করছেন যে আপনি চাইলে তো আপনার হাজবেন্ডকে জানিয়ে দিতে পারতেন যে আপনি আপনার বাবা মার সাথে আছেন খুলনাতে, কিন্তু আপনি কি এটাকে ভুল মনে করছেন না যে এই যে যখন আপনার হাজবেন্ড এতটা প্রহার করলো আপনাকে, এতদিন তার কাছে ফিরে গেলেন, তারপরে তার ফ্রেন্ড তার সাথে আপনি বের হয়ে গেলেন? এটাই আমার ভুল, এটাই আমি মনে করি, এবং এই জন্যই আমি বের হয়ে গেছি বলেই আজ তার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এটাই আমাকে কাঁদায় আর কি বারবার। এটাই আমার কামরুল তো আপনার লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে, সেটা কারণ তার জীবনটা তো আপনাদের ভুলের জন্যই গিয়েছে। আর আপনি সেটা বলছেন, আমরা শিওর না যে আসলে তার ভুলের জন্য গিয়েছে কিনা। আমি একটু জানতে চাই যে এই যে ঘটনাটা হলো, এই যে আপনি কামরুলের হাত ধরে বের হয়ে গেলেন, মস্তিষ্ক তখন অনেক বেশি গরম ছিল, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে এবং আপনার প্রতি অত্যাচার হয়েছে, আপনি কোথায় যাবেন? কোনো তো রাস্তা নেই,
মানুষ সমুদ্রের মধ্যে পড়ে গেলে খড়কুটো জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কামরুলের প্রতি আপনার সফট কর্নার আছে বা কামরুল আপনাকে পছন্দ করে, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আপনি কোনো না কোনো ভাবে একটা বেনিফিট আদায় করার চেষ্টা করেছেন সেই সময়টাতে। আপনি সেই সময়টাতে গেলেন, ঠিক আছে, তারপরে টানা 17 দিন ওখানে ছিলেন। এই 17 দিনের মধ্যে একদিনের জন্য কি আপনার মাথায় কাজ করেনি এটা যে আমি একটা বিশাল ভুল করছি এবং আমার হাজবেন্ড যেহেতু এরকম, সেটা কামরুলের জন্য ক্ষতিকর হবে, আমার জন্য ক্ষতিকর হবে? যখন ভুলটা বুঝতে পেরেছি তখন আর কি সময় ছিল না, যেটা ভুলের মাসুল আর কি কামরুল ভাই জীবনটা দিদি বুঝিয়ে গেছে আর কি। কামরুল গেছে, শাহিন গেছে, আপনার সন্তান তার লাইফটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার কিছু ভুলের কারণে আজ আমার জীবনে কেউ নেই আর কি। আমি সব হারিয়েছি, আমার বেবিটা হারিয়েছি। আমার ভুলের কারণেই হয়তো আজ আমার বেবিটাও দেখেন দুজনের হাত থেকে সে বঞ্চিত, না পাচ্ছে সে মার ভালোবাসা, না পাচ্ছে বাবার ভালোবাসা। ভুলটা কেন করতে গেলাম, কেন এখান থেকে চলে আসলাম? আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমার কাছে মনে হয় ওই মুহূর্তে আপনার উচিত ছিল আপনার ফ্যামিলির কাছে চলে যাওয়া। আপনার ফ্যামিলি তো বারবারই আপনাকে শেল্টার দিয়েছে। আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে হোক, যেটাই হোক না কেন, আপনার ফ্যামিলির সাথে থেকে আপনি যেহেতু ঘর সংসার করতে পারছেন না, আপনার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, যেটা আপনি একসময় করেছিলেন। করার পর আপনি আবারও ফিরে আসেন আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে। আমার মনে হয় আপনার নিজের ভালো থাকার জন্য। ভাই যখন আমি যে ডিভোর্স দিয়ে চলে যাবো তখন শাইনি আমাকে একটা কথাই বলছে, যদি আমি দ্বিতীয়বার আমি বাবার কাছে যাই আমার বাবাকে মেরে ফেলবে। আমি যার জন্য বাবা মার কাছে যেতে পারতেছিলাম না, যার কারণে আমি বাবার কাছে যাওয়ার পর চিন্তা করেন ভাইয়া ও একটা মারা করে আসছে, সেই ভয়টা ওর ভিতরে ছিল না যে আমি ধরা পড়বো কিনা। আমার বাবাকেও মারতে গেছে আমার সামনে। ভাই আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে জিডি করতে পারতেন, আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে পুলিশ কেস করতে পারতেন। আপনি যে সাহসটা কামরুল মারা যাওয়ার পরে পেলেন, তখন তো অলরেডি বিন ডান, এটা ফিনিশ। এটা আপনার জীবনকে, ধরুন আপনার হাজবেন্ডের শাস্তি হলো, কিংবা কামরুল তার ফিরে আসবে না, কামরুলের সন্তান তো তার বাবাকে আর কখনো ফিরে পাবে না, আপনি তো আর কখনোই শাহিনের সাথে যেতে পারবেন না, আপনার সন্তান তো তার বাবাকে পাবে না। অলরেডি সবকিছু হয়ে গেছে। এখন তার আইনের জায়গা থেকে শাহিনকে শাস্তি দেবে এই কারণে যে আরেকটা শাহিনের মতো জন্ম যেন সোসাইটিতে না হয়। কিন্তু আপনি যখন সময় ছিল ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার সংসারে আপনার বাবা মার কাছে ফিরে গিয়ে শাহিন এটা করতে পারে, সেজন্য আপনি থানায় একটা জিডি করতেন, আপনি পুলিশকে জানিয়ে রাখতেন আপনার সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। সেটা তো আপনার জন্য একটা বেটার সলিউশন হতে পারত। হ্যাঁ ভাই, এটাই আমি বুঝতে পারি ভাই, কিন্তু এটা আমি ভাষা বোঝাতে পারি না। আপনি তারপরে কি করলেন? এটা এই কেসগুলো হওয়ার পরে এই মামলার একমাত্র সাক্ষী আপনি? হ্যাঁ, একমাত্র সাক্ষী আপনি? যেটা সাক্ষী বলতে কি, এটা আমি তাদের জানাইছি, যেহেতু পুলিশ বেঁধে গেছে, এটা আমাকে সাক্ষী হিসেবে মানে না, জাস্ট ইনফরমেশন আমি ধরাই দিয়েছি। আপনি ইনফরমেশন ধরে দিয়েছেন এবং পুলিশরা নিজেরা এটার বাদী। হ্যাঁ। জীবনের অপ্রিয় সূত্রগুলো কোথায় এসে দাঁড়িয়ে আছে প্রিয় শ্রোতা। এই সরল অঙ্কের শেষ রেজাল্টটা যে এতটা বেশি জটিল হবে সেটা আমরা কেউ প্রত্যাশা করিনি। আমরা আবারও আসতে চাই তার কাছে। হ্যাঁ বলেন, তারপর ভাই আমি যখন ওর জেলে থাকা অবস্থা, আমার বাবা আমাকে, আমি বেবিটাকে আনার জন্য অনেক চেষ্টা করি, পারি না। আর সেই কষ্টটা মনে করেন আমাকে বাবা মা ঢাকায় নিয়েছে আমার বড় বোনের এখানে। আর বড় বোনের এখানে এসে আমার মনে করেন বড় বোনের সাপ্লিট একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা অনেক খারাপ ছিল, এটা আমি জানতাম না। ওর মাধ্যমে আমি প্রথম ইয়াবা হাতে ধরি। ইয়াবা নেন? কেন মেয়েটা আপনাকে ইয়াবা ধরিয়ে দেয়? ভাই ওর সাথে আমি পুরো ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা বলতে, একসাথে থাকা চলা, সবকিছু শেয়ার করতেন এবং আপনার দুর্বল দিকগুলো জানতো না। সে আমার দুর্বল জায়গাটা আমার বোনের কাছ থেকে শুনছে যে আমার মুসলিমের সাথে বিয়ে হয়েছিল, এটাই জানতো, আর কিছু জানতো না। আপনি যে ফ্রাস্ট্রেটেড থাকতেন এটা বুঝতো? হ্যাঁ। তারপরে আপনাকে সে ইয়াবা দিল, কিভাবে নিলেন ইয়াবাটা? মানে তখন সে আমাকে একদিন হঠাৎ করে, আমি এই মাঝে আমি সিগারেট খেতাম প্রচুর পরিমাণে। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে সিগারেটটা কার জন্য খেতেন? টু বি অনেস্ট, কামরুলের হত্যা আমার মানে আমি কেমন নিজেকে অস্থির মনে হতো ভাই। আমি প্রত্যেকটা দিক আমি ভাবতে গেলে আমি মনে করি আমার মাথা ঠিক রাখতে পারি না, আমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারি না কারো কাছে, কষ্টগুলোর জন্য আমি নিজে ঘুমাতে পারি না রাত্রে। বারবার মনে পড়ে কেন এরকম হলো বা কি কারণে আমি এরকম করলাম। এই ভুলগুলো আমাকে খুব তাড়না করে। আর এই ঘুমানোর জন্য মনে করেন আমি মদ খেতাম, সিগারেট খেতাম। মদ সিগারেট এগুলো কি এনে দিত আপনাকে? ভাইয়া এটা সিগারেটটা মনে করেন আমি বাবা মা যে আমাদের দু একটা ড্রেসের জন্য টাকা দিত বা হাত খরচ দিত, সেটা দিয়ে আমি চালাতাম প্রথম। তারপর আপনি ড্রিঙ্কস করতেন? হ্যাঁ। ড্রিঙ্কস কোথা থেকে পেতেন? কে দিত? এটা আমার বান্ধবীটার মাধ্যমে। ও বলতে যাবি এক জায়গায়, এভাবে বললে চলো, পরে ওর সাথে যেতাম, ওদের ফ্রেন্ডের সাথে ও অনেক পরিচয় করে দিত, ওইখানে বসে আমরা কয়েকজন খেতাম, এবার চলে আসতাম এরকম। এই ফ্রেন্ডের মধ্যে কি ছেলে মেয়ে একেবারে নির্বিশেষে সবাই? হ্যাঁ। তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমি প্রথম, যেহেতু আমার সেরকম সম্পর্ক ছিল না, জাস্ট আমাকে প্রথম দিনই যখন ইয়ে বাধা হয় তখন বলছে একটা জিনিস খাবি, সেটা খুব ভালো লাগবে আর কি। তো তখন আমি বললাম কি, পরে তখন আমাকে ধরিয়ে দেখার হচ্ছে ফুয়ানটা দিয়ে কিভাবে খেতে হয়, একটা ইয়ে বাকিটা খেয়ে। ওকে, হোয়াটএভার ইট ইজ, আপনি ড্রাগ নেওয়া শুরু করলেন। এই ছেলেদের সাথে বা যে তাদের সাথে আপনি মিশেছেন, তাদের সাথে আপনার কোনো অনৈতিক সম্পর্ক ছিল বা এক্সিস্টিং এখন আছে? না, তাদের সাথে আমি এখন কোনো সম্পর্ক রাখিনি, মানে ফ্রেন্ড সার্কেল আমার পুরো বাদ দিয়ে দিচ্ছি। তবে আমি সিগারেটটা এখনো খাই, যেটা আমি এখনো বাদ দিতে পারিনি। সিগারেট আপনি এখনো স্মোক করেন? ওকে। তারপর আমার যখন ইয়ে হাতে নিয়ে আমি, তারপর এই খরচটা চালানোর জন্য আমি ফোনে আমি অনেকের সাথে কথাবার্তা বলি, ফোনে আমার কণ্ঠটা ভালো লাগে বলে অনেকে আমার সাথে খুব রিলেশন করতে চায় এবং ভালোবাসার কথা বলে। আর এই ভালোবাসার কথা থেকে মনে করেন অনেক ছেলেকে আমি ঠকিয়েছি
আমার মানে ছেলেকে বলতাম যে আমি সমস্যা আছে বা এটা ওইটা বলে আমি তাদের কাছে টাকা নিতাম বিকাশের মাধ্যমে। এবং কি পরিমাণ টাকা নিতেন আপনি? অনেকের কাছ থেকে 2,000 3,000 এরকম করে টাকা নিতাম। কয়জন ছেলের সাথে আপনি কন্টিনিউয়াসলি কাজটা করেছেন, মানে সম্পর্ক রেখেছেন 6 থেকে 7। এট এ টাইম? এবং ওরা সবাই আপনাকে টাকা পাঠাতো? আমি এদের সাথে কারোর সাথে ডিটেলস ফেস টু ফেস আমার কারোর সাথে দেখা হয়নি? এদের সাথে ফোনে এক ধরনের আপনার অনৈতিক সম্পর্ক ছিল? তখন মানে ওরা আমাকে ভালোবাসার কথা বলতো যে তাদের সাথে দেখা করবো, আমি একটি কথা দিতাম যে আমি দেখা করবো। এগুলো কি তাদের জায়গাটা থেকে মানে সত্যি সত্যি লাভ বা প্রেম করতো? বাইরে তারা ভালোবাসতো আমাকে, মানে আমার কণ্ঠে শুনতে খুব পছন্দ করতো, ভালোবাসতো। যেই ফোন দিত সে আমাকে রংনাবার চেকটা ছেলে ছিল, সব আমার কণ্ঠটা খুব পছন্দ করতো। ওকে। এবং সবাই আমাকে মানে একটা কথাই বলতো যে আমার কণ্ঠের পাগল তারা, যার জন্য অনেক গান গেয়ে শোনাতাম, বিভিন্ন ভাবে অনেক তাদের ভালোবাসার কথা বলতাম। তারপর বলতো মানে খোঁজখবর নিতাম তারা খাচ্ছে কিনা, কিভাবে চলতেছে বা কি, শুধুমাত্র আপনার ড্রাগগুলো নেওয়ার জন্য? হ্যাঁ। পরে মনে করেন তাদের ভালোবাসার কথা বলে তাদের কাছ থেকে আমি ওই টাকাগুলো করতাম। হঠাৎ করে মনে করেন একদিন বলতাম যে এরকম আমি একটু প্রবলেম আছি, একটু সমস্যা, টাকা দরকার, দিতে পারবা? তখন সে পারলে বলতো হ্যাঁ দিতেছি, তুমি বিকাশের নাম্বারটা দাও, পাঠিয়ে দিতেছি। কারণ তখন না এমন ভাবে বলতাম যাতে সে না বলার কোনো সিচুয়েশন সে থাকতো না, সে ডাইরেক্টলি বলতো হ্যাঁ নাম্বারটা পাঠিয়ে দাও, এভাবে বলতো আর কি। এভাবে আমি কি তাদেরকে মানে একবার সিগারেটের টাকাগুলো আমি এভাবে জোগাড় করতাম। এগুলো আপনি নিজের বাড়িতেই করতেন? হ্যাঁ, এটাই আমি ঢাকায় বসে করতাম। বোনের বাসাতে এসব করতেন? হ্যাঁ। দুলাভাই জানতো? বোন জানতো? না, এরা পাশাপাশি 2টা রুম ছিল, একটা রুমে বসে এটা করতাম। এটা ওরা বুঝতে পারতো না, সিনচ করে দিতাম। সিগারেট খেতেন, ড্রিঙ্কস নিতেন, ইয়াবা খেতেন? হ্যাঁ। এগুলো আপনাকে কোনো সমাধান দিত? আপনার সন্তানের দুঃখ ভোলাতে পারতো? আপনার হাজবেন্ডের দুঃখ ভোলাতে পারতো? যখন আমি খেতাম তখন আমি মনে করেন ওই সব দুনিয়া থেকে আমি ভুলে যেতাম। আমি দুনিয়াটাকে আমার তখন মনে হতো না যে দুনিয়াতে আমি আছি বা কি। আমি ওই জন্য এটা আমি বেশি বেশি করতাম। যখন আমি জানতে পারি যে আমার ফ্রেন্ডটার অতিরিক্ত মানে ব্যবসাটা অন্যরকম, সে আমাকে এমনকি যখন জানতে পেরেছে একটা পরিস্থিতি শিকার হিসেবে সে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল অন্য এক জায়গা, এটা জানার পর থেকে আমি তার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে দিই। ভাইয়া কবে বাদ দিয়েছেন? এটা আমি 3 মাস হয়েছে, আমি 2 মাসের মতো হয়েছে আমি বাদ দিয়ে দিই। প্রেজেন্ট সিচুয়েশনটা কি আপনার তাহলে? এখন বর্তমান অবস্থাটা কি? এখন আমার ছেলেটা আমার শ্বশুর বাড়িতে আছে, যে শাহিনের বাড়িতে আর কি। আমি ছেলেটাকে আনতে গিয়েছিলাম, এবারও দেখা হয়েছে কিন্তু আমাকে দেয়নি আমার কুলে আমার ছেলেটাকে ফিরিয়ে। আমার এটুকু আশা ছিল এত ভুলের পর যেন আমার ছেলেটাকে আঁকড়ে ধরে। আপনি কি আপনার ফ্যামিলির সাথে আছেন এখন? হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আছি। শাহিন যদি ভবিষ্যতে কখনো জেল থেকে বের হয়, আপনি কি আপনার ভবিষ্যৎ চিন্তা করতে পারেন? ভাই আমি এটা বলতে পারি না, কারণ আমি এটা সত্যি যে আমি এত ভুল করার পর আমি শাহিনের কাছে দেখা করেছিলাম 2 বার ওর পরিস্থিতিটা জানার জন্য। জেলে? হ্যাঁ। তারপর মানে আমি জানতে চেয়েছিলাম যে ওর রাগটা কিরকম কমছে না, ও আমার পর কতটা কিরকম ভুল বুঝছে আমাকে, বা ও বেরোনোর পর ও কতটা আক্রোশ ভাবে আমাকে আক্রমণ করবে নাকি সব ভুলে যাবে, এটাই আমি জানতে চেয়েছিলাম। কিন্তু ও আমাকে একটাই বারবার কথা বলে যে ওসে আমি ভুল করছি, আর এই ভুল করছি, এই ভুলের মাসুলটা যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি সারা জীবন এইটা মানে শুধরানোর সুযোগটা পাবো আমার ছেলের জন্য। এই কথাটাকে কেউ আমাকে বলে যে তুমি আমাকে ছেলের জন্য আমার পাশে থাকো, আমাকে ভুলটা শুধরানো, আমাকে ভালোবাসার সুযোগটা দাও। ওর যদি ফাঁসি হয়ে যায়? ভাই আমি ভাবতে পারি না আর কি তখন কি করবো, কারণ আমার বেবিটার মুখে দেখাই আমি অনেক কিছু করছি, আবার অত্যাচারের মুখে আমি বেবিটিকে ছেড়ে চলে আসছি। আপনার সামনে দিনগুলো চিন্তা করতে পারেন যদি আপনার এই সন্তান কখনো আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে তোমার কারণে বা তোমার একটা ভুলের কারণে, যে ভুলটা হয়তো অন্যভাবে হলেও হতে পারতো, কিন্তু এই ভুল এইভাবে হওয়ার কারণে আমার বাবার ফাঁসি হয়েছে, তখন আপনি সন্তানকে কি জবাব দেবেন? ভাই এই প্রশ্নগুলোই আমাকে অনেক কাঁদাচ্ছে। আমি এইগুলো চিন্তা করি বলেই আজ আমি অনেক মানে চিকিৎসা আছি, আমি অনেক অসুস্থ আছি। প্রিয় শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটিতে কোনোভাবেই শাহিনকে পবিত্র কোনো ক্যারেক্টার হিসেবে দাঁড় করানোর চেষ্টা করিনি। শাহিন তার জায়গাটিতে অনেক অনেক বড় একজন অপরাধী, অনেক বড় মাপের একজন অপরাধী। শুধুমাত্র খুনের জায়গাটা আমরা বাদই দিলাম। খুনের জায়গাটা থেকে তার স্ত্রী যেটা বলেছে সেটা তার মতো করে সত্য, ওই জায়গাটা প্রুফ করার কোনো সুযোগ আমাদের অনুষ্ঠানে নেই, সে কারণে আমরা ওই পার্টটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। কিন্তু সে তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী তার সাথে যে অপরাধগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে, স্ত্রীর গায়ে হাত তোলা থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে যে অমানবিক নির্যাতনগুলো প্রতি মুহূর্তে করেছে, সেটা চরম চরম চরমতম অন্যায়। কিন্তু এই অন্যায়ের জন্য সে যে শাস্তিটা পেতে যাচ্ছে বা সে যে শেষ পর্যন্ত সে কাজটা করলো এবং করার পরের যে শাস্তিটা, এখানে তার স্ত্রীর ভুলও জড়িত। এবং সেই ভুলটা শুধুমাত্র তার স্ত্রীকে সাজা দেয়নি, তার সন্তানকে সাজা দিচ্ছে, তাকে সাজা দেবে, পুরো পরিবারকেই সাজা দেবে। এই ভুলের কোনো সমাধান নেই। রাগ এমন একটি জঘন্য জিনিস, আবারও বলছি, রাগ এমন একটি জঘন্য জিনিস। চিন্তা করে দেখুন, যখন তারা রাগারাগি করত দুজন দুজনকে চিনত না, যখন রাগটা পড়ে যেত তখন দুজন দুজনকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতো না। এই যে অদ্ভুত একটা সম্পর্ক, এই অদ্ভুত সম্পর্কের মধ্যে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যালেন্স। একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্যালেন্স। যে কোনো জিনিসই ভারসাম্যপূর্ণ না হলে সেটা নষ্ট হয়ে যায়।
এবং সেটার পরিণতি ভয়াবহ হয়। আমরা আজকে যাহা বলিব সত্য বলিবতে সেই জিনিসটাই দেখিয়েছি। আমরা জানি না যে ঐশীর ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। আমরা নিশ্চিত করে বলতে পারি না যে ঐশীর যে সন্তান সে ঐশীকে কখনো বাবার জায়গাটা থেকে ক্ষমা করবে কিনা। এবং এখনো যে কথাটা বলে যাচ্ছে তার স্বামী জেলের কাঠগড়ায় দাঁড়িয়ে, যা হয়েছে হয়েছে, আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি, সেটাও কতটুকু বিশ্বাসযোগ্য। সবকিছু মিলিয়ে পুরো ভবিষ্যৎটাই একেবারেই ঘোলাটে একটা ভবিষ্যৎ। আমরা এই জায়গাটি থেকে শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব। তবে শেষ করার আগে আমরা অবশ্যই এক্সপার্ট ওপিনিয়নের কাছে যাব। তবে তারও আগে আমরা ঐশীকে জিজ্ঞেস করতে চাই, ঐশী আপনার কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে? হ্যাঁ, আমি যারা আমাকে শুনছেন আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার মতো জনকে প্রমিস করে বা জিত মানুষকে অনেক দূর নিয়ে যায়। আর এই জিত নিয়ে যেন কোনোদিন কোনো মেয়ে বা কোনো ছেলে যেন কাউকে বিয়ে না করে বা তার কারোর সাথে যেন সম্পর্কে না জড়িয়ে যায়। আর একটা কথা আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে আপনাদের যে ইচ্ছাটা সেটা আপনারা ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেবেন না, তাদেরকে বুঝতে চেষ্টা করবেন। এবং আপনারা যদি মেয়েটাকে বুঝতে পারেন তাহলে অন্তত অবলাটা পাবে না, আর অবলাটা না পাওয়ার কারণে সে হয়তো তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। আর যদি আপনাদের সন্তানকে না বুঝতে পারেন তাহলে কোনো মানুষই তারা আপনাদের সন্তানকে বুঝতে পারবে না, আর আপনাদের সন্তানটা এত খারাপ পথে কোনোদিন চলে যাবে না। আর আমার মতো কোনো সন্তানের জীবনটা এরকম অন্ধ করে ডেকে যাবে না। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে এক্সপার্ট ওপিনিয়ন নেব। আজকে পুরো ঘটনাটি শুনেছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলটির বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম ফোনে রয়েছে। আমরা তার সঙ্গে একটু কথা বলি। ডক্টর তাজুল ইসলাম, আপনার কি বলার আছে? আপনি তো শুনলেন। জি, এখানে কয়েকটা জিনিস আমি বলতে চাচ্ছি সবার জন্যই। খুব দুঃখজনক ঘটনা যে এই মেয়েটার নাম ঐশী। কিছুদিন আগে এক ঐশীর কাহিনী আমরা জানতাম সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। এই ঐশীর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে সম্পূর্ণ উল্টো, যে তার নিজের মা বাবা তার উপর অত্যাচার নির্যাতন করেছে, যেটা আমরা শুনলাম। আমাদের দেশে কিন্তু শিশু নির্যাতন বলতে বোঝা হয় যে চাকর চাকরিকে নির্যাতন করা অথবা কলে কারখানায় শিশুদেরকে ক্ষতিকারক পরিবেশে কাজ করতে দেওয়া। কিন্তু নিজের পরিবারের ভিতরে নিজের মা বাবার দ্বারা যে শিশুদের নির্যাতন হয়, চাইল্ড অ্যাবিউজ হয়, এই ব্যাপারটা আমাদের দেশে কিন্তু মোটেই আলোচিত ব্যাপার নয়। চাইল্ড অ্যাবিউজ কি চাইল্ডভাবে হয়? একটা শারীরিক ভাবে নির্যাতন করা হয়, তাকে মারধর করা হয়, এমনকি হাত পা ভেঙে ফেলা হয়, এরকম। এবং সবচেয়ে বেশি হচ্ছে যে সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন নির্যাতন। আমাদের ঘরের ভিতরে নিজের ছোট বাচ্চা মেয়েরা তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা যে নির্যাতিত হয়, এই কাহিনীগুলি কোনোদিন বাহিরের লোকও জানে না, আর ওই মেয়েরা লজ্জার কারণে করতে জানে না। আর একটা আছে ইমোশনাল অ্যাবিউজ, সেটা হচ্ছে তাকে গালমন্দ করা, তাকে হেও করা, ছোট করা, তাকে উপহাস। আরেকটা হচ্ছে নেগলেক্ট, তাকে সঠিকভাবে কাপড় চোপড় না দেওয়া, ভালো জায়গায় পড়তে না দেওয়া অথবা ভালো খাদ্য না দেওয়া, এরকম। ঐশীর ব্যাপারে আমি দেখলাম এই শারীরিক মানসিক এই সবগুলি আছে, একমাত্র যৌন নির্যাতন সবগুলি রয়েছে। এবং একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই এই পর্যায়ে, যে আমরা ঐশীর কাছ থেকে যেটা শুনলাম যে প্রথম দিকে ওকে যখন প্রহার করত তখন ও কান্নাকাটি করতো, এবং শেষের দিক দিয়ে ওর ইগো সিস্টেমটা এত বেশি জটিল হয়ে গিয়েছিল যে ওকে যখন মারতো ও রাগ করে কাঁদতো না, চুপ করে বসে থাকতো, দেখতো যে কত মারতে পারে ওকে, এবং শেষ পর্যায়ে যখন বাবা বের হয়ে যেত তখন ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমরা শুনলাম যে ও হাত কাটছে ব্লেড দিয়ে, এবং এক ধরনের অন্যরকম সিনড্রোম। আমি জানি না সাইকিয়াট্রিস্টের ভাষাতে এই জিনিসটা আসলে কেমন। এইভাবে শিশু নির্যাতন করা, যে কোনো মানুষ নির্যাতনের মুখে হলে 3 ধরনের রেসপন্স করে। একটা হচ্ছে যে সে প্রতিবাদ করে, ওর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়, মারামারি করে। আরেকটা, এটা হয়তো ছেলেরা করতে পারতো, কিন্তু মেয়েদের পক্ষে হয়তো এতটুকু সম্ভব হয় না। তারা নিশ্চুপ হয়ে যায়, তারা ফ্রিজ হয়ে যায়, তারা স্তম্ভিত হয়ে যায়, কোপে বা ক্ষোভে তারা চেপে থাকে। এটা একটা ব্যাপার। যে এখানে ঐশীর ব্যাপারে একটা অত্যাচার্য ঘটনা ঘটছে, সেটা মতন যে এরকম অত্যন্ত বিরূপ পারিবারিক পরিবেশে বড় হলে কিন্তু তার ব্যক্তিত্বের অনেকগুলি সমস্যা হতে পারতো, ততটুকু হয় নাই। বাকিটুকু পরবর্তী কিছুটা হয়েছে, যার কারণে সে হাত কেটেছে বা করেছে। অত্যন্ত কষ্ট লাগে এই কাহিনীগুলো শোনার জন্য, যে একটা মেয়ে ছোটকালে তার নিজের মা বাবার কাছ থেকে এত অত্যাচার হয়েছে। আমি সাইকিয়াট্রিস্ট, আমি জানি এটা হতে পারে, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো, আর যারা এখন এগুলি শুনছেন তাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হবে। অনেকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে চায়ও না ইনফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু এটা যে সত্য, এটা আমার বললাম আমাদের একটা চাপ্টারই আছে চাইল্ড অ্যাবিউজ নামে। আমি দ্বিতীয় নম্বর যেটা বলছি যে পারিবারিক নির্যাতন সম্বন্ধে সকল পরিবারের সদস্য সচেতন হবে, এবং ঐশীকেও আমি বলতে চাচ্ছি আমাদের মা বাবা বা আমাদের পরিবারের লোকদেরকে আমাদের ছেলে মেয়ে লালন করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। আবেগগত দিক থেকে তাদের মেসেজ করা আমাদের দায়িত্ব।
এবং আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে যে তার নিজের যে স্বামীটার প্রতি সে এত বেশি ডেডিকেটেড ছিল, ধর্মান্তরিত হলো, আমরা দেখলাম সে মুসলিম ধর্ম গ্রহণ করলো, সবকিছু ছেড়ে দিয়ে যে ছেলেটার হাত ধরলো, সেই ছেলেটার কাছ থেকেও সে অ্যাবিউজ হচ্ছে, প্রচুর পরিমাণে মার খাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আবার তীব্র বেগে কাজে চলে আসছে, আলটিমেটলি যেটা করলো হাজবেন্ডকে তালাক দিয়ে দিল এবং তালাক দেওয়ার আবার সে ফিরে আসলো। শেষ পর্যায়ে সে তার হাতের পাশে যে ছেলেটি ছিল কামরুলের উপরে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং তার হাজবেন্ডের যে জেল, সেই জেলের জায়গাতে সে মুখ্য সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলো। এই যে কমপ্লেক্সিটি, মেন্টাল কমপ্লেক্সিটি এগুলোকে আপনি কিভাবে দেখছেন? ঠিক ঐশীও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে প্রেমে করতে পারে নাই। এই ব্যাপারগুলি আমাদেরকে পরিবারের লোকদেরকে জানতে হবে তাদের, কারণ এটা বয়সের স্বাভাবিক নিয়ম যে ছেলে মেয়ে পরস্পর আকৃষ্ট হবে। আমরা যদি তাদেরকে আবেগগত ভাবে এবং তাদেরকে যদি ব্যক্তিত্বের দিক থেকে মেচিউর করতে পারি তাহলে কিন্তু তারা ন্যাশনাল চয়েস করতে বুঝতে পারে বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে, প্রেম কার সঙ্গে করতে হবে, কোন সময় করতে হবে। এবং আরেকটা বিষয় একটু যোগ করি, এটা কি হয় যে আসলে জানি না মেডিকেল সায়েন্সের ভাষাটা কি বলে, যে কোনো ছেলে মেয়েকে যদি অতিরিক্ত অত্যাচার করা হয়, গায়ে হাত তোলা হয়, তাহলে তারা উল্টো রেজাল্ট আসতে থাকে তাদের থেকে, তারা অতিরিক্ত জেদি হয়ে যায়, অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যায়। এরকম কি হতে পারে যেমনটা আমরা দেখলাম যে ঐশীর ক্ষেত্রে হয়েছে? এটাই হয়। আচ্ছা, আমাদের সাইকিয়াট্রিস্টের কথাই বলা আছে যে জীবনে বেশি অত্যাচার পেয়ে এসেছে সে পরবর্তী জীবনে নিজেই অত্যাচারী হয়ে হয়েছে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চেষ্টা করতেছিলাম যে যেই ছেলেটা প্রেমিক নামে যাবে তার সঙ্গে যে সম্পর্ক পেয়ে হলো, সেই ছেলেটার ইতিহাস আমরা ভালো জানি না, তার পরিবেশ হয়তো অনেক ভালো ছিল, তারপরও কিন্তু সে অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অত্যন্ত কি বলবো সাইকোপ্যাথ যেটাকে আমরা বলি, আমার বিরোধী একটা মানুষ সে ছিল। এটা কিন্তু বুঝতে পারে নাই, কারণ আমাদের অনেকেই কিন্তু এরকম জেলাসি থাকি যে আমার বউ হয়তো আরেক জায়গার সঙ্গে সম্পর্ক আছে বলে আমরা কিন্তু তাকে ঠান্ডা মাথায় ইয়া করে নিয়ে এই একটা কারণে ওই ছেলেটাকে, ওই বন্ধুটাকে একেবারে হত্যা করে ফেলবো, এগুলি কিন্তু স্বাভাবিক মানুষের কাজ নয়। এগুলি হচ্ছে যাদের ভিতরে সাইকোপ্যাথ আছে তারা এগুলি করে। মিসিউড অবস্থায় যদি প্রেম ভালোবাসা করা হয় তাহলে কিন্তু এরকম ভুল পথে খারাপ মানুষকে নির্বাচনটা করা হতো না। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি ঐশীর জন্য বিশেষ করে এই কথাটা, যে ছোটকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সে যে নির্যাতন এবং সংগ্রাম করে সে জীবন চলছে, আমি তাকে শ্রদ্ধা করি, সেলুট জানাই যে তারপরেও সে অনেক বছর ভালো ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সে যে পথে চলে গেছে সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য ছিল না। যে আমি অপরাধ বোধে ভুগি তার কারণে বা হতাশা এবং কষ্ট ভোগার কারণে আমি নেশা জগতে চলে যাব এবং নেশার টাকা জোগাড় করার জন্য আমি অন্য ছেলেদেরকে ব্ল্যাকমেল করে সেখান থেকে টাকা আনবো, অর্থাৎ খারাপ পথে চলে গিয়ে আমি ভিন্ন পথে গিয়ে আমি এটা সমাধান করব। আমাদের এখান থেকে শিক্ষার ব্যাপার আছে। ঐশীদের কাছে আবেদন, অন্যান্য কথায় আবেদন যে আরো সুন্দর জীবনযাপন করা সম্ভব হতে পারে এবং এখন এই মুহূর্তে আমি বলি সে এখন মা বাবা বা আশেপাশে আরো যারা তার গার্জিয়ান আছে বা বন্ধু বান্ধব আছে ভালো আছে তাদের সহায়তায় সে একটা নতুন জীবন গড়ে করতে পারবে। এই শুভকামনাটাই আমরা আলটিমেটলি করতে পারি সবাই মিলে, এছাড়া কি বা করবার আছে? হ্যাঁ, আমাদেরকে এতে থেকেই বলা আছে। জি, ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।